আমরা আজকের ক্লাসে চলতরিতের বিগত বছরগুলোতে যত প্রশ্ন আসছে বোর্ড পরীক্ষায় অথবা মেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং ইউনিভার্সিটিতে সবগুলো প্রশ্নের সমাধান দেখবো। আমি আশা করতেছি এই প্রশ্নগুলো যদি কেউ বুঝে শুনে পড়ে তাহলে যে কোনো বোর্ড এবং এইচএসসি পরীক্ষায় একদম 100% কমন পড়বে। এর বাইরে আসলে কিছু আসার নাই। এবং কেউ যদি মনোযোগ সহকারে পুরোটা পড়ে ও আসলে নিজে দেখেই বুঝে যাবে যে এর বাইরে আসলে কিছু আসবে না। এবং আমি অ্যানালাইসিস করে দেখছি যে এখানে আসলে খুবই সুন্দর সুন্দর কিছু প্রশ্ন আছে যেগুলো আসলে খুবই সুন্দর এবং আশার উপযোগী। সো আমি বলবো যে সবাই প্লিজ মনোযোগ সহকারে পুরো অংশটা দেখো। আমাদের প্রথম যে এমসিকিউটা আছে এখানে একটা গ্যালভানোমিটার এবং শান্ট দেখতে পাচ্ছি। আমরা জানি যে শান্ট তখনই ব্যবহার করা হয় যখন গ্যালভানোমিটারে অধিক পরিমাণ কারেন্টের হাত থেকে রক্ষা করার প্রয়োজন পড়ে। তো এখানে একদম স্পষ্টতই বলা আছে যে শান্টের মধ্য দিয়ে যাচ্ছে হচ্ছে 2 এম্পিয়ার, আবার এই গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাচ্ছে 0.2 এম্পিয়ার। তাহলে এখানে মোট কারেন্ট কত এমনিতেই বোঝা যাচ্ছে, জানতে যাচ্ছে আই এর মান কত। তাহলে শান্টের মধ্য দিয়ে যদি যায় 2 এম্পিয়ার আর গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যদি যায় 0.2 এম্পিয়ার, তাহলে মোট কারেন্ট তো 2.2 এম্পিয়ার হবেই। এটা আসলে একদমই সহজ ছিল। দেন আমাদের পরের প্রশ্ন হচ্ছে যে তাপের যান্ত্রিক সমতার একক কি। আমরা অনেকেই তাপের যান্ত্রিক সমতা জিনিসটা কি জানি না। আমি একটু তাপের যান্ত্রিক সমতা নিয়ে কথা বলি। তাপের যান্ত্রিক সমতার পরিচয় হচ্ছে যে আম, দেখবা মেবি এই চ্যাপ্টারেই বলা হয় যে কাজের সাথে তাপের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। ডাব্লু সমানুপাতিক এইচ, এখানে এই ডাব্লু ফর ওয়ার্ক আর এইচ ফর হচ্ছে হিট। তাহলে কাজ তাপের সমানুপাতিক। এখন যদি আমরা সমানুপাতিক চিহ্নটা দিই তাহলে আমরা জানি একটা সমানুপাতিক চিহ্নটা হলে একটা সমানুপাতিক ধ্রুবক দিতে হয়, যেটা বলা হচ্ছে জে বা তাপের যান্ত্রিক সমতা। এখন এই জে সমান যদি বের করতে যাই তাহলে উপরে আসবে ডাব্লু, নিচে আসবে এইচ, এবং যদি আমরা এককগুলো বসাতে যাই ডাব্লুর একক জুল, তাপের একক জুল। তার মানে এসআই একক আসলে নাই এখানে। যদি এমন কোনো অপশন থাকতো যে তাপের যান্ত্রিক সমতার এসআই একক কি, তাহলে আমরা বলতাম যে এটা হচ্ছে ইউনিটলেস বা তার কোনো একক নাই। কিন্তু এখানে যে অপশনগুলো দিচ্ছে, এখানে দেখা যায় যে ক্যালোরি নামক একটা একক ব্যবহার করতেছে তারা। যেহেতু এখানে ক্যালোরি নামক একটা একক ব্যবহার করতেছে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে যে আহ, তাপরে এখানে জুলে হিসাব করলে হবে না। তাই আমরা যে এর একক বের করার জন্য আমরা এখানে নিলাম যে জে ইজ ইকুয়াল টু ডাব্লু এর একক হচ্ছে জুল, আর এইচ এর একক হচ্ছে ক্যালোরি। মানে আগেকার দিনে যতক্ষণ পর্যন্ত তারা জানতো না কাজ এবং তাপ সেম জিনিস, তখন আসলে তারা তাপের ক্যালোরিতে হিসাব করতো। এই জন্য তাপ পরিমাপের আর একটা একক হচ্ছে ক্যালোরি। এটা এসআই একক না অবশ্যই। তাহলে এই হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে যে তার একক হচ্ছে জুল পার ক্যালোরি। তাহলে তার এককটা হবে জুল জুল পার ক্যালোরি। আনসার হচ্ছে 2 নাম্বার। আমি আবার কথাটা রিপিট করি। আসলেই হচ্ছে তাপের একক হচ্ছে এসআই একক হচ্ছে জুল। কিন্তু আমি আবার কথাটা রিপিট করতেছি, সবাই প্লিজ ক্লিয়ারলি শুনো। যদি বলা হয় যান্ত্রিক সমতার এসআই একক কি, উত্তর হচ্ছে নাই। তাপের যান্ত্রিক সমতার এসআই একক নাই। কিন্তু তার আরেকটা সমতুল্য একক আছে যেটা হচ্ছে জুল পার ক্যালোরি, যেখানে তাপের ক্যালোরিতে হিসাব করা হয়। তাহলে এই ইউনিট অনুযায়ী এটা আসবে জুল পার ক্যালোরি। আশা করি এতটুকু সবাই বুঝছো। দেন আমাদের 3 নম্বর প্রশ্ন বলতেছে আর ওহম রোধ বিশিষ্ট কোনো পরিবাহের মধ্য দিয়ে আই এম্পিয়ার বিদ্যুৎ টি সময় ধরে প্রবাহিত হলে উৎপন্ন তাপ কতটুকু হবে এটা জানতে চাচ্ছে। আমরা জানি উৎপন্ন তাপের জন্য তিনটা ইকুয়েশন আছে। এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি, আই ভি ইন্টু টি, অথবা ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। তো এখানে দেখা যায় এই হিসাব অনুযায়ী আম, তিন দুই দুই নাম্বারটা না অবশ্যই, আই স্কোয়ার আর টি নাই, 3 নাম্বারটা না অবশ্যই, ভি স্কোয়ার বাই ভি এর উপর স্কোয়ার নাই, তাহলে 3 নাম্বারটা না অবশ্যই। আনসার হবে 1 নাম্বারটা। তো 1 নাম্বারটা হবে, এটা এমনিতেই বোঝা যাচ্ছে। এককটা দেখো একটু ক্যালোরি দিছে, এখানে সবগুলা জুলে দিলেও এখানে আই স্কোয়ার আর টি ঠিকই রাখছে, কিন্তু এককটা দিছে ক্যালোরিতে। আমরা জানতাম যে এটা একটু মনে রেখো প্লিজ, যে আমরা এরকম একটা অংশ জানতাম যে 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু আসবে 4.2 জুল। আবার উল্টায় লেখা যায় 1 জুল সমান 0.24 ক্যালোরি। ইট মিনস যত জুল তার সাথে 0.24 গুণ হলে এটা ক্যালোরি হয়ে যায়। তাহলে আই স্কোয়ার আর টি যদি শুধু থাকতো, শুধু যদি আই স্কোয়ার আর টি থাকে তাহলে এটার আনসার আসবে জুল। কিন্তু এখানে যেহেতু ক্যালোরি ইউনিটে দিছে তাহলে তার সাথে অবশ্যই 0.24টা গুণ করা লাগবে। তাহলে এটার আনসার হবে প্রথমটা, যেহেতু 0.24 গুণ করা আছে। আচ্ছা, 5 বিওটি বোর্ড অফ ট্রেড ইউনিট সমান কত? ভাই খুবই সহজ। আমাদের 4 নাম্বার এমসিকিউটা হচ্ছে 5 বিওটি। শুনো, 1 বিওটি ইউনিট, বোর্ড অফ ট্রেড ইউনিট বলতে বোঝায় এই যে 1 বিওটি ইউনিট, এটা মানে হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। তাহলে যেহেতু এখন 5 বলতেছে তাহলে জাস্ট 5 কিলোওয়াট আওয়ার, এই যে এখানে তো দেয়া আছে 5 কিলোওয়াট আওয়ার। এখানে কি জানি এখানে মানে স্পেলিং ভুল করে ফেলছে। এটা কে মানে কিলো ওয়াট আওয়ার এরকম হওয়া উচিত ছিল, বা কিলো আওয়ার বলে দিছে আর কি। এটার আনসারটা আসবে, ভুল করে ফেলছে, হয়তো ডাব্লুটা দেয় নাই, কিলোওয়াট আওয়ার। তাহলে আনসারটা হবে জাস্ট 5। মানে সহজ কথায় 1 বিউটি সমান 1 ইউনিট, তাহলে 5 কিলো বিউটি সমান 5 ইউনিট। কিন্তু এটা যদি জুলে না লাগতো, এটা তোমাদের জানা দরকার যে 1 কিলোওয়াট আওয়ার এটা যদি আমরা জুলে নেই তাহলে আনসার আসবে, এটা আসলে বৈদ্যুতিক শক্তির একক। 1 কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে এত কিলো জুল, বা 1 কিলোওয়াট আওয়ার সমান লেখা যায় 3.
3.6 × 10⁶ জুল। তাহলে এখন যদি 5 কিলোওয়াট বলতো, তাহলে ইন্টু 5 × 3.6 × 10⁻⁶ জুল হতে যায়। আমরা এখানে নাই যাই, আমাদের পরবর্তী প্রশ্নতে চলে যাই। আমাদের 5 নাম্বার যে এমসিকিউ, এখানে বলা আছে 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল। এই যে ঠিক পরেই পেয়ে গেছি, এটা দেখো অনেকবার আসছে অ্যাডমিশন টেস্ট, সিইউ, কুমিল্লা ইউনিভার্সিটিতে আছে, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। তাহলে 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল জানতে চাচ্ছে, তাহলে আনসার হবে 3.6 × 10⁶ জুল, এটা আনসার হওয়া উচিত। কিন্তু এখানে 10⁶ দিয়েও দশমিকটা 3.6 এর, সরি, এটা 3.6 দেয় নাই। তাহলে আমরা যদি 36 লিখতে যাই, এক ঘর যদি পিছনে নিয়ে যাই দশমিকটা, তাহলে এখানে সংখ্যাটা কমে যাবে, তাহলে আনসার আসবে 10⁵ তাহলে আনসার হচ্ছে আমাদের 3 নাম্বারটা, 36 × 10⁵। আই হোপ সবাই বুঝতে পারছো। এখানে 6 নম্বর প্রশ্নে বলতেছে যে চিত্রে প্রদর্শিত বর্তনীর রোধের মান পরিবর্তন, তাতে উৎপন্ন তাপের পরিবর্তন নিচের কোনটি লেখচিত্র। তার মানে সহজ কথায় গ্রাফ কোনটা রাইট হবে এটা জানতে যাচ্ছে। এখানে প্রত্যেকটারই এক্স এক্সিস বরাবর হচ্ছে আর, আর ওয়াই এক্সিস বরাবর হচ্ছে এইচ। তার মানে সহজ কথায় এইচ ভার্সেস আর লেখচিত্রটা দেখতে কেমন এটা জানতে চাচ্ছে। আমরা জানতাম এইচ বের করার একটা ইকুয়েশন আছে, একদম জুলের তাপীয় ক্রিয়া অনুযায়ী এইচ ইকুয়াল হচ্ছে I² RT, এবং এই নিয়ম অনুযায়ী এখানে আই এবং টির যদি আমরা কনস্ট্যান্ট ধরি, তাহলে এইচ এর সাথে আর এর সম্পর্ক হবে সমানুপাতিক। তাহলে যদি সমানুপাতিক সম্পর্ক হয়, তাহলে এটা অবশ্যই মূলবিন্দুগামী সরলরেখা হবে। তাহলে আনসার হচ্ছে 4 নাম্বারটা। যারা এটা বুঝছো না, আমি অন্য একটা ইকুয়েশন দিয়ে বোঝাই। আমরা জানতাম যে এইচ এর সাথে যে আর এর যে রিলেশন, এইচ ইজ ইকুয়াল টু I² R × T। আমরা এই জায়গায় যদি আর রে ধরে নেই হচ্ছে, এটা যেহেতু এক্স আর এইচটা যেহেতু ওয়াই, তাহলে এই যে দেখো ওয়াই ইজিক্যাল টু এম এক্স, যেখানে এম হিসেবে কাজ করতেছে এই যে আর হচ্ছে এক্স, যেহেতু এক্স এক্সিস বরাবর আর আছে, আর এইচটা হচ্ছে ওয়াই, আর এম হিসেবে কাজ করতেছে তাহলে I² হচ্ছে টি, এটা হচ্ছে তার ঢাল। আই হোপ বুঝতে পারছো। তাহলে আনসার হবে 3 নাম্বারটা, মূলবিন্দুগামী সরলরেখা, যেহেতু ওয়াই ইজিক্যাল টু এম এক্স হচ্ছে একটা মূলবিন্দুগামী রেখার সমীকরণ। আমাদের 7 নাম্বার প্রশ্নটা হচ্ছে যে তড়িৎচালক শক্তির একক কি। তড়িৎচালক শক্তি আর বিভব পার্থক্য বা বিভব এগুলার একক তো সেম, এগুলারে ভোল্ট বলা হয়। আই হোপ এতটুকু সবাই জানো। আমাদের যদি পরবর্তী প্রশ্নে চলে যাই, 8 নম্বর প্রশ্নে বলা আছে যে কোষের তড়িৎচালক বল, কোষের তড়িৎচালক বল পরিমাপ করার যন্ত্রের নাম কি। তড়িৎচালক বল পরিমাপ করা হয় কোন যন্ত্র দিয়ে। তো আমি একটা একটা করে বলে যাই। আসলে গ্যালভানোমিটার দিয়ে যেটা করে, এটা হচ্ছে তড়িৎ প্রবাহের অস্তিত্ব পরিমাপ করে। এক্স্যাক্টলি তড়িৎ প্রবাহ মাপার জন্য গ্যালভানোমিটার ইউজ করা হয় না, তড়িৎ প্রবাহ মাপার জন্য হচ্ছে অ্যামিটার। তাহলে মানে সহজ কথায় গ্যালভানোমিটার তড়িৎ প্রবাহ মাপে, বলা উচিত না, বলা উচিত যে হচ্ছে এটা তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয় করে আছে কি নাই। মিটার বিজ হচ্ছে রোধ নির্ণয়ের জন্য, অজানা রোধকে রোধ নির্ণয়ের জন্য মিটার বিজ। এমিটার হচ্ছে তড়িৎ প্রবাহ মাপার জন্য। আর পটেনশিওমিটার হচ্ছে তড়িৎচালক বল পরিমাপ করার জন্য। So, সবাই প্লিজ একটু মুখস্থ রাখো, এই পটেনশিওমিটার দ্বারা আসলে তড়িৎচালক শক্তি, তড়িৎচালক বল বা তড়িৎচালক শক্তি যেটাই বলি, এটা পরিমাপ করা হয়। আশা করি এতটুকু বুঝতে পারছো। 9 নম্বর প্রশ্নে বলা আছে 1200 ওয়াট এর একটি ইস্ত্রি 30 মিনিট সময় কাজ করলে ব্যবহৃত শক্তি কত হবে। এখানে সবগুলো যেহেতু কিলোওয়াট আওয়ার আছে, বুঝাই যাচ্ছে বাবা ওয়াটটারে নিতে হবে কিলোওয়াটে, টাইমটা নিতে হবে ঘন্টায়। তাহলে কিলোওয়াটে যদি হিসাব করতে যাই, তাহলে আসলে 1200/1000, 1200/1000 ইন্টু টাইমটা যদি 30 মিনিটে যদি ঘন্টা নেই, তাহলে 30/60, তাহলে এখানে আসবে 1.2 ইন্টু এখানে আসবে হাফ বা 0.5, তাহলে আনসার আসবে 0.6 কিলোওয়াট আওয়ার। সহজ কথায় ওয়াটে নিতে হবে কিলোওয়াটে, টাইমে নিতে হবে ঘন্টায়, কিলোওয়াট আওয়ার দুইটা গুণ করে দিলে আনসার হবে প্রথমটা। 10 নম্বর প্রশ্নটা হচ্ছে নিচের কোনটি ভোল্টের সমতুল্য। ভোল্টের সমতুল্য কোনটা এটা বের করতে হবে। আচ্ছা, আমি একটা ইকুয়েশন দেখাই তোমাদেরকে ভোল্টের সমতুল্য এটা কোনটা বোঝানোর জন্য। ভোল্টের সমতুল্য মানে হচ্ছে যে এইভাবে যদি আমরা চিন্তা করি, বিভব ভি ইজ ইকুয়াল হচ্ছে W/Q। আই হোপ এই ইকুয়েশনটা সবাই চিনো। বিভব ভি ইজ ইকুয়াল হচ্ছে W/Q। তাহলে বিভব ভি ইজ ইকুয়াল যদি W/Q হয়, আমরা যদি ডাব্লিউ বের করতে যাই, ভোল্টের সমতুল্য একক বের করতে যাই, তাহলে উপরে আসবে জুল, আর ভোল্টের সমতুল্য নিচে আসবে হচ্ছে কুলম। কুলম বাসা উচিত, চার্জের একক হচ্ছে কুলম। কিন্তু এখানে আবার কুলমরে তারা রিপ্লেস করে দিছে। আমরা জানতাম আই ইজ ইকুয়াল টু হচ্ছে Q/T, প্রতি সেকেন্ডে প্রবাহিত চার্জের পরিমাণ হচ্ছে প্রবাহ। তাহলে যদি আমরা কিউ বের করতে যাই, তাহলে কিউ ইজ ইকুয়াল হচ্ছে I × T। ইট মিনস কুলম্বের সমতুল্য একক হচ্ছে এম্পিয়ার সেকেন্ড, তাহলে দাঁড়াইলো উপরে জুল আর নিচে কুলম্বের একক হচ্ছে এম্পিয়ার সেকেন্ড, তাহলে পুরোটা একক দাঁড়াইলো জুল পার এম্পিয়ার পার সেকেন্ড। আই হোপ এতটুকু সবাই বুঝতে পারছো। আমাদের যদি আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই, পরবর্তী প্রশ্নটা হচ্ছে 11 নম্বর, যেটা বলতেছে যে যখন 8 মিলিকুলম চার্জ 12 ভোল্ট বিভব পার্থক্য অতিক্রম করে, তখন কি পরিমাণ বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হবে, এটা আমার বের করতে বলতেছে। কি পরিমাণ বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হবে। আচ্ছা, তার মানে বিভব এবং চার্জ দিয়ে কাজের পরিমাণটা বের করতে বলতেছে। তাহলে আমরা জানতাম বিভব ভি গুলো হচ্ছে W/Q। তাহলে বিভব ভি গুলো যদি হয় W/Q, তাহলে ডাব্লিউ সমান কি আসবে, Q × V। কিউ এর মান মিলি, মানে হচ্ছে আমরা যদি সহজ হিসাব করতে যাই, তাহলে 0.1000 দ্বারা ভাগ করলে 008, হ্যাঁ 0.008 ইন্টু হচ্ছে 12,
তাহলে 8 বারং হচ্ছে 96, আরো যদি 3 ঘর আগাতে হয় তাহলে আসবে 3 নাম্বারটা। জাস্ট এই দুটো গুণ করে দিলে যা আসে তাই, তোমরা করে দেখতে পারো। 12 নম্বর প্রশ্ন দেখো, একটি তারের রোধ দেওয়া আছে, একে 6 ভোল্ট তড়িৎচালক শক্তি ও 5 ওহম অভ্যন্তরীণ রোধের একটি বিদ্যুৎ কোষের ভেতর দিয়ে সংযুক্ত করা হলো। তাহলে রোধ এটা হচ্ছে আর, দেন এত ভোল্ট এটা হচ্ছে তড়িৎচালক শক্তি, ও এটা হচ্ছে তাহলে ই, অভ্যন্তরীণ রোধ দেওয়া আছে এটা হচ্ছে স্মল আর, কোষের প্রান্তীয় বিভব পার্থক্য কত, আচ্ছা ভি জানতে চাইছে। আচ্ছা আমরা এখানে আর এবং এগুলা দিলে যে ভিটা বের করবো যে ইকুয়েশন দিয়ে, আমরা জানতাম ই ইজ ইকুয়াল টু, মানে তড়িৎচালক বল যেটা বের করার ইকুয়েশন, ইজ ইকুয়াল টু হচ্ছে আই ক্যাপিটাল আর, আই ক্যাপিটাল আর প্লাস আই স্মল আর, অথবা ইজিগুলো লিখতে পারবো আই ক্যাপিটাল আর যেটা, এটা হচ্ছে ভি প্লাস আই ইন্টু স্মল আর। কারণ আমাদেরকে ফাইনাল উদ্দেশ্য হচ্ছে বিভব পার্থক্য কত এটা বের করা। তো ভি যেহেতু দেওয়া হয়ে গেছে, ইও দেওয়া হয়ে গেছে, রোধ দেওয়া আছে, আর ফাইনাল উদ্দেশ্য হচ্ছে বিভব কত বের করা। তাহলে কি করা যেতে পারে? আচ্ছা ফার্স্টের জন্য আমরা আই বের করে ফেলি। আমরা জানতাম আই ইজিক্যাল হচ্ছে ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এখানে মনে হয় সবই দেওয়া আছে। ই এর মান হচ্ছে 6, ক্যাপিটাল আর এর মান হচ্ছে 10, আর স্মল আর এর মান হচ্ছে 5। তাহলে স্মল আর এর মান যদি 5 হয়, আমরা যদি পুরো অংশটা ক্যালকুলেটরে চাপি, 6/15, আনসার আসবে 0.4। তাহলে তার আই এর মান পেয়ে গেলাম। আই এর মান হচ্ছে 0.4। এখন যদি ভি বের করতে হয়, ভি ইকুয়াল হচ্ছে আই ইন্টু আর। তাহলে আই এর মান আসলো, আই এর মান 0.4, আর রোধের মান হচ্ছে, তারা বলে দিচ্ছে 10। তাহলে আনসার আসবে 4 ভোল্ট। ভি ইকুয়াল আই আর। আই হোপ এতটুকু বুঝতে পারছো। তার মানে সহজ কথা, আমরা ফার্স্টে আই বের করে নিছি, ভি ইকুয়াল আই আর দিয়ে ভি বের করে নিছি। আচ্ছা আমাদের পরবর্তী প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন বলতেছে যে জি গ্যালভানোমিটার, গ্যালভানোমিটারের রোধ এবং এস হচ্ছে শান্টের রোধ, এগুলো না বলে দিলেও আমরা জানি জি মানে হচ্ছে গ্যালভানোমিটারের রোধ, এস ফর শান্টের রোধ। শান্ট ধ্রুবক কত জানতে চাচ্ছে, আমরা জানি জি প্লাস এস বাই এস, এটা হচ্ছে শান্ট ধ্রুবক, এটা একটু মুখস্থ রেখো প্লিজ। জি প্লাস এস বাই এস, এই যে জি প্লাস এস বাই এস, এটার অনেকগুলো নাম, শান্ট ধ্রুবক, শান্টের গুণন ক্ষমতা, আরো জানি কি বলে, শান্ট ধ্রুবক, শান্টের গুণন ক্ষমতা, আরেকটা নাম আছে কি। সো এটা একটু মনে রেখো প্লিজ, জি বাই এস বাই, জি প্লাস এস বাই এস বলা হয় শান্টের গুণন ক্ষমতা বা শান্ট ধ্রুবক। আচ্ছা আমাদের পরবর্তী প্রশ্ন 14, 15। এখানে দেখা যায় যে একটা কি দেয়া আছে, বর্তনী দেওয়া আছে। 14 নম্বর প্রশ্ন বলতেছে যে বর্তনীর তুল্য রোধ কত। এখানে টোটাল রোধ আছে দেখো, একটা R1, দেন R2, R3, R4, আর তুল্য রোধ জানতে চাচ্ছে। তাহলে তুল্য রোধ যদি জানতে চাওয়া হয়, স্পষ্টতই বোঝা যাচ্ছে R2, R3, R4 আছে সমান্তরালে, বাবা সবগুলো আবার সমমানের। সবগুলো যদি সমমানের হয় তাহলে তুল্য রোধ, সমমানের রোধের ক্ষেত্রে আমরা জানতাম আর অফ পি ইকুয়াল হচ্ছে আর ডিভাইডেড বাই এন, যেখানে আর হচ্ছে প্রত্যেকটা রোধ আর এন মানে হচ্ছে কতটা রোধ আছে। এখানে প্রত্যেকটা রোধই হচ্ছে আর, তিনটা যেহেতু সমান্তরালে আছে তাহলে R/3, তার সাথে R1 শ্রেণীতে আছে। তাহলে এখন যদি আমরা তুল্য রোধ বের করতে যাই, মানে টোটাল আর অফ এস, তাহলে আসবে আর প্লাস R/3। তাহলে আমরা প্রথমত কি করতেছি, তিনটা মিলে একটা বানাই ফেললাম। এই তিনটা রোধ মিলে তুল্য রোধ হচ্ছে R/3, তার সাথে আর আছে শ্রেণীতে, শ্রেণীতে আসলে তো ডিরেক্ট যোগ করে দিলেই হয়। তাহলে আমরা যদি যদি লসাগু নেই, তাহলে উপরে আসবে 3R প্লাস আর, ইন টোটাল আসলো 4R/3। তাহলে এই যে আমরা আনসার পেয়ে গেলাম 4R/3। আনসার হচ্ছে 2 নাম্বারটা। পরের প্রশ্ন, বর্তমানে R1, R2, R3 এর মধ্যে বিভব পার্থক্য যথাক্রমে V1, V2, V3 হলে কোনটা সঠিক এটা বের করতে হবে। মানে এখানে কোনটার বিভব পার্থক্য সবচেয়ে বেশি আসবে। এখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, এখানে আসলে R2, R3 এবং R4 এই সবগুলো আছে সমান্তরালে, এবং আমরা জানি সমান্তরালে তাহলে পরে আসলে বিভবের কোনো পার্থক্য হয় না, সবগুলোর বিভব সেম, সহজ কথা ভি কনস্ট্যান্ট। তাহলে টোটাল যে এখানে 4 ভোল্ট, আমরা যদি এখানে কি বের করতে চাই যে প্রথমটার বিভব কত, বা R2, R3, R4, এখানে তো 2, 3, 4 সবগুলোর তো আর সেম আসবে। টু এর দুই প্রান্তের বিভব পার্থক্য যা আসবে, R3, R4 সবগুলোর বিভব পার্থক্য আসলে সেম আসবে। আর হলে শুধু R1, তার বিভব পার্থক্য কত এটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে আমাদের হিসাব অনুযায়ী, আম, দেখো আমি একটু আগে একটু ক্যান্সেল করি, এটা এটা রাইট হতে পারবে না বাবা, 2, 3 ভিন্ন না, 2 এবং 3 এর বিভব পার্থক্য সেম। আচ্ছা তারপরের প্রশ্ন, 3 নাম্বারটা হচ্ছে V2 চেয়ে V4 বড়, না এটা হতে পারে না, এটা হতে পারে না। 2, 3, 4 তিনজনের বিভব পার্থক্য সমান, তারা সমান্তরালে আছে। আচ্ছা 1 এবং 4 সমান, এটাও হতে পারে না। তাহলে আনসার অবশ্যই 1 নাম্বারটা। আচ্ছা আনসার 1 নাম্বারটা, এটা বোঝার আরেকটা উপায় আছে। আমরা যখন এই তিনটারে একটা বানাই ফেলবো, আমরা যদি এরকম একটা বর্তনী নিচে দেখে অঙ্কন করি, যে আচ্ছা তিনটারে আমরা একটা বানায়া নতুন করে একটা রুট দিলাম, তাহলে একটা হচ্ছে, আহ, আমি নতুন করে আবার ড্র করি, এখানে ধরলাম একটা হচ্ছে R1, সবগুলাই মিলে হইলো একটা। তারপরে এখানে একটা টোটাল হচ্ছে 4 ভোল্ট,
এখানে আছে একটা r/3 ধরে নিচ্ছি। তাহলে বুঝাই যাচ্ছে, যেহেতু এই R1 মানে R1 আমরা চাইলে কিন্তু আর বলতে পারি, এবং r/3 শ্রেণীতে আছে, শ্রেণীতে থাকা অবস্থায় ভোল্টেজটা ডিভাইড হয়। এবং এই ক্ষেত্রে যেহেতু কারেন্টের মান কনস্ট্যান্ট, ধরেন এটার মধ্যে যদি আই পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে তো এই প্রথম রোধ R1 এর মধ্য দিয়ে আর পরিমাণ কারেন্ট যাচ্ছে, আবার r/3 তার মধ্য দিয়ে সেম পরিমাণ কারেন্ট যাচ্ছে, তাহলে কারেন্টের মান সেম। আমরা জানি কারেন্ট যখন সেম হয়ে যায়, তাহলে যে V ইজ ইকুয়াল টু IR, এই নিয়ম অনুযায়ী I যখন কনস্ট্যান্ট, তখন V এর সাথে R এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। যেহেতু V এর সাথে R এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, তাহলে অবশ্যই আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি, যার রুট বেশি তার দুই প্রান্তের বিভব পার্থক্য বেশি আসবে। তাহলে এই r/3 এবং R1 মানে আর, আর এর বিভব পার্থক্য রুট বেশি বিধায় তার দুই প্রান্তের বিভব পার্থক্য ওরা বেশি আসবে। তার মানে সহজ কথায় আমাদের এখানে আনসারটা আসবে প্রথমটা, V1 V3 এর চেয়ে বড়। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। এখানে 16 নম্বর যে প্রশ্নটা, বহুপদী সমাপতি সূচক, খুবই গুরুত্বপূর্ণ, সবাই প্লিজ একটু মনোযোগ সহকারে দেখো। বলছে রোধের কোন দুটি সমবায়ে এ ও বি এর মধ্যে একই তুল্যরোধ বিদ্যমান, মানে কোনটাতে একই পরিমাণ তুল্যরোধ দেখাবে। আচ্ছা, তাহলে আমাদের কাজ হচ্ছে সহজ কথায় তিনটা সার্কিটের আলাদা আলাদা করে তুল্যরোধ বের করা, বের করে দেখানো যে কোনটার সেম অথবা কোনটার সেম না। আচ্ছা, আমরা যদি প্রথমটা হিসাব করি, 2 আর 2 সমান্তরালে আছে, 2 আর 2 সমান্তরাল হলে তুল্যরোধ হয়ে যাবে, সরি, 4 আর 4 সমান্তরালে আছে, তার মানে তুল্যরোধ আসবে 2। করে দেখতে পারো। 1 1 1 সমান্তরালে আছে, তাহলে আসলো 1/3। আহ এখানে যেটা করতে হবে, 2 2 করে জানি চারটা রোধ আছে, তাহলে প্রথমে দেখবা এই 2 এর সাথে এই 2 আসলে আসে শ্রেণীতে, তাহলে শ্রেণীতে যদি করি ওরা দুজন হয়ে যাবে 4। এখানে আবার সেম, এই টু আসে শ্রেণীতে, তাহলে এখানে হবে 4, আবার 4 আর 4 যেহেতু সমান্তরালে আছে, আনসার আসবে 2। তাহলে দাঁড়াইলো 1 নাম্বার এবং 3 নাম্বারের তুলনা সেম, তাহলে আনসার হবে 1 এবং 3, 1 এবং 3 মানে হচ্ছে 3 নাম্বারটা। আশা করি এতটুকু বুঝতে পারছো। শান্ট সরাসরি ব্যবহার করা হয় এমিটারে, গ্যালভানোমিটারে নাকি ভোল্টমিটারে? আনসার হবে এমিটার এবং গ্যালভানোমিটারে। তোমরা হয়তো যারা মেইন বই পড়ছো বা মেইন বইয়ের টপিক গুলা পড়ছো, দেখবা যে গ্যালভানোমিটারের সাথে যে শান্ট ব্যবহার করা এটা সবাই জানো, কিন্তু এমিটারের সাথে যে শান্ট ব্যবহার করা এটা অনেকে অনেকে জানো না। আসলে আমি বলি, শান্ট ব্যবহার করতে হয় ওইসব যন্ত্রগুলোর সাথে যাদেরকে শ্রেণীতে যুক্ত করা হয়। এই ক্ষেত্রে এমিটার এবং গ্যালভানোমিটারে কোনো একটা ডিভাইসের সাথে শ্রেণীতে যুক্ত করতে হয় বিধায় তার সাথে শান্ট রে সমান্তরালে যুক্ত করে বিকল্প একটা রাস্তা তৈরি করে দেওয়া হয় কারেন্ট যাওয়ার জন্য, যেন এমিটার অথবা গ্যালভানোমিটারের মধ্য দিয়ে বেশি পরিমাণ কারেন্ট গিয়ে এটা নষ্ট হয়ে না যায়। আর এমিটার আর গ্যালভানোমিটারের মেকানিজম অলমোস্ট সেম, জাস্ট একটু পার্থক্য আছে। একদম প্রিসাইজ ভাবে যখন কারেন্ট পরিমাপ করার দরকার পড়ে, তখন আসলে আমরা এমিটার ইউজ করি। আর যখন আসলে শুধু জানা দরকার কোন দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, তখন আসলে আমরা গ্যালভানোমিটারটা ইউজ করি। আই হোপ এতটুকু সবাই বুঝতে পারছো। তাহলে এমিটার এবং গ্যালভানোমিটার ওদেরকে শ্রেণীতে যুক্ত করতে হয়, তাই তার সাথে বিকল্প রাস্তা হিসেবে শান্ট ইউজ করা হয়। অপরপক্ষে ভোল্টমিটারের সমান্তরালে যুক্ত করতে হয় কোনো একটা বর্তনীতে, তাই তার সাথে আসলে অবশ্যই এমন দরকার পড়ে না। তাহলে আনসার আসবে 1 এবং 2। আশা করি এতটুকু বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন, রোধ মাপার যন্ত্র কোনগুলো? আমি এর আগে অলরেডি বলে ফেলছি, তাও আমি আবার একটু বলে ফেলি। মিটার ব্রিজ দিয়েও রোধ মাপে, পোস্ট অফিস বক্স দিয়েও রোধ মাপে। এটা উইস্টন ব্রিজের নীতি অনুযায়ী কাজ করে। কিন্তু পটেনশিওমিটার দিয়া মাপে, তড়িৎচালক শক্তি বল মাপে। আমরা মনে হয় একটু আগে পড়ছিলাম, তাহলে এখানে আনসার আসবে 1 এবং 2। আশা করি বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে দুটি কোষের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রবাহ মাত্রার শ্রেণী সমবায়ের ক্ষেত্রে, মানে আইএস আইপি এর যে ইকুয়েশনটা আমরা জানতাম, আইএস এর ইকুয়েশনটা কি হয়? ওয়াট মিনিট প্লিজ, আমরা একটু ক্লিয়ার করে ফেলি। আই অফ এস এর ইকুয়েশন হচ্ছে আইএস ইজ ইকুয়াল হচ্ছে এন ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস এন স্মল আর। এখানে দুইটা বলছে, তাহলে 2 × ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস 2 × স্মল আর। এরকম ইকুয়েশন হচ্ছে মেবি প্রথমটাই। হ্যাঁ, 2 তো স্মল আর এর সাথে আসবে। আই শ্রেণী সমবায় যেহেতু বলছে, তাহলে আই অফ এস। এটার এটা যদিও সেম, কিন্তু এখানে আই পি লিখতেছে, তাই এটা না। আশা করি এতটুকু বুঝতে পারছো। পরের প্রশ্ন বলতেছে, 20 নাম্বার যে প্রশ্নটা, বলতেছে যে বর্তনীর তুল্য রোধ কত। তো আমাদেরকে যদি বর্তনীর তুল্য রোধ বের করতে হয়, তাহলে এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এই আর 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 মানে এই তিনটা আছে সমান্তরালে, যেহেতু তারা সমান্তরাল আছে এবং সমমানের, হ্যাঁ, তাহলে এই তিনটা মিলে লিখতে পারি আমরা একটা, একবার লিখে দিতে পারি r/3। অপরপক্ষে তার সাথে আরো দুইটা শ্রেণীতে আছে, তাহলে আরো দুইটা যদি আর এরকম শ্রেণীতে যোগ করে দিই, তাহলে টোটাল যদি 3 লসাগু যায়, তাহলে উপরে আসবে 3r প্লাস আর সাথে আরেকটা 3r, তাহলে পুরোটা মিলে দাঁড়াইলো 7r/3। আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে আমাদের আনসার আসবে 7r/3, 7r/3, 3 নাম্বারটা। পরের প্রশ্ন, বর্তনীর মোট তড়িৎ প্রবাহের মান কত? এখানে তড়িৎচালক শক্তির মান দিয়ে দিছে না, শুধু বলতেছে, তো মানে লেটার আকারে প্রকাশ করতে হবে, কোনো নাম্বার নিয়ে কাজ করার দরকার নাই। তাহলে যদি আমাদের মূল তড়িৎ প্রবাহ বের করতে হয়, আমরা জানি আই ইজিক্যাল হচ্ছে ই ডিভাইডেড বাই আর, যেহেতু এখানে স্মল আর নাই, তাহলে স্মল আর লিখার দরকার নাই। তাহলে এর জায়গায় রইলো, আর আর এর জায়গায় আমরা লিখে দিতে পারবো যেটা বের করে রাখছি। আর এর মান কিন্তু আমরা বের করে রাখছি, কত বের করে রাখছি আর এর মান? 7r/3। তাহলে নিচে আসবে, সরি, 7r/3। তাহলে 3 যদি উপর উঠে যায়, তাহলে 3e ডিভাইডেড বাই হচ্ছে 7r, 3e/7r, 3e/7r, আনসার হচ্ছে লাস্ট একটা। আশা করি এতটুকু বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 22। এখানে বলে দেওয়া আছে দুইটা রোধ আছে আম, সমান্তরালে R1 এবং R2, এবং তাদের মান, ও সবার মানই 10।
আর এখানে তড়িৎচালক শক্তি হচ্ছে দুইটা, এবং তারা অবশ্যই ডিরেক্ট শ্রেণীতে যুক্ত আছে, এবং তাদের যে পোলারিটি এই দুটোও সেম, মানে একটা নেগেটিভের সাথে আর একটা পজিটিভ। তো এই ক্ষেত্রে যেটা করতে হবে, যেহেতু একটা 2 ভোল্ট আর একটা 3 ভোল্ট, তার মানে ইন টোটাল ডিরেক্ট হচ্ছে 5 ভোল্ট হয়ে যাবে, যেহেতু পোলারিটিটা সেম। তবে এই ক্ষেত্রে যদি উল্টা কানেকশন থাকতো, তাহলে কিন্তু বিয়োগ করা লাগতো, এবং এই ক্ষেত্রে দেখা লাগতো যে কার মান বেশি ওইটার মতো করে কাজ করবে। যাই হোক, এটা আমরা পরবর্তীতে কোনো এমসিকিউতে হয়তো আলোচনা করব। তাহলে এখানে যেহেতু তারা শ্রেণীতে আছে, ইন টোটাল 12 প্লাস, তাহলে টোটাল ইয়ের মান হচ্ছে 5 ভোল্ট। আর যেহেতু সবগুলোর রোধ হচ্ছে 10, প্রথমে এই R1 এবং R2 10 10 মিলে হবে 5, 5-এর সাথে এই 3 R3 যেটা এটা আসবে শ্রেণীতে, মানে 10 মানের। তাহলে 5 আর 10 মিলে হচ্ছে টোটাল আর এর মান হবে 15। আর ই যেহেতু দেওয়া আছে 5, তাহলে আই যদি বের করতে হয়, তাহলে ই ডিভাইডেড বাই আর, যেখানে ই এর মান হবে 5, আর এর মান হবে 15, তার মানে 1/3। 1/3 মানে হচ্ছে 0.333। আনসার হচ্ছে 2 নাম্বার। আশা করি বুঝতে পারছো। প্রশ্ন হচ্ছে উদ্দীপকের কোন আলোকে উক্তিটি সঠিক। চলো একটা একটা করে টেস্ট করি। প্রথমটা হচ্ছে আহ রোধগুলো সমান্তরাল সমবায়ে যুক্ত হলে তড়িৎ প্রবাহের মান হ্রাস পায়। অবশ্যই না। রোধগুলো যদি সমান্তরালে যুক্ত করি, তার মানে হচ্ছে রোধ কমে যাবে, প্রবাহ মাত্রা বেড়ে যাবে, তাহলে এটা না। বিপরীত ক্রমে যুক্ত হলে প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে। অবশ্যই না। বিপরীত ক্রমে বলতে কি বোঝাচ্ছে আমি বুঝতেছি না। আর রোধগুলো শ্রেণী সমবায়ে যুক্ত হলে প্রবাহ মাত্রা হ্রাস পাবে। ইয়েস, শ্রেণী সমবায়ে যুক্ত করলে রোধ বেড়ে যাবে, তড়িৎ প্রবাহের মান কমে যাবে, তাহলে এটা আনসার রাইট। আর রোধগুলো শ্রেণী সমবায়ে যুক্ত হলে প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে। অবশ্যই না। শ্রেণীতে যুক্ত হলে আসলে রোধ বৃদ্ধি পায়, তড়িৎ প্রবাহের মান হ্রাস পায়। তাহলে আনসার তো 3 নাম্বার। আশা করি এতটুকু বুঝতে পারছো। ওয়েট এ মিনিট। আমাদের পরবর্তী প্রশ্ন 24 নাম্বার, নিচের কোনটি রোদের উষ্ণতা সহ ঋণাত্মক? আমরা জানতাম রোদের উষ্ণতা সহ ঋণাত্মক হচ্ছে যারা অর্ধপরিবাহী, তাদের তাপমাত্রা বৃদ্ধির ফলে তড়িৎ পরিবহন ক্ষমতা বৃদ্ধি পায় এবং রোদ হ্রাস পায়, তাই তার রোদের উষ্ণতা সহ ঋণাত্মক। এবং একটু মনে রেখো প্লিজ, এই অর্ধপরিবাহী রোদের উষ্ণতা সহ ঋণাত্মক, এবং অর্ধপরিবাহী হিসেবে আমরা যাদেরকে খুব বেশি পরিচিত তারা হচ্ছে সিলিকন এবং জার্মেনিয়াম। এক্সাম্পল হিসেবে এই দুইটাই বেশি আসে। তাহলে সিলিকন এবং জার্মেনিয়াম যদি থাকে, ওরা অর্ধপরিবাহী এবং ওদের রোদের উষ্ণতা সহ হচ্ছে ঋণাত্মক রাশি। পরের প্রশ্ন, একটি 220 ভোল্ট ও 44 ওয়াট বাল্বের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে? তো তার ভোল্টেজ দেওয়া আছে এবং পাওয়ার দেওয়া আছে। জানতে চাচ্ছে তড়িৎ প্রবাহের মান কতটুকু হবে, এটা আমাদের বের করতে হবে। সো যদি আমাদেরকে তড়িৎ প্রবাহের মান বের করতে হয়, আমরা জানি যে পাওয়ার বের করার যে কটা ইকুয়েশন আছে, ক্ষমতা পি ইকুয়াল হচ্ছে আই ইন্টু ভি। তো আমাদেরকে যদি আই বের করতে বলা হয়, তাহলে পি ডিভাইডেড বাই ভি, পাওয়ারে তার ভোল্টেজ দ্বারা ডিভাইড করলে আমরা প্রবাহ পেয়ে যাবো। তাহলে পাওয়ার হচ্ছে 44, আর ভোল্টেজ হচ্ছে 220। তাহলে 44 বাই 220, আনসার আসবে 0.2। তাহলে সহজ কথায় 0.2 অ্যাম্পিয়ার। আমরা যদি আমাদের পরবর্তী প্রশ্নে যাই, পরবর্তী প্রশ্নটা হচ্ছে একটা বর্তনী, এটা একটু খেয়াল রাখো কোনটা কিসে আছে, আমরা ওই দিক থেকে প্রশ্ন দেখবো। 3 আর 6 আছে সমান্তরালে। তো টোটাল কারেন্টের পরিমাণ বলতেছে I1, ইয়া কি ঝামেলা বাধাই রাখছে দেখো, টোটাল কারেন্টের মান বলতেছে I1। আর 3 ওহমের মধ্য দিয়ে যতটুকু যায় এটা হচ্ছে I, আর নিচে দিয়ে যেটা যাচ্ছে এটা হচ্ছে I2। নর্মালি আমরা কি ধরি, আমরা কিন্তু টোটাল কারেন্টটাকে ধরি I, আর যখন সেপারেট হয়ে যায় তখন আমরা বলি I1 I2। এখানে কিন্তু উল্টা লিখে রাখছে, মানে একটু ঝামেলা বাঁধানোর জন্য। এখানে আবার একটা রোধ আছে শ্রেণীতে 2 ওহম, এটা একটু মনে রেখো। সো প্রশ্ন হচ্ছে যে বর্তনীর তুল্য রোধ কত? এটা তো আর বাচ্চাদের প্রশ্ন, এটা আমি সলভ করে দিতে যাচ্ছি না। নিচের কোনটি সঠিক এটা বের করতে হবে। বাহ। এখানে অবশ্যই এটা বের করার দরকার নেই, বুঝেই যাচ্ছে। প্রথমত হচ্ছে বাবা I1 সবচেয়ে বড়, কারণ এখানে টোটাল কারেন্ট এই দিক দিয়ে যাচ্ছে, I1 সবচেয়ে বড়। তারপরে এই পয়েন্টটাতে, এটা নাম যদি দিই আমরা এ পয়েন্ট, এই এ পয়েন্টে কারেন্ট আসার পর দেখা যাবে যে এই এ পয়েন্টটাতে কারেন্ট আসার পর দুইটার ভাগে ডিভাইড হবে, যেহেতু সমান্তরালে আছে। আমরা জানি সমান্তরালে তাহলে ভোল্টেজ সেম, কারেন্ট ডিভাইড হয়। তাহলে দেখা যাবে একটা 3 অ্যাম্পিয়ার, একটা 6 অ্যাম্পিয়ার, কার মতো দিয়ে বেশি যাবে? যার রোধ কম। এখানে রোধ কম কার? থ্রি, 3 ওহমের। তাহলে দেখা যাবে যে বেশিরভাগ কারেন্ট 3 ওহমের মধ্যে দিয়ে চলে যাবে। তাহলে সবচেয়ে বড় হচ্ছে I1, তারপরে আই, তারপরে সবচেয়ে ছোট হচ্ছে I2। তাহলে আবার বলতেছি এখান থেকে, তাহলে সবচেয়ে বড় হচ্ছে I1, সবচেয়ে বড় I1, দেন আই, দেন I2, 3 নাম্বারটা রাইট। আচ্ছা, পরের প্রশ্ন। কোন বাল্বের ফিলামেন্টের রোধ বলা আছে আর এর দুই প্রান্তের বিভব পার্থক্য দেওয়া আছে, এর মধ্যে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে? বাচ্চাদের প্রশ্ন। আই ইকুয়াল হচ্ছে ভি ডিভাইডেড বাই আর, সহজ কথায়। তাহলে ভি হচ্ছে, আনসার হচ্ছে 4 আসবে। এই যে আই ইকুয়াল হচ্ছে ভি বাই আর, তাহলে ভি হচ্ছে 200/50, আনসার হবে 4। আচ্ছা, 29 নাম্বারটা একটু দেখি। যদি নির্দিষ্ট পরিবাহীতে নির্দিষ্ট সময় ধরে তড়িৎ প্রবাহিত হয়, তবে উৎপন্ন তাপের পরিমাণ হবে তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। এগুলো আসলে বলার দরকার নাই। আমরা জানতাম এইচ ইকুয়াল হচ্ছে I²R × T। তাহলে এইচ এর সাথে আই সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। যদিও এখানে একটা ঝামেলা আছে, তার আরেকটা ইকুয়েশন আছে, এইচ ইকুয়াল হচ্ছে IV × T। তো এখান থেকে অনেকে ভাবতে পারো আমরা সমানুপাতিক কেন বলবো না। দেখো, নির্দিষ্ট পরিবাহী বলে দিছে ভাই, পরিবাহী একটাই, তার আর চেঞ্জ হচ্ছে না, তার
আর কনস্ট্যান্ট। তারা একদম শেয়ারে বলতেছে নির্দিষ্ট পরিবাহিত সময় ধরে তড়িৎ প্রবাহিত হয়, তবে উৎপন্ন তাপের পরিমাণ কি হবে। নির্দিষ্ট পরিবাহী বলার সাথে সাথে তোমার বুঝে নিতে হবে আর কনস্ট্যান্ট। এবং জুল সাহেব বলে গেছেন আর যখন কনস্ট্যান্ট থাকে তখন এইচের সাথে আই সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। আর নিচের ইকুয়েশন অনুযায়ী তারা যদি সামহাও বোঝাতে পারতো যে বিভব পার্থক্য একই, তখন আমরা উৎপন্ন তাপের সাথে আই এর সম্পর্ক নিতাম শুধু সমানুপাতিক। তাহলে এখানে বর্গের সমানুপাতিক। আচ্ছা, রিওস্ট্যাটের প্রতীকটি, আই হোপ তোমরা রিওস্ট্যাটের চিনো। রিওস্ট্যাট মানে হচ্ছে পরিবর্তনশীল রোধ। আমরা জানি প্রথম যে চিত্রটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রোধ, ইভেন 4 নাম্বারটা রোধ। এই দুইটা আসলে সেম জিনিস নির্দেশ করে। এটা 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 ব্ল্যাঙ্ক রাখে, ব্ল্যাঙ্ক দিয়ে বোঝায় যে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারবে না। তো 1 নাম্বার আর 4 নাম্বার আসলে দুইটাই রোধ, বাট এগুলা ফিক্সড মানের রোধ। আর 2 নাম্বার যেটা, এরকম যখন একটা অ্যারো চিহ্ন দেওয়া হয় ইট মিনস এটা পরিবর্তনশীল রোধ। এই অ্যারো চিহ্নটার মানে হচ্ছে এই যে কাঁটাটা এদিক ওদিক করতে পারবে, ইট মিনস রোধ বাড়তে করতে পারবে, এটা এটা পরিবর্তনশীল রোধ বলা হয়। তাহলে আনসার হচ্ছে 2। আমরা যদি পরবর্তী প্রশ্নে যাই, পরবর্তীতে দেখা যাচ্ছে ব্যাটারি দুইটা আছে, তাও তাদের পোলারিটি সেম এবং শ্রেণীতে সংযুক্ত। তাহলে ডিরেক্ট আমরা এখানে তুল্য তড়িৎচালক শক্তি বলে দিতে পারবো হচ্ছে 14, আর রোধ হচ্ছে 8। তাহলে আমাদের যদি আই বের করতে বলা হয়, আই যেগুলো হচ্ছে ভি বাই আর, এখানে টোটাল ভি আসবে হচ্ছে 14 আর আর হচ্ছে 8। তাহলে 14/8 দিলে যা আসে 14/8, আনসার আসবে 1.75। এই যে আনসার হচ্ছে 3 নাম্বার, আশা করি বুঝতে পারতেছো। আচ্ছা, বলতেছে বি কোষের পাত দুটিকে বিপরীতভাবে সংযুক্ত করলে নিচের কোন দুটি। আচ্ছা, বি যে কোষটা আছে এটা যদি আমরা বিপরীতভাবে সংযুক্ত করি, ইয়েস, এখন তোমরা বুঝে নিতে পারবে একটু আগে যেটা বোঝাতে চাচ্ছিলাম। এখন তারা বিপরীতভাবে সংযুক্ত করবে মানে কি, এটা নেগেটিভ আর এইদিকে হয়ে যাবে লম্বা মানে পজিটিভ। এখন একটু খেয়াল করে দেখো, একটা 8 ভোল্ট, একটা হচ্ছে 6 ভোল্ট, তাও তারা তাদের পোলারিটি সেম না, তারা শ্রেণীতে সংযুক্ত কিন্তু তাদের পোলারিটি ভিন্ন। এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে অবশ্যই বিয়োগ করতে হবে, এবং যার ভোল্টেজ বেশি ওইটা ওইটার নিয়ে কাজ করবে তুল্যভাবে। তাহলে এখানে ইন টোটাল একটা 8 একটা 6 তারা বিপরীতভাবে সংযুক্ত, তাই এখানে মোটমাট কাজ করবে হচ্ছে 2 ভোল্ট। বিয়োগ করে দিলে 8 থেকে 6 বিয়োগ করে দিলে আনসার হবে 2। এই 2 আবার প্রথমটা মানে 8 ভোল্টের ন্যায় কাজ করবে, 8 ভোল্টের পোলারিটির ন্যায় কাজ করবে, কারণ 8 হচ্ছে 6-এর চেয়ে বেশি। মানে সহজ কথায় আমি যদি এটা এইভাবে বোঝাতে চাই, যে এখানে ধরো আমরা 6 কেটে দিলাম, দেন আমরা 8 কেটে দিলাম, 6 এবং 8 দুইটারে কেটে দিয়ে আমরা এরকম একটা কোষ দিতে পারি যেটা হচ্ছে 2 ভোল্টের। এবং দেখো আমি এই 8 ভোল্টের যেদিকে পজিটিভ, এই তুল্যটার পজিটিভ ওই দিকেই রাখছি। আই হোপ এতটুকু বুঝতে পারছো সবাই। আচ্ছা, এখন দেখি তাহলে টোটাল ভোল্টেজ। এখন বলতেছে যে কোষ দুটির পাতের বিভব পার্থক্য বৃদ্ধি পাবে, অবশ্যই না, বিভব পার্থক্য হ্রাস পাইছে। কোষ দুটির পাতের বিভব পার্থক্য হ্রাস পাবে, এটা রাইট। কোষ দুটির বিভব পার্থক্য অপরিবর্তিত থাকবে, অবশ্যই না। বিভব পার্থক্য শূন্য হবে, অবশ্যই না, শূন্য হবে না। শূন্য হইতো যদি দুইটাই 8-8 হইতো বা দুইটাই 6-6 হইতো, তখন বিপরীত ক্রমে দিলে মোটমাট শূন্য হয়ে যেত। আচ্ছা, পরের প্রশ্ন। আপেক্ষিক রোধ, ওই যে যেটা, আই থিঙ্ক সবাই এটা জানো, আর যেগুলো হচ্ছে ইন্টু এল ডিভাইডেড বাই এ। এখানে এই যে দেখতে পাচ্ছি, ওটা তো একটা সমানুপাতিক ধ্রুবক। তো তারা জানতে চাচ্ছে আপেক্ষিক রোধ নির্ভর করে কিসের উপর। প্রথমটা হচ্ছে পরিবাহীর উপাদানের উপর, এটা অবশ্যই রাইট। আপেক্ষিক রোধ নির্ভর করে অবশ্যই পরিবাহীর উপাদানের উপর। পরিবাহীর দৈর্ঘ্যের উপর অবশ্যই না, ইকুয়েশনে যাদেরকে দেখা যায় তাদের উপর নির্ভর করে না, কারণ এটা একটা সমানুপাতিক ধ্রুবক। তাহলে আর এবং এ এর উপর নির্ভর করে না। তাহলে তাপমাত্রার উপর, অবশ্যই তাপমাত্রার উপর নির্ভর করে। শোনো, আপেক্ষিক রোধ নির্ভর করে ওই জাস্ট দুইটা প্যারামিটারের উপর, একটা হচ্ছে ওইটা কিসের তৈরি মানে উপাদান, আর দ্বিতীয়টা হচ্ছে তার তাপমাত্রা কত। তাপমাত্রা যদি চেঞ্জ করি তাহলে কিন্তু আপেক্ষিক রোধ অবশ্যই চেঞ্জ হয়ে যায়। তাহলে আনসার হবে উপাদান এবং তাপমাত্রা মানে 1 এবং 3। তাহলে 1 এবং 3 আনসার হচ্ছে 2। 34, নিচের কোন বিষয়ের উপর রোধ নির্ভর করে না। এই যে না রে দেই করে পরীক্ষার হলে কিন্তু না রে দেখা যায় না। নিচের কোন বিষয়ের উপর রোধ নির্ভর করে না, পরিবাহীর দৈর্ঘ্য এটা তো অবশ্যই নির্ভর করে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তার উপরও নির্ভর করে, উপাদান অবশ্যই উপাদানের নির্ভর করে, তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহের উপর অবশ্যই নির্ভর করে না। তাহলে আনসার হচ্ছে তড়িৎ প্রবাহ। উপরের দুইটার উপরে নির্ভর করে, তাহলে নির্ভর করে না যেহেতু বলছে, তড়িৎ প্রবাহের উপর অবশ্যই রোধ নির্ভর করে না অবশ্যই, বরং রোধের উপর তড়িৎ প্রবাহ নির্ভর করে। আমরা যদি সামহাও রোধ পরিবর্তন করতে পারি একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজের জন্য, তাহলে হয়তো তড়িৎ প্রবাহটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু অবশ্যই এটা এরকম কোনো সেন্স মেক করে না যে তড়িৎ প্রবাহ রোধের রোধ তড়িৎ প্রবাহের উপর নির্ভর করে, এরকম আসলে হতে পারে না। আচ্ছা, পরেরটা দেখি। এখানে পরের প্রশ্নে 35 যেটা, একটা বর্তনী দেওয়া আছে। এখানে 3টা আহ, কোষ আছে, সরি রোধ আছে, 10, 15 এবং হচ্ছে 25। তারা শ্রেণীতে সংযুক্ত এবং রোধ একটু একটু করে বাড়তেছে, 10, 15 এবং 25। আচ্ছা, বলতেছে ও যে ভোল্টেজটা দেওয়া আছে, টোটাল ভোল্টেজ সোর্স হচ্ছে 50 ভোল্টের। তো জানতে চাচ্ছে যে তড়িৎ প্রবাহের মান কত। তো এখানে বোঝাই যাচ্ছে তুল্য রোধ আসবে 50, এই যে 25 আর এই দুইটাই মিলে 25, 50, আবার ভোল্টেজও 50। তাহলে আমরা যদি আই বের করতে যাই, আই বের হওয়ার ইকুয়েশন হচ্ছে ভি বাই আর। তাহলে 50/50, আনসার তো 1ই হবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। তো তাহলে টোটাল কারেন্ট আসলো 1।
তাহলে 1 এম্পিয়ার। পরের প্রশ্ন, V1 V2 এর মান কত? বাবারে, ভি ইজ ইকুয়াল টু আই আর। বাবা, ওয়ান বের করার সময় এখানে ওয়ান দাও, আই তো সবার জন্য সেম, তাহলে আই তো 1 2 3 দেওয়ার দরকার নাই, আই তো অলওয়েজ ওয়ান। ইভেন আইটা লিখারই দরকার নাই, কারণ একটু খেয়াল করে দেখো, V1 সমান হচ্ছে I R1, আই এর মান তো ওয়ান, তো ওয়ান দ্বারা কোনো কিছুর গুণ হলে তো চেঞ্জ হচ্ছে না। তাহলে তুমি যদি V2 বের করতে যাও, I R2, তাহলে যদি V3 বের করতে যাও, তাহলে I R3। তাহলে প্রথমটার রুট হচ্ছে 10, তাহলে তার দুই প্রান্তের বিয়োগ পার্থক্য হবে 10। পরেরটার 15 মানে 15, পরেরটার 25 মানে হবে 25, তাহলে আনসার আসবে প্রথমটা। আশা করি এতটুকু বুঝতে পারতেছো। ভি ইজ হচ্ছে I × R। 37-এ বলা আছে, কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য তড়িৎচালক শক্তির চেয়ে কম, অবশ্যই তড়িৎচালক শক্তির চেয়ে কম আসে। তড়িৎচালক শক্তি বেশি অবশ্যই হতে পারে না, বা তড়িৎচালক শক্তি সমান হয় অবশ্যই না। এই সমান হয়ে যেতে পারে, এখানে একটা কন্ডিশন আছে, সমান হয় যখন স্মল আর জিরো, তখন কিন্তু সমান হয়। আর নষ্ট ভোল্টেজের সমান অবশ্যই না, কারণ ইকুয়েশনটা দেখো, আমরা জানতাম তার টোটাল যে তড়িৎচালক শক্তি, এটা হচ্ছে বি প্লাস বি প্রাইম, যেখানে বি হচ্ছে আই আর, আর বি প্রাইমটা হচ্ছে আই স্মল আর। এখন এখান থেকে দেখতে পারবা, যদি তার অভ্যন্তরীণ রোধ মানে স্মল আর এর মান জিরো হয়, তাহলে আমাদেরকে তো আর এই টার্মটা লিখতে হয় না। এটা যেহেতু লিখতে হয় না, তখন ই আর বি সেম হয়ে যায়। বাট যদি স্মল আর থাকে, তাহলে ই আর বি কিন্তু সেম না, দেখা যায় ই ভি এর চেয়ে একটু বেশি হয়। কতটুকু বেশি হয়? বি প্রাইম পরিমাণ, যেখানে বি প্রাইমের নাম হচ্ছে নষ্ট ভোল্টেজ বা হারানো ভোল্টেজ। আশা করি এতটুকু বুঝছো। আচ্ছা, 38-এ বলা আছে নষ্ট ভোল্টেজ আই আর এর মান কত। এই যে এখান থেকে বোঝা যায়, আই আর এর মান, আই আর এর ইকুয়েশন জানতে চাচ্ছে। তাহলে এখান থেকে যদি আমরা আই আর বের করতে যাই, তাহলে আই আর সমান লেখা যায় ই মাইনাস আই ক্যাপিটাল আর, অথবা ই মাইনাস ভি। তাহলে এই যে ই মাইনাস ভি কোনটা, এই যে প্রথমটাই আনসার। আশা করি এতটুকু বুঝতে পারছো। মিটার ব্রিজ নিচের কোন ভিত্তিতে কাজ করে? এগুলো কতবার আসছে, কতবার আসছে। মিটার ব্রিজ কোন ভিত্তিতে কাজ করে? বাবারে, হুইটস্টোন ব্রিজের নীতি অনুযায়ী কাজ করে। এটা একাডেমিকে পড়ানোর সময় তোমরা যারা পড়ছো তারা জানো, যখন মিটার ব্রিজ শেখানো হয়, মিটার ব্রিজ শেখানোর আগে আমাদেরকে হুইটস্টোন ব্রিজ শেখানো হয়েছে, এবং তার পরবর্তীতে যখন আমাদের মিটার ব্রিজ শেখানো হয়, তখন আমরা দেখতেছিলাম যে তার স্ট্রাকচারটা এটা আসলে হুইটস্টোন ব্রিজের মতোই, মানে অ্যাকচুয়ালি এটা হুইটস্টোন ব্রিজের মতোই, দেখতেও মনে হয় না, দেখতে আবার কেমন যেন একটু মানে মনে হয় যে না, এটা তো হুইটস্টোন ব্রিজ না, কিন্তু তার পুরো মেকানিজমটা দেখলে পরে এটা অবশ্যই হুইটস্টোন ব্রিজের মতোই। তাহলে সহজ কথায়, মিটার ব্রিজ হুইটস্টোন ব্রিজের নীতি অনুযায়ী কাজ করে। আমরা যদি আমাদের পরবর্তী প্রশ্নে ফিরে যাই, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 40 নাম্বারটা। এখানে আমি বলি, প্রশ্ন পড়ারই দরকার নাই, আমি গ্রাফ দেখি আসলে বুঝে গেছি এটা আই ভার্সেস বি গ্রাফ কেমন হবে এটা জানতে চাচ্ছে। বলা আছে, স্থির মানের রোধের দুই প্রান্তের, স্থির মানের রোধ মানে আর রে কনস্ট্যান্ট করে দিয়ে দিছে তারা, দুই প্রান্তের বিভব পার্থক্য পরিবর্তন হলে নিচের কোনটি সঠিক। তাহলে আমরা জানতাম ভি ইজ ইকুয়াল টু হচ্ছে আই আর, তাহলে রোধ যদি আমরা কনস্ট্যান্ট করে দিই, তাহলে আর যদি কনস্ট্যান্ট করে দিই, তাহলে বি এর সাথে আই হচ্ছে সমানুপাতিক। তাহলে সমানুপাতিক মানে যদি হয়, তাহলে জাস্ট ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স আকৃতির হবে। তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স মানে তো হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। তাহলে এখানে মূলবিন্দুগামী সরলরেখা হচ্ছে 2 নাম্বারটা। আশা করি এতটুকু বুঝতে পারছো, অথবা এটা ওয়াই ইকুয়াল টু এম এক্স হয় আসলে মূলবিন্দুগামী সরলরেখা। 41 যেটা বলতেছে, 3 ওহম রোধের একটি ধারকে সমবাহু ত্রিভুজের আকারে বাঁকানো হলো, এর একটি বাহুর প্রান্তদের তুল্যরোধ কত? এটা বিভিন্ন ইউনিভার্সিটি এত বেশিবার আসছে, যদিও এখানে লেখা নাই, আমি জানি না কেন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং ভুল করার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, আমি একটু প্রশ্নটা অন্য জায়গায় একটু দেখাই। তারা বলতেছে যে আমরা একটা সমবাহু, আমরা আমরা একটা কি নিব, একটা তার নিব, এবং এই যে পুরো তারটা দেখতে পাচ্ছি, তার দৈর্ঘ্যও জানি না, তার টোটাল দৈর্ঘ্য জানি না, তবে তার টোটাল রোধ কত এটা জানি, তার টোটাল রোধ হচ্ছে 3 ওহম, তার দৈর্ঘ্য জানি না। এই পরিবাহীটা দিয়ে একটা ত্রিভুজ রেডি করা হলো। এখন যেহেতু এই বাহুটা দিয়েই একটা সমবাহু ত্রিভুজ গঠন করা হয়েছে, তাহলে প্রত্যেকটাতে তার দৈর্ঘ্য 3/1 ভাগ, 3/1 ভাগ, 3/1 ভাগ, এটা তো আর বলার দরকার পড়ে না, এটা তো আমরা এমনিতেই বুঝতেছি, দৈর্ঘ্য 3/1 ভাগ হবেই, কারণ এটা দিয়ে সমবাহু ত্রিভুজ গঠন করা হয়েছে। আবার আমরা জানতাম যে রোধের সাথে দৈর্ঘ্য সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তাহলে দৈর্ঘ্য যেহেতু 3/1 ভাগ হয়ে গেছে, তাহলে প্রত্যেকটা অংশের রোধের পরিমাণ কত হবে এটা আমরা বুঝে গেছি। প্রত্যেকটা অংশের রোধের পরিমাণ হবে আসলে, ওয়েট এ মিনিট, প্রত্যেকটা অংশে আমরা যদি এইভাবে চিন্তা করি, তাহলে প্রত্যেকটা অংশের রোধের পরিমাণ হবে 1 ওহম, 1 ওহম, 1 ওহম। জানতে চাচ্ছে এর একটি বাহুর প্রান্তদ্বয়ের মধ্যবর্তী তুল্যরোধ কত। তাহলে আমরা যদি এই জায়গাটার এ ধরি আর এই জায়গাটার যদি বি ধরি, এই এ বির তুল্যরোধ কত এটা দেখতে হবে। তো অনেকেরই আনসারটা চলে আসবে 1 ওহম, মানে এই 3 নাম্বারটা দিতে যাবা, কিন্তু এর আনসার 3 নাম্বার না। আসলে প্রত্যেকটা বাহুতে এক এক করে পড়ছে, কিন্তু তোমাদেরকে এটা বুঝতে হবে, এখানে যে বাকি যে দুইটা রোধ আছে, মানে 1 ওহম 1 ওহম করে তো টোটাল 3টা রোধ আছে। তাহলে বাকি যে দুইটা রোধ আছে, ওরা আসলে একদম যে এখানে যুক্ত না তা না, কিন্তু ওরাও কিন্তু যুক্ত আছে। তাহলে এই উপরের ওয়ানের সাথে এই ওয়ান, এই দুইটা রোধ আছে শ্রেণীতে, এই 1 1 যখন শ্রেণীতে আছে, তার সাথে বাকি অংশটুকু আছে, এই 1 ওহম আছে সমান্তরালে। তাহলে দাঁড়ালো 1 1 শ্রেণী হলে এই দুইটা মিলে হবে 2, এই 2 এর সাথে 1 আছে সমান্তরালে। তাহলে তুল্য রোধের মানে দাঁড়াবে, আমরা যদি ভেবে বলি যে ধরে নিচ্ছি, আগে ওই দুটার বানাই ফেললাম 2,
আর নিচে আরেকটা আছে আবার 1। তাহলে 2 আর 1 যদি আমরা সমান্তরাল করি, তাহলে 1/1 প্লাস 1/2, এটা হচ্ছে 1/rp। তাহলে যদি 2 যদি লসাগু নিই, তাহলে 1 প্লাস 2 প্লাস 1 মানে দাঁড়ালো 3/2। 3/2 হচ্ছে কিন্তু আরপি। তাহলে ওটা 1/rp, তাহলে যদি আরপি লিখতে যাই তাহলে উল্টায় যাবে, তাহলে আসবে আনসার আসবে 2/3। তাহলে আনসার আসলে 2/3 প্রথমটা, এটা অবশ্যই এটা না। আশা করি এতটুকু বুঝতে পারছো। 42, 1.5 ভোল্ট তড়িৎচালক বল, তার মানে এটা হচ্ছে তার ই এর মান। এত অভ্যন্তরীণ রোধ, এটা হচ্ছে স্মল আর। দুটি দুটি এন এর মান কোষকে সমান্তরালে, এটা হচ্ছে বহিস্থ রোধ ক্যাপিটাল আর। প্রবাহের মান কত, তা আমরা জানতাম যদি সমান্তরালে যুক্ত করি তাহলে এন ই, এন ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এরকম একটা ইকুয়েশন আছে। তাহলে এখানে এন ইন্টু ই মানে 2 ইন্টু ই এর মান হচ্ছে 1.5, 2 ইন্টু 1.5 বাই 2 ইন্টু ক্যাপিটাল আর মান হচ্ছে 2 প্লাস স্মল আর এর মান হচ্ছে 2। তাহলে উপরে আসতেছে 3 আর নিচে আসতেছে 6, 3/6, আনসার আসবে হাফ, হাফ এম্পিয়ার। আশা করি বুঝতে পারতেছো। ওরে বাবা, 43, এটা কতবার আসছে। আচ্ছা প্রশ্নটা পড়ি। একটি তারের রোধ হচ্ছে 2 ওহম, মানে এখন তার রোধ হচ্ছে 2 ওহম। এ 30 উপাদান টিক রেখে, উপাদান টিক রেখে, উপাদান টিক মানে কিন্তু ধরো এটা তামার তৈরি, তাহলে এখন এটা তামারই আছে। এখানে আরেকটা সেম প্রবলেম আছে, একটা হচ্ছে উপাদান টিক রাখার কথা বলে, আর আরেকটা বলে হচ্ছে আয়তন ঠিক রেখে। এখানে কিন্তু আয়তনের কথা বলছে না, বলছে উপাদান ঠিক রেখে। ইট মিনস আগেরটা যদি তামার হয়, এখন একটা তামারই আছে, দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে। তাহলে রোধ কত পাওয়া যাবে? তাহলে দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয় তাহলে রোধও দ্বিগুণ হয়ে গেছে। তাহলে রোধ, কারণ আমরা জানতাম দৈর্ঘ্যের সাথে রোধের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তাহলে আগে আসছিল 2, এখন হয়ে যাবে 4। তাহলে আনসারটা হবে 4 ওহম। কিন্তু সেম প্রবলেমটা যদি কোনো কারণে এখানে উপাদান না বইলা বলতো যে আয়তন, আমি একটু প্রবলেমটা সলভ করে দিই, তোমাদের কাজে আসবে। যদি বলতো আয়তন একই রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, তাহলে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়ে যেত। আচ্ছা কি কি চেঞ্জ হইতো শোনো। আমরা জানতাম আয়তন যদি সেম রাখতে যাই, তাহলে পরিবর্তিত রোধ R2 = n² × R1। তার মানে প্রথমে যা রোধ থাকবে তার তুলনায় n² গুণ হয়ে যাবে। তাহলে যেহেতু দ্বিগুণ বলছে, তাহলে আসবে 4 × R। তাহলে আগে আসছিল 2, এখন আরো হবে 4 গুণ, তাহলে ইন টোটাল হয়ে যাবে 8 ওহম। সহজ কথায় আয়তন অপরিবর্তিত রেখে বা বলা হয় টেনে দ্বিগুণ করা হয়েছে, যদি এরকম ইনফরমেশন বলে তাহলে n² আসে। যত গুণ বলবে তত স্কোয়ার হয়ে যাবে, তখন 8 হইতো আনসার। বাট এখন যেহেতু উপাদান বলছে, ইট মিনস আয়তন না, তখন জাস্ট দৈর্ঘ্যটা যত গুণ রোধ তত গুণ হবে। আচ্ছা আমরা আমাদের পরবর্তী প্রশ্নে আসি। 44-এ বলছে কৃষকের সূত্র কোনটি? কৃষকের সূত্র হচ্ছে সামেশন অফ আই আর ইকুয়াল টু সামেশন অফ ই, এক নাম্বারটা রাইট। সামেশন অফ আই আর ইকুয়াল টু 0, এরকম কোনো কৃষকের সূত্র হয় না। সামেশন অফ আই ইকুয়াল টু 0, এটা হচ্ছে কৃষকের প্রথম সূত্র। তাহলে আনসার হচ্ছে 1 এবং 3। আচ্ছা 44-এ বলছে এন সংখ্যক কোষের শ্রেণী সমবায়ে যুক্ত করলে সূত্র কোনটি? এন সংখ্যক কোষের শ্রেণী সমবায়ে যুক্ত, আইএস ইজিক্যাল হচ্ছে এন ই ডিভাইড বাই ক্যাপিটাল আর প্লাস এন স্মল আর। এই যে আনসার হচ্ছে 2 নাম্বারটা, এন ই ডিভাইড বাই ক্যাপিটাল আর প্লাস এন স্মল আর। গ্যালভানোমিটারের প্রবাহ শূন্য কখন হয়? গ্যালভানোমিটারের প্রবাহ তো শূন্য তখনই হবে যখন শান্টের রোধ 0 হয়ে যাবে। তো তোমাদের মনে আছে যে এটা যদি গ্যালভানোমিটার হয়, তার সাথে সমান্তরালে আসলে শান্ট যুক্ত করতে হয়। এখন শান্টের রোধ যদি 0 হয়ে যায়, ইট মিনস তার দিকে যদি একদমই রোধ না থাকে, গ্যালভানোমিটার তো একটা নিজস্ব পরিমাণ রোধ থাকে, 10, 20, 100 যা কিছু একটা আছে। তাহলে এই পয়েন্টে, এ পয়েন্টে কারেন্ট আসার পর যখন দেখবে একটা রাস্তা আছে যেদিকে একটু রোধ নাই, তাহলে অবশ্যই গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কোনো পরিমাণ কারেন্ট যাবে না, পুরোটা শান্টের মধ্যে দিয়ে চলে যাবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। আচ্ছা 47-এ বলতেছে, 47 যে এমসিকিউটা আছে, একটি উইস্টন ব্রিজের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তৃতীয় তিনটা বাহুতে রোধ আছে 4, 10, 16 ওহম রোধ স্থাপন করা হলো। চতুর্থ বাহুতে কত রোধ স্থাপন করা হলে বৃষ্টি সাম্যাবস্থায় আসবে? এটাও বেশ অনেকবার আসছে অ্যাডমিশন টেস্টে। তাহলে এটা একটু মনে রাখো, যখন এটা হচ্ছে P/Q ইজিক্যাল হচ্ছে R/S, যেখানে P এর মান হচ্ছে 4, এটা হচ্ছে 10, ডিভাইড বাই R এর মান হচ্ছে 16, আর S এর মান জানি না। আর গুণন করলে বোঝাই যাচ্ছে, এটা দিয়ে এটা যদি ঘাটি 4, তাহলে এস ইকুয়াল টু আসবে 4×10 = 40, 40 ওহম। আশা করি এতটুকু বুঝতে পারছো। 48 পোস্ট অফিস বক্স যে কাজে ব্যবহার করা হয়, একটু আগেও বলছি, বিল সংগ্রহে অবশ্যই না। আহ অজানা রোধ নির্ণয়ে, ইয়েস অজানা রোধ নির্ণয়ে, অজানা রোধ নির্ণয়ে উইস্টন ব্রিজ, তারপরে হচ্ছে মিটার ব্রিজ, আর এটা হচ্ছে পোস্ট অফিস বক্স, এই সব তিনটা ইউজ করা হয়। আর আরেকটা হচ্ছে তড়িৎচালক শক্তি মাপার জন্য, শুধু একটু মনে রেখো, তড়িৎচালক বল মাপার জন্য হচ্ছে পটেনশিওমিটার। আর প্রবাহ মাত্রা নির্ণয়ের জন্য তো এমিটার আছেই। আচ্ছা 49, কোন ক্ষেত্রে উইস্টন ব্রিজের নিস্পন্দ অবস্থাটি পরিবর্তিত হবে? কোন ক্ষেত্রে উইস্টন ব্রিজের নিস্পন্দ অবস্থাটি পরিবর্তন হবে? আমরা জানি উইস্টন ব্রিজের নিস্পন্দ বিন্দু মানে হচ্ছে P/Q = R/S। আচ্ছা দেখি তারা কি বলছে।
বিভিন্ন বাহুর রোধগুলো পরিবর্তন করা হলে। এটা তো অবশ্যই রাইট, রোধগুলো যদি পরিবর্তন হলে তাহলে তো অবশ্যই ওয়েস্টার্ন ব্রিজটা তার সাম্যাবস্থা থেকে সরে যাবে। আচ্ছা দেখি পরেগুলো কি দিচ্ছে। ব্যাটারি ও গ্যালভানোমিটারের অবস্থান বদল করলে, অবশ্যই না, আমরা জানতাম এগুলো আমাদের ফ্রিডম আছে, আমরা চাইলে যে কোনো দুইটা বিপরীত কৌণিক বিন্দুতে একটা ব্যাটারি, অপর দুইটা কৌণিক বিন্দুতে একটা গ্যালভানোমিটার কানেক্ট করতে পারবো। অন্য তড়িৎ চালক বলে ব্যাটারি নিলে অবশ্যই না, ব্যাটারির সাথে তার তড়িৎ প্রবাহ হয়তো এদিক ওদিক হবে কিন্তু সাম্যাবস্থানের কোনো সম্পর্ক নাই। অন্য রোধের গ্যালভানোমিটার নিলে অবশ্যই না, গ্যালভানোমিটার সাম্যাবস্থায় আসার জন্য গ্যালভানোমিটারের রোধের কোনো ইফেক্ট থাকে না। আশা করি এতটুকু বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 50 নাম্বার, যেটা এখানে একটা বর্তনী দেওয়া আছে, এটা আসলে অ্যাকচুয়ালি এটা উইস্টন ব্রিজ। তো বলা আছে এখানে যে টোটাল ই, এটা হচ্ছে 3 ভোল্টের। ই হচ্ছে 3 ভোল্টের। পি কিউ আর এস, পি কিউ আর এস দেওয়া আছে, যেখানে কিউ এবং আর দুইটা আসলে সমান, দুইটি হচ্ছে 6। প্রথম প্রশ্ন, পি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত হবে? যেহেতু এখানে গ্যালভানোমিটারের রোধ দেওয়া নাই, এটা অগ্রাহ্য করা হচ্ছে, তাহলে পি মানে এইদিকে কতটুকু কারেন্ট যাচ্ছে এটা ধরতে হবে। তাহলে পি এর মান হচ্ছে 4, আর কিউর মান হচ্ছে 6, তাহলে উপরের দিকে রোধ হচ্ছে 10, আর নিচে আর এবং এস শ্রেণীতে আছে, তাহলে এখানে হচ্ছে 6 আর 9, তাহলে ইন টোটাল আসবে 15। তাহলে একদিকে রোধ হচ্ছে 10 শ্রেণীতে, আর দিকে হচ্ছে 15। তাহলে আমরা যদি টোটাল আই বের করতে যাই, তাহলে আমাদের প্রথম কাজ হবে, ও না, আই ডিরেক্ট বের করা যাবে। এই এই 10 এবং এই 15 যেহেতু সমান্তরালে আছে, তাহলে তার ভোল্টেজ তো 3 ভোল্ট হবেই। তাহলে উপরের দিকে কতটুকু কারেন্ট যাচ্ছে এটা যদি বের করতে হয়, তাহলে ভি বাই আর, এখানে ভি হিসেবে কাজ করবে 3, আর আর হিসেবে আছে 10। 3/10, 3/10 মানে 0.3, 0.3 অ্যাম্পিয়ার। যারা বুঝছো না তারা আবার শোনো। এখানে যখন পি কিউ মিলাই আমরা একটা রুট বানাই ফেলবো, পি আর কিউ রে মিলাই যখন একটা রুট বানাই ফেলবো, এবং আর এবং এস রে মিলাই যখন আর একটা রুট বানাই ফেলবো, তাহলে এখানে তো এতগুলা রুট নাই, এখন তো রুট আছে দুইটা, পি কিউ মিলে একটা 10, আর আর এবং এস মিলে একটা, এটা হচ্ছে 15। তো এই দুজন তো সমান্তরালে আছে, তাহলে ব্যাটারির টোটাল ভোল্টেজ যত, তার মাঝে যেহেতু আর কোনো রুট নাই, তাহলে পি কিউ মিলে যে 10 তার দুই প্রান্তের বিভব পার্থক্য, আর আর এস মিলে যে 15 তার দুই প্রান্তের বিভব পার্থক্য তো সেম, এবং এটা হচ্ছে টোটাল ভোল্টেজের সমান 3 ভোল্ট। তাহলে আই সমান ভি বাই আর, যেখানে ভি হিসেবে আছে 3 আর আর হিসেবে আছে 10, তাহলে 3/10, আনসার হচ্ছে 0.3। আশা করি বুঝতে পারতেছো। পি ও কিউ কে যথাক্রমে 6 এবং 10 দ্বারা পরিবর্তিত করা হলে পিরিয়ডের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে? আচ্ছা এটাতে একদম বাচ্চাদের প্রশ্ন না, আমি আমার আমার মতো করে বলি। তারা বলতেছে প্রথমে তো পি কিউ কত আসিল, একটা 4 আর একটা 6, 10 আসিল। তাহলে এদিকে 10 আসিল, তো যখন 10 আসিল তখন উপরের দিকে কারেন্ট গেছিল 0.3, আর এদিকে তখন আসলে একটা ছিল 5, আর একটা ছিল 6, একটা আছে 9, তাহলে টোটাল ছিল 15। এখন বলছে তাদের অবস্থান যদি পরিবর্তন করি, ইট মিনস আমরা যদি এখন উপরের দিকে দেই, একটাতে 6 আরটাতে 9, তাহলে উপরে হবে 15। তাহলে এখন উপরের দিকে কতটুকু কারেন্ট যাবে? তাহলে রোধের মান এখন জাস্ট 15 দিলেই তো হয়ে যাচ্ছে, ভোল্টেজ তো আর সেমই থাকবে, তাহলে 3/15 আনসার আসবে। সরি, 3/15, 1/5। 1/5 এর যদি দশমিকে নেই 0.2, এই যে আনসার হচ্ছে প্রথমটা। এটা নিজে নিজেই পারবো। আচ্ছা 52 নাম্বারটা, এটা একটু ব্যতিক্রমী। 52 নাম্বারে বলতেছে পানিতে পানিতে আই প্রবাহ, প্রবাহ আই টি সময় ধরে চালনা হলে তাপমাত্রা থিটা হয়, হলে পানির তাপমাত্রা থিটা হয়। নিচের কোন লেখচিত্র দ্বারা এটা প্রকাশ করা হয়? তো আমরা জানতাম যে এইচ বের করার যে ইকুয়েশনটা, এইচ ইজিক্যাল হচ্ছে আই স্কোয়ার আর টি, এবং তাপগতিবিদ্যার ক্যালোরিমিটারের নিয়ম অনুযায়ী আমরা জানি এইচ এইচ এর পরিবর্তে আমরা লিখতে পারি এম এস ইন্টু ডেল থিটা। তাহলে এটা যদি এম এস ইন্টু ডেল থিটা হয়, তাহলে আই স্কোয়ার আর ইন্টু টি। এখানে বাকিগুলো যেহেতু ধ্রুব সংখ্যা, যেমন টাইম, তারপর হচ্ছে রেসিস্ট্যান্স, এস, এম, এগুলো যদি বাদ দিয়ে দিই, তাহলে আই স্কোয়ারের সাথে এখানে এক্স হিসেবে কিন্তু আই না, আই স্কোয়ার, তাহলে এই একটা কাজ করতেছে এক্স হিসেবে, আর এটা কাজ করতেছে ওয়াই হিসেবে। তাহলে সহজ কথা, এটা ওয়াই ইজিক্যাল টু এম এক্স, এই আকৃতির কিছু একটা পাবো। মূল বিন্দুগামী সরল, মানে সহজ কথায় সরল রেখা হতে হবে। এখানে দেখো যে অপশনগুলো দেয়া আছে, তার মধ্যে এই 2, 3, 4 হতে পারে না, তাহলে আনসারটা প্রথমটাই হবে। আশা করি এতটুকু বুঝতে পারছো। এটা যদি আম, মূল বিন্দুগামী হইতো, তাও কিন্তু আমরা এটা নিতে পারতাম, মূল বিন্দুগামী হলো এটা আমরা নিতে পারতাম। যেহেতু এটা নাই, তাহলে আমার মনে হয় প্রথমটা নেওয়া লাগতেছে। এখানে তো ওয়াই জিরো এম এক্স হওয়ার কোনো সুযোগ আমি দেখি না, যেহেতু সরল রেখা হতে হবে তাই প্রথমটা নেওয়া লাগবে। আচ্ছা 53 এ বলা আছে যে তুল্যরোধ কত, এই এ এবং বি এর তুল্যরোধ কত? তো দেখাই যাচ্ছে এখানে এই ওয়ান এর সাথে এই ওয়ান আছে শ্রেণীতে, ওয়ান ওয়ান মিলে আসবে টু, টু এর সাথে এই টু সমান্তরালে, তাহলে আবার ওয়ান, আবার এটা শ্রেণী টু, আবার এটা হচ্ছে এই টু এর সাথে এই টু যেটা, এটা সমান্তরাল, আবার হবে ওয়ান, তারপরে ওয়ান 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 মিলে হয়ে গেল থ্রি। এইগুলো বাচ্চাদের প্রশ্ন, তোমরা নিজে নিজেই পারবা কোনটা শ্রেণী কোনটা সমান্তরাল। 54 যেটা, 54-এ বলা আছে
কোনো পরিবাহীতে প্রবাহ মাত্রা 3 গুণ করা হলে উৎপন্ন তাপের পরিমাণ কত হবে? প্রবাহ মাত্রা 3 গুণ করলে উৎপন্ন তাপের পরিমাণ হবে 9 গুণ, কারণ এইচ বের করার ইকুয়েশন হচ্ছে I² R × T। যেহেতু আই রে 3 গুণ করা হয়েছে, তাহলে এইচ এর সাথে আই এর সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। তাহলে এটা 3 গুণ করলে এটা হয়ে যাবে 9 গুণ, তাহলে আনসার হবে 9 গুণ। 55, এটা চট্টগ্রাম বোর্ড 2015-তে আসছে। 55-এ বলা আছে, নিচের প্রতিটি বর্তনীর পিও কিউর এর মধ্যবর্তী বিভব পার্থক্য সমান, মানে দুই প্রান্তে সমান বিভব পার্থক্য আছে। প্রতিটি অ্যামিটারের রোধ হচ্ছে 2 ওহম। এখানে যে অ্যামিটারগুলো আছে তার নিজস্ব রোধ হচ্ছে 2 ওহম। কোন বর্তনীর অ্যামিটারের পাত সবচেয়ে বেশি আসবে? আচ্ছা, সহজ কথায় যে জায়গায় তুল্য রোধ কম আসবে, যে যে প্রান্তে রোধের পরিমাণ কম থাকবে, এদিকে তড়িৎ প্রবাহের মান বেশি হবে। তাহলে প্রথম প্রশ্নটা যদি আমরা সলভ করতে যাই, পি কিউর মধ্যে যদি তুল্য রোধ হিসাব করি, এখানে আছে 1, এখানে আছে 2, মোট হলো 3, আর অ্যামিটারের আছে আরো 2, তাহলে ইন টোটাল হবে 5। তাহলে 5-রে অতিক্রম করা লাগবে। আচ্ছা, দেখি এই রাস্তায় 2 নম্বর প্রশ্নে কারেন্ট ডিভাইড হয়ে যাবে। তো কারেন্ট যদি ডিভাইড হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে আহ, উপরের দিকে 1 ওহম, আর সাথে 3 ওহম, আর এখানে হচ্ছে 2 ওহম। আর 3 নম্বর অপশনটাতে আমরা যেটা দেখতে পাচ্ছি, ওইগুলো আসলে চেক করার দরকার নেই, আমার মনে হয় যে ইয়া বহুত ঝামেলার। 3 নম্বর এবং 4 নম্বরে অনেক ঝামেলা। এখানে যদি হিসাব করি তাহলে আনসার 3 নম্বরটা হবে। দেখো, এখানে যখন কারেন্ট এদিকে এবং এদিকে ডিভাইড হলো, ডিভাইড হওয়ার পর দেখা যাবে যে এখানে এসে আবার মিলে যাচ্ছে কারেন্টটা। তো এই ক্ষেত্রে অ্যামিটারের মধ্য দিয়ে সবচেয়ে বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে। যেহেতু দুইটা ভাগে ভাগ হওয়ার পর আবার এখানে এসে মিলিত হয়ে গেছে, এখানে সবচেয়ে বেশি পরিমাণ কারেন্ট যাবে। এই দুজন তো সমান্তরালে আছে, তাহলে 1 এবং 2 যদি সমান্তরাল করি, আনসার কিন্তু 1-এর নিচে নেমে যাবে তুল্য রোধ। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে, তাহলে তো এর নাম্বারটা হতে পারতো, কারণ এখানে তো টোটাল কারেন্টটা যাচ্ছে। কিন্তু এখানে এই 1 এবং 2 শ্রেণীতে দেখাতে তুল্য রোধ কিন্তু 3 হয়ে গেছে, তাহলে কারেন্টের মান কিন্তু কমে যাবে, মানে মোট কারেন্টটাই কমে যাবে। কিন্তু এখানে এসে দেখা যাবে এই 1 এবং 3 সমান্তরালে থাকায় কারেন্টটা ডিভাইড হয়ে আবার এই বিন্দুতে এসে মিলে যাবে। তখন তুলনামূলক 3 নম্বরে কারেন্টের মান অবশ্যই অনেক বেশি থাকবে। আচ্ছা, পরের প্রশ্ন। যখন বহিস্থ বর্তনীতে কোনো তড়িৎ প্রবাহ থাকে না, বহিস্থ বর্তনীতে কোনো তড়িৎ প্রবাহ থাকে না, তখন তড়িৎ কোষের দুই প্রান্তের বিভব পার্থক্য ও আহ, কোষের তড়িৎচালক শক্তি ইয়ার মধ্যে কোনটা সঠিক? আচ্ছা, যদি তড়িৎ প্রবাহিত না হয়, তাহলে তো ইয়ার বি অবশ্যই সেম থাকবে। যখন তড়িৎ প্রবাহিত হয় তার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ আসলে কমে যায়, তখন ই ইজ গ্রেটার দেন ভি হয়। তাহলে যখন বলতেছে যে তড়িৎ প্রবাহিত হচ্ছে না, যখন তড়িৎ প্রবাহিত হবে না, তখন ইয়ার বি আসলে সেম জিনিস। আহ 57, বর্তনীর তুল্যরোধ ও প্রবাহ মাত্রা কোন সম্পর্ক, বর্তনীর তুল্যরোধ ও প্রবাহ মাত্রার কোন সম্পর্কটি সঠিক? আচ্ছা, এখানে কি জানতে চাচ্ছে? আহ, আই I1 I2 দুইটা ভাগে সেপারেট হয়েছে, এখানে এসে আবার এটা শ্রেণীতে আছে। তাহলে 3 আর 6 যদি আমরা সমান্তরাল করি, তাহলে আনসার আসবে বড়টা 6/3, মানে আনসার আসবে 2। তাহলে এই দুইটাই মিলে আসলো 2, আর এখানে আরো 2 আছে শ্রেণীতে, তাহলে 2 আর 2 মিলে 4। তাহলে আনসার হবে 4 ওহম হতে হবে। বাকিটুকু আর দেখার দরকার নাই। তুল্যরোধ যেহেতু 4 ওহম, তাহলে এটাই হবে আনসার। আর এটা এমনিতেই বোঝা যাচ্ছে, দেখো এখানে এই আই টোটাল কারেন্ট তো আসলো আই, আই তো সবার চেয়ে বড় হবেই। আর I1 এবং I2 এই পয়েন্টটার নাম যদি আমরা এ পয়েন্টে এসে যখন কারেন্টটা ডিভাইড হবে, তখন দেখবে যে এদিকে রোধ কম, ওইদিকে তড়িৎ বেশি প্রবাহিত হবে। তাহলে I1 এর মান যেহেতু কম, এটা যেহেতু 3 ওহম, তাহলে I1 এর মধ্য দিয়ে বেশি পরিমাণ কারেন্ট যাবে, I2 এর মধ্য দিয়ে কম কারেন্ট যাবে। আচ্ছা, এটা মেডিকেল এডমিশন টেস্ট 15-16-তে আসছে। 20 ভোল্ট এর হিটার 10 ভোল্টে চালালে উৎপাদিত তাপ, মানে তাপের পরিমাণটা জানতে চাচ্ছে। তো এখানে যে এখানে একটা ঝামেলা বাঁধতে পারে, এখানে কি কনস্ট্যান্ট এটা বুঝতে হবে। হিটার কিন্তু একটাই, জাস্ট একটা হিটার। প্রথমে এটা 120 ভোল্টে চলতো, এখন হচ্ছে 110 ভোল্টে চলতেছে। তো আমরা যে উৎপন্ন তাপ বের করার ইকুয়েশন, এরকম একটা ইকুয়েশন ছিল IV × T হচ্ছে V² / R × T। এখন প্রশ্ন হচ্ছে আমরা আসলে কোনটা নিব। এখানে কি যদি প্রথম ইকুয়েশনটা নেই তাহলে এইচ এর সাথে বি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, আর যদি লাস্টের ইকুয়েশনটা নেই তাহলে এইচ এর সাথে বি এর সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। তাহলে আমরা এই ক্ষেত্রে কোনটা নেওয়া উচিত? যেহেতু একটা হিটার, হিটার একটাই, তার মানে তার আর কনস্ট্যান্ট, হিটারের রুটটা কনস্ট্যান্ট। কিন্তু আমরা যদি সামহাও বুঝতে পারতাম যে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে যে কোনো ভাবে, তাহলে আমরা প্রথমটা নিতাম। মানে সহজ কথা, এইচ এর সাথে বি এর সম্পর্ক সমানুপাতিক যখন আই কনস্ট্যান্ট, আর এইচ এর সাথে বি এর সম্পর্ক বর্গের সমানুপাতিক যখন আর কনস্ট্যান্ট। এখানে একটি হিটার বলাতে আমাদেরকে নিজে দেখে বুঝে নিতে হবে যে এখানে আরটা কনস্ট্যান্ট, এবং আর কনস্ট্যান্ট হলে এইচ এর সাথে বি এর সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। তাহলে
এই 210 থেকে 220 থেকে 110 করে দেওয়ার মানে অর্ধেক করা। তাহলে এটা যেহেতু বর্গের সমানুপাতিক, তাহলে ভি রে যদি অর্ধেক করে তাহলে এইচ হবে তার বর্গের সমানুপাতিক, মানে 4/1 1/4 গুণ হবে। আশা করি বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে, সমান রোধ বিশিষ্ট দুটি তামার তারের দৈর্ঘ্য যথাক্রমে 1 মিটার ও 9 মিটার, তার দুটির ব্যাসার্ধের অনুপাত কত? ওরে বাবারে, মানে আর রে কনস্ট্যান্ট করতে বলতেছে। তো আমরা যে নর্মালি জানি আর ইজিক্যাল হচ্ছে, আমরা নর্মালি যে ইকুয়েশনটা জানি আর ইজিক্যাল হচ্ছে রো ইন্টু এল ডিভাইডেড বাই এ, যেখানে এ এর জায়গায় আছে পাই আর স্কোয়ার। এখন এখান থেকে কি কনস্ট্যান্ট, এগুলো যদি আমরা কেটে দিই তাহলে দেখা যাবে যে পাই কনস্ট্যান্ট, রো কনস্ট্যান্ট, এবং তারা আর রেও কনস্ট্যান্ট করে দিছে, কারণ তারা বলছে সমান রোধ বিশিষ্ট। এই যে এতটুকু বলার সাথে সাথে বুঝে নিতে হবে আরও কনস্ট্যান্ট হয়ে গেছে। তাহলে আর স্কোয়ার সমানুপাতিক এল, তাহলে এখান থেকে একটা ইকুয়েশন নিতে পারি R1/R2 হোল স্কোয়ার ইজিক্যাল হচ্ছে L1/L2। তাহলে এখানে কিসের অনুপাত দিয়ে দিছে দেখো, দৈর্ঘ্য হচ্ছে 1:9, তাহলে 1/9। এটা তো হচ্ছে আমাদের R1 স্কোয়ার/R2 স্কোয়ার, উপর পাশে যদি রুট করে দিই তাহলে R1/R2 সমান লিখতে পারবো 1/√9, √9 মানে হচ্ছে 3, তাহলে 1:3। তাহলে আনসার হবে, তাদের দৈর্ঘ্য অনুপাত হবে 1:3। লাস্টেরটা আশা করি এতটুকু বুঝতে পারছো। আমাদের 60 নম্বর প্রশ্ন বলতেছে, যদি আর রোধ বিশিষ্ট একটি তামার তারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে তার আপেক্ষিক রোধ কত হবে? বাবারে, আপেক্ষিক রোধ দৈর্ঘ্যের উপর নির্ভর করে না, তার মানে এগুলো একই থাকবে। আমরা একটু আগেও শিখে আসছি আপেক্ষিক রোধ নির্ভর করে উপাদানের উপর, তাহলে যতক্ষণ পর্যন্ত উপাদান সেম অবশ্যই আপেক্ষিক রোধ পরিবর্তন হবে না। আচ্ছা, আমাদের 61 নম্বর প্রশ্নটা হচ্ছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সবাই 61টা দেখো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটি কয়েলের রোধ হচ্ছে 2 ওহম, তার মানে এটা হচ্ছে আর নট এর মান। আমরা জানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কোনো পরিবাহী যতটুকু রোধ প্রদর্শন করে এটা হচ্ছে আর নট, এবং রোদের উষ্ণতা সহ আলফার মান হচ্ছে 0.04/ডিগ্রি সেন্টিগ্রেড। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কয়েলের রোধ কত হবে? বাহ, তা একটু, তাহলে আমরা যদি এই ইকুয়েশনটা সলভ করতে যাই, আমরা জানতাম যে আর অফ থিটা ইজিক্যাল হচ্ছে আর নট ইন্টু 1 + আলফা থিটা। তো তারা বলতেছে আর নট এর মান হচ্ছে 2, সবই তো দেওয়া আছে, এটা 2 × 1 আলফার মান বলা আছে 0.004, আর থিটার মান বলতেছে 100 বসাইতে। তাহলে দাঁড়ালো 2 × 1 + 0.04 এ যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে আসবে 0.4, তাহলে 2 × 1.4, তাহলে আনসার আসবে 2.8, তাহলে আনসার আসবে 2.8 ওহম। আশা করি এতটুকু বুঝতে পারছো। পরবর্তী প্রশ্ন হচ্ছে 62, যেখানে বলে দেওয়া আছে একটি 40 ওয়াট ও একটি 60 ওয়াট বাতিকে শ্রেণীতে সমবায়ে সাজানো হলে কোন বাতিটি বেশি উজ্জ্বল দিবে? এবং এটা দেখতে পাচ্ছ যে অনেকগুলা ইউনিভার্সিটি এক্সামে আসছে, বুয়েটে আসছে 12-13-তে, জে ইউতে, আর ইউতে। বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং বেশ ঝামেলার। আই হোপ তার এক্সপ্লেনেশনটা সবাই ভালো করে বোঝা উচিত। তো আহ আমরা যদি পুরো অংশটা বুঝতে যাই, যে আমাদেরকে দুইটা বাতির কথা বলা আছে, একটা 40 ওয়াট একটা 60 ওয়াট, তাও তারা শ্রেণীতে আছে। তো আমি যদি এইভাবে চিন্তা করি যে এখানে একটা বাতি লাগানো আছে, এখানে আর একটা বাতি লাগানো আছে, তারা শ্রেণীতে আছে, প্রথমটা হচ্ছে 40 ওয়াটের আর পরেরটা হচ্ছে 60 ওয়াটের। তো আমাদেরকে যেটা করতে হবে, ফার্স্টে তাদের রোধের একটা কম্পারিজনে যেতে হবে যে কার রোধ বেশি কার রোধ কম। এটা বোঝার উপায় হচ্ছে, আমরা জানি ক্ষমতা বের করার একটা ইকুয়েশন আছে V² / R, এবং এই ইকুয়েশন থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে পাওয়ারের সাথে যে রোধের সম্পর্ক এটা হচ্ছে ব্যস্তানুপাতিক। ইট মিনস যার পাওয়ার বেশি তার রোধ কম, যার রোধ কম তার পাওয়ার বেশি, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এখান থেকে এই যে 40 ওয়াটের একটা বাতি এবং এখানে যে 60 ওয়াটের একটা বাতি, এখান থেকে আমরা ডিরেক্ট বুঝতে পারতেছি যে যার যার পাওয়ার কম, মানে 40 ওয়াট, তার রুটটা আসলে বেশি, এখানে আর বেশি, অপরপক্ষে এখানে আর এর পরিমাণটা হচ্ছে কম। এখন আমাদের পরের হিসাব অনুযায়ী যেহেতু এই বাতি দুইটা শ্রেণীতে আছে, তাহলে আমরা অবশ্যই বলতে পারবো যে আই এর মান কনস্ট্যান্ট, আই আসলে সেম থাকবে যেহেতু শ্রেণীতে যুক্ত। আমরা জানি রোধগুলা বা অনেকগুলা বাল্ব যদি শ্রেণীতে থাকে, কম্পোনেন্ট যতগুলোই শ্রেণীতে থাকুক সবগুলোর কারেন্টের মান আসলে সেম আসবে। তাহলে এখানে আই যেহেতু সেম, এখন আমরা যদি ভি বের করতে যাই, ভি ইজিক্যাল হচ্ছে আই ইন্টু আর। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে আই কনস্ট্যান্ট থাকা অবস্থায় যার রোধ বেশি তার দুই প্রান্তের বিভব পার্থক্য আসলে বেশি। একটা লাইট উজ্জ্বল হবে না অনুজ্জ্বল হবে এটা টোটালি নির্ভর করে কার দুই প্রান্তে বেশি পরিমাণ বিভব পতন হচ্ছে। যে লাইটের দুই প্রান্তে বিভব পতন যত বেশি আসবে ওই লাইটের জন্য বেশি পরিমাণ আলো পাওয়া যাবে। তাহলে ভি ইজিক্যাল টু আই আর, এই ইকুয়েশন থেকে আমরা দেখতেছি যে আই যদি কনস্ট্যান্ট তাহলে তাহলে ভি এর সাথে আর এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তাহলে যে বাল্বের রোধ যত বেশি এটা তত বেশি বিভব পতন ঘটাবে এবং তার জন্য লাইটটা তত বেশি উজ্জ্বল হবে। তাহলে সহজ কথায় আমরা প্রথম ইকুয়েশন থেকে দেখতেছিলাম আই এর সাথে আর এর, পি এর সাথে আর এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, এবং এই সম্পর্ক অনুযায়ী যে লাইটের পাওয়ার যত কম হবে তার রোধ তত বেশি আসবে। এবং শ্রেণীতে যুক্ত থাকা অবস্থায়, যেহেতু লাইট দুইটা শ্রেণীতে থাকা থাকা অবস্থায় যেহেতু তাদের কারেন্টের মান সেম, কারেন্টের মান সেম হওয়াতে তাদের যার
কারেন্টের মান সেম হতে, যার রোধ বেশি তার দুই প্রান্তে বেশি পরিমাণ বিভব পতন হবে, তার জন্য বেশি আলো দিবে। তার মানে সহজ কথায় 60 ওয়াটের বাতিটি বেশি আলো দিবে। আই হোপ এতটুকু সবাই বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন 63, যেটা এখানে বলা হচ্ছে একটা মিটার বীজের বাম পাকে 0.1 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট 157 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি তার যুক্ত করা হচ্ছে, এবং ডান পাকে 45 ওহম। তার মানে বাম পাকে যে রুটটা লাগাইছে তার রুটের মান দিয়ে দিছে না, না দিয়ে তার কিছু ইনফরমেশন দিছে, তার ব্যাসার্ধ কত, তার আহ দৈর্ঘ্য কত, এরকম ইনফরমেশন দিয়ে। আর ডান পাকে যেটা কিউ ধরতাম আমরা, এই কিউ এর মান ডিরেক্ট বলে দেওয়া আছে 45, এবং বাম প্রান্ত হতে 25 সেন্টিমিটার দূরে নিজ বিন্দু পাওয়া গেছে, যেটা আমরা এল নামে জানি। জানতে চাচ্ছে তারটির আপেক্ষিক রোধ কত। তাহলে আমাদের হিসাব অনুযায়ী আমরা জানতাম যে মিটার বীজের যে ইকুয়েশনটা, মিটার বীজ মানে হচ্ছে পি ডিভাইডেড বাই কিউ ইজিক্যাল হচ্ছে এল ডিভাইডেড বাই 100 - এল। এখানে পি বা বাম পাশে যে রুটটা লাগানো আছে তার রুটের মান না দিয়ে তার কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছে, তার দৈর্ঘ্য কত, ব্যাসার্ধ কত। তো আমরা জানতাম আহ, আর পি মানে তো হচ্ছে একটা রুট, আর রুট যে ভেঙে এভাবে লেখা যায় রো ইন্টু এল ডিভাইডেড বাই হচ্ছে এ, এর আবার ভেঙে লেখা যায় পাই আর স্কোয়ার। আশা করি এই ইকুয়েশনটা বুঝতে পারতেছো। মানে পি যে রুটটা আছে তার রুটের মান বলে না দিয়ে তার দৈর্ঘ্য কত এবং তার ব্যাসার্ধ কত এটা যেহেতু দিয়ে দিছে, তাহলে আমরা তার পি এর জায়গায় লিখতে পারবো রো ইন্টু এল ডিভাইড বাই এ, এর জায়গায় পাই আর স্কোয়ার লিখে দিলাম, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা, ডিভাইডেড বাই কিউ, কিউ তো হচ্ছে জানার, ইজিক্যাল হচ্ছে এল ডিভাইডেড বাই 100 - এল। এখানে যদি আমরা সবগুলো ইনফরমেশন বসাই দিই, যেহেতু আমাদেরকে কি কি দেওয়া আছে একটু খেয়াল করে দেখো। আমাদেরকে এল দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে 157 সেন্টিমিটার, এটা অবশ্যই মিটারে নিতে হবে। ব্যাসার্ধ আর দেওয়া আছে, তো ব্যাসার্ধরে অবশ্যই 0.01 মিলিমিটার, এটা মিটারে নিতে হবে। কিউর মান বলে দেওয়া আছে, কিউ হচ্ছে আহ, ওই যে 45 ওহম, তাহলে কিউর মান হচ্ছে 45। অপরপক্ষে এল এর মান দেওয়া আছে 25 সেন্টিমিটার, এটা কিন্তু অবশ্যই মিটারে নিতে হবে না, কারণ আমরা যখন নিজ বিন্দুর দৈর্ঘ্যটা হিসাব করি তখন অবশ্যই সেন্টিমিটার হিসাব করি। এই জন্য আসলে নিচে 100 - এল আসছিল। আই হোপ তোমরা সবাই এটা বসাই দিয়ে আনসারটা বের করে নিতে পারবে। আমি এখন আর ক্যালকুলেটর চাপতেছি না, এটা অনেক হিসাব নিকাশ, তোমরা প্লিজ নিজে নিজে করে নিও। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 64-এ বলা আছে একটি বৈদ্যুতিক হিটার 120 ভোল্ট, ইট মিনস তার ভি এর মান সরবরাহ লাইন থেকে 255 মিলি অ্যাম্পিয়ার, তার মানে এটা হচ্ছে তার আই, বিদ্যুৎ গ্রহণ করে। হিটারটি 700 ঘন্টা ব্যবহার করা হলে কত শক্তি ব্যয় করবে? আচ্ছা, কত শক্তি ব্যয় করবে এটাও দেখা যায় অনেকগুলো ইউনিভার্সিটিতে আসছে। সো এখানে এখানে আনসারগুলো যেহেতু কিলোওয়াটে আছে, সো আমরা যেটা করতে পারি, আম, আমাদের প্রথম কাজ হবে এখান থেকে পাওয়ার বের করা। সো পাওয়ার বের করার একটা ইকুয়েশন আছিল, যে আমরা জানতাম পি ইজিক্যাল হচ্ছে আই ইন্টু ভি। যেহেতু এখানে দুইটা ইনফরমেশন দেওয়া আছে, প্রথমে আমরা যদি পাওয়ার বের করি আই ইন্টু ভি, এখানে আই এর মান হচ্ছে 225 মিলি অ্যাম্পিয়ার, তাই 10 ইনভার্স 3 দ্বারা গুণ করে অ্যাম্পিয়ারে নিতে হবে। আর ভি এর মান হচ্ছে 220, তাহলে দাঁড়াইলো 255 ইন্টু 220, পাওয়ার পাওয়া গেল হচ্ছে 56.1। বাট 56.1 যেটা আসলো এটা কিন্তু ওয়াটে আসছে, তাহলে আমরা যদি এটা কিলোওয়াটে নিতে যাই তাহলে ডিভাইডেড বাই হচ্ছে 1000, তাহলে পাওয়ারটা পাওয়া গেল পাওয়ারটা পাওয়া গেল 0.0561 কিলোওয়াট। তার সাথে যেহেতু কিলোওয়াট সরি, তার সাথে আমরা যদি টাইমটা ঘন্টায় গুণ করে দিই, ঘন্টায় বলতেছে 700 ঘন্টা, তাহলে আনসার পাওয়া যাবে 39.2 কিলো ওহম। এই যে 39.27 ওয়াট, সরি কিলো ওয়াট। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। ইট মিনস আমরা কি করছি, প্রথমে প্রথমে পাওয়ার বের করছি, পাওয়ারটারে কিলোওয়াটে নিয়েছি, তার সাথে টাইম গুণ করে দিছি, যা আসছে তাই আনসার। আমাদের পরবর্তী প্রশ্ন যদি ফিরে যাই, এখানে বলা আছে কোনো বাড়ির প্রধান মিটারে 6 এম্পিয়ার এবং 220 ভোল্ট লেখা আছে, 9 ওয়াটের কতগুলো বাল্ব নিরাপদে ব্যবহার করা যাবে? আচ্ছা, তাহলে 9 ওয়াটের প্রতিটা বাল্ব যদি হয় তাহলে আমরা মোট কতটা বাল্ব নিরাপদে ব্যবহার করতে পারবো? আচ্ছা, এখানে আইডিয়াটা হচ্ছে আমাদেরকে ফার্স্টে ওই মেইন লাইনের বা মিটারের পাওয়ারটা বের করতে হবে। আমরা জানি পাওয়ার বের করার ইকুয়েশন হচ্ছে আই ইন্টু ভি, যেখানে আই হচ্ছে 6 এবং ভি হচ্ছে 220। তাহলে 6 × 220 যদি দেই আমরা পাবো 132। তার মানে এটার টোটাল ক্ষমতা হচ্ছে, সরি, 6 × 220, তাহলে টোটাল আসলো টোটাল পাওয়ার আসলো 1320। এখন একটু খেয়াল করে দেখো, মিটারের টোটাল ক্ষমতা হচ্ছে 1320 ওয়াট। এখন বলা দেয়া আছে যে 9 ওয়াটের কতটা বাল্ব ব্যবহার করা যাবে, এটা তো ঐকিক নিয়ম করে বের করা যায়, এক একটা পাতের জন্য 90, আবার টোটাল ক্ষমতা হচ্ছে 1320। তাহলে আমরা যদি ঐকিক নিয়ম করি যে আচ্ছা 9 ওয়াট এর একটা, মানে 9 ওয়াট দিয়ে একটা বাল্ব, তাহলে 1 ওয়াট দিয়ে কয়টা বাল্ব, সুতরাং 1320 ওয়াট দিয়ে কতটা বাল্ব ব্যবহার করা যাবে? সহজ কথায় 1320 পাই যদি 90 দিয়ে দিই তাহলে পাওয়া যাবে হচ্ছে 14.66। এই যে 14.66 আসলো, ইট মিনস 14টা ব্যবহার করার পর আর একটু বেশি ব্যবহার করা যাবে। এখন বাল্ব তো আর 14.66 হওয়ার কোনো সম্ভাবনা নাই, এতটি বাল্ব তো আর হতে পারে না, হয় 14টা বাল্ব নয় 15টা বাল্ব। এখন এখানে আনসার 15টা হবে না, কারণ 14-র চেয়ে একটু বেশি আসতেছে,
উম, কিন্তু 15 পর্যন্ত তো পৌঁছাচ্ছে না, ইট মিনস 15টা বাল্ব কিন্তু নিরাপদে ব্যবহার করা যায় না, তাই এটার আনসার 15 হয় না। এই ক্ষেত্রে আমাদেরকে যেটা বুঝতে হবে, পূর্ণ সংখ্যা যত আসবে এটাই আনসার। কারণ আবার বলতেছি, 14.66 দ্বারা কিন্তু বোঝায় না যে তুমি 15টা ইউজ করতে পারবা নিরাপদে, তাই আনসার হচ্ছে 14। আশা করি বুঝতে পারছি। এর পরের প্রশ্নে বলে দেওয়া আছে 66, যেটা 3 ওহম ও 6 ওহম রোধ বিশিষ্ট দুটি সমান্তরালে, প্রথমে দুইটা সমান্তরালে সাজাইছে, সমভাবে সাজিয়ে 2 ওহম রোধের একটি সিরিজে যুক্ত করালো। তার প্রথম দুইটা সমান্তরালে দেওয়ার পর পরেরটা আবার সিরিজে দিছে। তারপর 1.5 ভোল্ট তড়িৎ শক্তি, এটা মনে হচ্ছে ইয়ার মান, বিদ্যুৎ কোষ 31, অভ্যন্তরীণ রোধ, অভ্যন্তরীণ রোধ 31, এটা তো অনেক বেশি হয়ে গেছে, যুক্ত করা হলে 3 ওহম রোধের মধ্য দিয়ে প্রবাহিত বিদ্যুতের পরিমাণ কত, মানে 3 ওহমের মধ্য দিয়ে কতটুকু যাচ্ছে। আচ্ছা, আমার মনে হচ্ছে এখানে একটু ভুল হয়ে গেছে, আমরা এক কাজ করি, আগে একটু হিসাব নিকাশ করি। 3 আর 3 এর যদি সমান্তরাল করি, 3 আর 3 এর সমান্তরাল হলে আনসার আসবে 2, তার সাথে শ্রেণী আছে আবার একটা 2, তার মানে টোটাল রোধ আসবে 4। টোটাল রোধ যদি 4 হয়, আম, এখন যদি আমরা কারেন্ট বের করতে যাই, কারেন্ট বের করার ইকুয়েশন হচ্ছে আই ইজ ইকুয়াল টু ই। আগে আগে আমরা জানতাম আই বের করার যে ইকুয়েশন, আই বের করার ইকুয়েশন হচ্ছে আই ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। এখানে ই এর মান আসবে 1.5, ক্যাপিটাল আর এর মান আসলো 4, স্মল আর এর মান হচ্ছে 31। আচ্ছা, এটা যদি একটু বের করতে যাই, তাহলে 1.5 ডিভাইডেড বাই 1.5 ডিভাইডেড বাই, একবারে যদি বলে দিই 35, তাহলে আনসার আসবে 0.04, 0.042। টোটাল কারেন্টই আসতেছে 0.04। না, এই অপশন এরকম হতে পারে না আসলে। টোটাল কারেন্ট তো বের করতে বলতেছে না 0.3 ওহম, তাহলে টোটাল কারেন্টই আসতেছে অনেক কম, 0.04। তার মধ্যে যে অপশনগুলো দেওয়া আছে এটা তো জাস্ট 3 ওহম রোধের মতো দিয়ে। এখানে প্লিজ ভুল করে ফেলছে, সরি, আমি আসলে বুঝতেছি না কোথায় ভুল করছে। এমনও হতে পারে তারা অভ্যন্তরীণ রোধে ভুল করে ফেলছে, 3 হওয়া আসলে উচিত না, 31 আসলে হওয়া উচিত না, এত বেশি হয় নাকি অভ্যন্তরীণ রোধ। এটা মনে হয় একটু ঝামেলা বাঁধাইতে পারে, আমি জানি না কোথায় ভুল করছে, তাই আমি এখানে যাচ্ছি না আর। আচ্ছা, আমরা পরবর্তী প্রশ্নে যাই। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আহ, একটি এমিটারের অভ্যন্তরীণ রোধ হচ্ছে, এমিটারের অভ্যন্তরীণ রোধ হচ্ছে 1.5, তার মানে এটা এমিটারের নিজের রোধ। এমিটারের রোধ কিন্তু আমরা অনেকটা গ্যালভানোমিটারের রোধের মতো বিবেচনা করতে পারি। গ্যালভানোমিটার আর এমিটার অলমোস্ট সেম, একটু পার্থক্য আছে, যেটা আমরা ইকুয়েশন অনুযায়ী জি বলতাম। এবং সর্বোচ্চ 0.3 এম্পিয়ার পর্যন্ত প্রবাহ মাপতে পারে, সর্বোচ্চ যতটুকু মাপতে পারে এটা হচ্ছে আই অফ জি, মানে এই গ্যালভানোমিটার বা এমিটারের মধ্য দিয়ে ম্যাক্স 0.3 যেতে পারে। এর সাহায্যে 2 এম্পিয়ার পর্যন্ত মাপতে হলে কত রোধের শান্ট দরকার। তার মানে আমাদের টোটাল কারেন্টটা যদি আই হয়, তাহলে কতটুকু শান্ট দরকার, এস দরকার, এটা বের করতে বলতেছে। তা খুবই সুন্দর প্রশ্ন। আমরা জানতাম শান্টের যে ইকুয়েশনটা ছিল, আম, শান্টের এরকম একটা ইকুয়েশন ছিল যে গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যায়, এটা যদি আই অফ জি যদি বের করতে হয়, তাহলে নিচে আসবে জি প্লাস এস ইন্টু আসবে টোটাল কারেন্ট, এবং যেহেতু গ্যালভানোমিটার কারেন্ট জানতে যাচ্ছে, উপরে দিতে হবে শান্টের রুট। তো এখান থেকে আসলে শান্ট বের করতে বলতেছে, তো দেখো সবই দেওয়া আছে। আই অফ জি এর মান দেওয়া আছে 0.3, তাহলে এখানে লিখতে পারবো আমরা 0.3। এস এর মান জানি না, জি এর মান বলে দিচ্ছে তারা 1.5, প্লাস এস এর মান জানি না, ইন্টু টোটাল কারেন্ট হচ্ছে 2। আচ্ছা, এটা সলভ করলে আমরা এস এর মান পেয়ে যাবো। আচ্ছা, আমি একটু ক্যালকুলেটর যাবি, উম, তোমরা এটা সলভ করে নিয়ে নিতে পারো। 1.5, 1.5 ইন্টু 0.3 ডিভাইডেড বাই 2 মাইনাস, মানে 1.7, আনসার আসলো 0.264। এই যে আনসার হচ্ছে লাস্টেরটা, তোমরা ক্যালকুলেটর চেপে এটা প্লিজ সমাধান করে নিতে পারো, আনসার আসবে 0.264। আশা করি এতটুকু সবাই বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 68, একটি 12 ভোল্ট তড়িৎচালক শক্তি, তাহলে 12 ভোল্ট তড়িৎচালক শক্তি, ইট মিনস এটা হচ্ছে তার ই এর মান, তাহলে ই দেওয়া আছে, এবং 0.1 অভ্যন্তরীণ রোধ, মানে এটা হচ্ছে স্মল আর এর মান। একটি ব্যাটারিকে বৈদ্যুতিক মোটরের সঙ্গে সংযুক্ত করা ব্যাটারির প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য দ্বারা 7 ভোল্ট, এটা তার ভি এর মান। সরবরাহকৃত কারেন্টের মান কত, মানে ফাইনালি আমাদের আই বের করতে হচ্ছে। তার মানে আমাদের এমন একটা ইকুয়েশন চুজ করতে হবে যেখানে ই, ভি, স্মল আর আই এগুলো আছে। আমরা জানতাম ই এর সাথে ভি এর যে রিলেশন, এরকম একটা ইকুয়েশন ছিল, ই ইজিক্যাল টু আই ক্যাপিটাল আর প্লাস আই স্মল আর। আই হোপ তারা সবাই ছিল। এখন আই ক্যাপিটাল আর এর পরিবর্তে আমরা কিন্তু ভি লিখে দিতে পারি, তাহলে ভি ইন্টু আই স্মল আর, এটা হচ্ছে ই এর মান। এখন তাহলে আই ইন্টু স্মল আর আমরা লিখতে পারবো ই মাইনাস ভি। তাহলে যদি আমাদের আই বের করতে বলা হয়, তাহলে এখানে ইকুয়েশন আসবে ই মাইনাস ভি ডিভাইডেড বাই হচ্ছে স্মল আর। তাহলে আমরা যদি মানগুলো বসাই যাই, একটা হচ্ছে 12 মাইনাস একটা হচ্ছে 7, আর স্মল আর এর মান হচ্ছে 0.1, তাহলে দাঁড়াইলো 12 - 7 ডিভাইডেড বাই হচ্ছে 0.1, তাহলে পুরোটার মান দাঁড়াইছে 50 এম্পিয়ার। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। তাহলে টোটাল কারেন্ট হচ্ছে 50 এম্পিয়ার। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আম, পরবর্তী প্রশ্ন হচ্ছে 69। এখানে বলা হচ্ছে একটি নলাকার তারের রোধ হচ্ছে 4, রোধ প্রাথমিক অবস্থায় তার রোধ হচ্ছে আর, 4 না সরি আর, আয়তন সমান রেখে তারটির দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো। বাহ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমি মনে হয় এর আগে একটু রিপিট করছিলাম।
যে তারা এটা দুইভাবে প্রশ্ন করে, আয়তন সমান রেখে দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে অথবা টেনে দ্বিগুণ করা হয়েছে। এগুলো আসলে সেম জিনিস, টেনে এবং আয়তন একই রেখে সমান রেখে এরকম যদি বলে, তাহলে পরিবর্তিত রোধ আর টু বের করার ইকুয়েশন হচ্ছে এন স্কোয়ার ইন্টু হচ্ছে আর ওয়ান। এখানে এন দিয়ে বোঝায় কতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়েছিল। দ্বিগুণ যদি বলে তাহলে এন এর মান টু স্কোয়ার ইন্টু আর ওয়ান এর মান হচ্ছে আর, তারা প্রাথমিক অবস্থায় বলছিল রোধ হচ্ছে আর, তাহলে আসবে জাস্ট ফোর ইন্টু আর। এটার মানে হচ্ছে প্রথমে রুট যা থাকবে দৈর্ঘ্য দ্বিগুণ করলে 4 গুণ হয়ে যাবে। আচ্ছা, সিমিলারলি যদি বলতো যে দৈর্ঘ্যটা 3 গুণ করা হয়েছে, তাহলে আনসার হয়তো 9 গুণ হবে। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 70 নাম্বার। এখানে বলে দেওয়া আছে 70 নম্বরে যে ফোর 5 এম্পিয়ার তড়িৎ 3 ঘন্টা ধরে একটি বাতির মধ্য দিয়ে প্রবাহিত হলে ওই বাতির মধ্য দিয়ে কি পরিমাণ চার্জ প্রবাহিত হবে বা চার্জের পরিমাণ বের হতে বলছে। তো আমরা যা জানতাম আই এবং কিউর মধ্যে যে সম্পর্ক, আই ইজিক্যাল হচ্ছে কিউ ডিভাইডেড বাই টি, মানে প্রতি সেকেন্ডে প্রবাহিত চার্জের পরিমাণটাই হচ্ছে প্রবাহ বা তড়িৎ প্রবাহ। তাহলে আমাদেরকে যদি কিউ বের করতে হয়, কিউ ইজিক্যাল হচ্ছে আই ইন্টু টি, যেখানে আই এর মান বলে দেওয়া আছে 5 এম্পিয়ার, আর 3 ঘন্টা, 3 ঘন্টা যদি নেই তাহলে 3 ইন্টু হচ্ছে 3600, তাহলে পুরোটার মানে দাঁড়াইলো 5 ইন্টু 3 ইন্টু 36, 5 ইন্টু 3 ইন্টু 3600। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। এখানে আসবে 54000, মানে 5.4 ইন্টু 10 টু দি পাওয়ার 4 কুলম। এটা একদমই সহজ যেহেতু সবই দেওয়া আছে। আমরা যদি আমাদের পরবর্তী প্রশ্নে যাই, আমাদের পরবর্তী প্রশ্নে বলে দেওয়া আছে 71 বলা দেওয়া আছে 5 ওহম রোধকের, তাহলে এটা হচ্ছে তার আর এর মান প্রতি মিনিটে, এই যে প্রতি মিনিটে তার মানে এটা হচ্ছে 60 সেকেন্ড, প্রতি মিনিটে 720 কুলম, এটা হচ্ছে কিউর মান, চার্জ প্রবাহিত হলে প্রান্তদের বিভব পার্থক্য হতো। তাহলে আমাদেরকে এটা একদমই সহজ, আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমরা এখান থেকে প্রথমেই তার চার্জ এবং সময় দিয়ে কারেন্ট বের করে ফেলেছিল। তাহলে আমরা জানতাম আই ইজিক্যাল হচ্ছে কিউ ডিভাইডেড বাই টি, তাহলে কিউ ডিভাইডেড বাই টি যদি হয়, এখানে কিউ হচ্ছে 720 এবং টাইমের মান বলা আছে প্রতি মিনিট, মানে হচ্ছে 60 সেকেন্ড, তাহলে 720 ডিভাইডেড বাই 60, আনসার আসবে 12। তার মানে এখানে টোটাল কারেন্টের মান হচ্ছে 12 এম্পিয়ার। তাহলে আই যেহেতু জেনে গেছি, আবার রোধকের মান বলে দিয়েছে যেহেতু 5, তাহলে ভি যদি বের করতে হয়, ভি ইকুয়াল হচ্ছে আই ইন্টু আর, তাহলে আই এর মান হচ্ছে 12, আর এর মান হচ্ছে 5, গুণ করে দিলে 60, বোঝাই যাচ্ছে, তার মানে 60 ভোল্ট। আশা করি এতটুকু সবাই বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 72, এখানে একটা বর্তনী দেওয়া আছে। তো বর্তনীতে যেটা লেখা, এটা হচ্ছে যে মোট তিনটা রোধ আছে, R1 10, R2 10, R3 10, এবং একটু খেয়াল করে দেখতে পারবা এখানে আসলে সবগুলা শ্রেণীতে আছে। তো 72 এর জানতে চাচ্ছে যে বর্তনীর প্রবাহ মাত্রা কত, এখানে মোট কারেন্টের মান কত, এটা আমাদেরকে বের করতে হবে। সো কারেন্টের মান কত এটা যদি বের করতে হয়, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে বাবা টোটাল রোধ বের করতে হবে। তো টোটাল রোধ যদি বের করতে যাই, 10 10 10 যেহেতু শ্রেণী আছে, তাহলে টোটাল আর এর মান আসবে 30, তাহলে আমরা আর জেনে গেলাম, আর আসবে 30। আবার যে ভোল্টেজটা দেওয়া আছে এটা হচ্ছে 10, টোটাল যে ই ই হচ্ছে 10। তাহলে আমাদেরকে যদি আই বের করতে হয়, আমরা জানি আই ইজিক্যাল হচ্ছে ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর, এখানে যেহেতু স্মল আর নিয়ে কোনো কথা নাই, তাহলে এটা লেখার দরকার নাই। তাহলে ই এর মান আসলো 10 ডিভাইডেড বাই 30, তাহলে আসলো 1/3, মানে 0.3333, আনসার 0.33, মানে হচ্ছে লাস্টেরটা। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। পরবর্তী প্রশ্ন 73-তে বলে দেওয়া আছে যে সরি, যদি এ ও বি বিন্দুকে একটি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করা হয়, তবে বর্তনীর প্রবাহ মাত্রা কত হবে। যদি আমরা এ ও বি এর মধ্যে একটা বর্তনী একটা পরিবাহী দিয়ে যুক্ত করে দিই, এই যে এই জায়গাটারে যদি যুক্ত করে দিই একটা পরিবাহী দিয়ে, যার মধ্যে একদমই রোধ থাকবে না, তাহলে প্রবাহ মাত্রা কত হবে এটা বের করতে হবে। এখানে আইডিয়াটা হচ্ছে, একটু খেয়াল করলে দেখা যায় নির্দিষ্ট পরিমাণ কারেন্ট যখন এখান থেকে রিলিজ হবে, এই R1 রুটটা অতিক্রম করে যখন এ পয়েন্টে আসবে, তখন একটা শর্টকাট রাস্তা পেয়ে যাবে, যে রাস্তায় কোনো রকমের রোধ নাই, এটা হচ্ছে এ থেকে বি। তার মানে R2 এবং R3 এখানে একদম বাদ পড়ে যাবে, এই রাস্তায় কোনো রকমের তড়িৎ প্রবাহিত হবে না। তাহলে যেহেতু এই রাস্তায় কোনো তড়িৎ প্রবাহিত হবে না, তাহলে এটা এ পয়েন্টে আসার পর এ থেকে বিতে আইসা সার্কিট ফিল আপ করে ফেলবে। তার মানে এই দুইটা রোধ একদম বাদ পড়ে যাবে। তাহলে আমাদেরকে যদি বলে এ থেকে বিতে একটা পরিবাহী যুক্ত করা হয়েছে, এটা দ্বারা তারা আসলে বোঝাচ্ছে R2 R3 বাদ। তাহলে এখন টোটাল রোধের মান হচ্ছে 10, জাস্ট একটাই কার্যকর আছে, এবং ই যেটা তড়িৎচালক বল যেটা এটাও আছে হচ্ছে 10। তাহলে আনসার কি আসবে, ই বাই আর, 10/10 মানে হচ্ছে 1 এম্পিয়ার, তাহলে আনসার আসবে 1 এম্পিয়ার। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে এখানে আবার একটা বর্তনী দেওয়া আছে 74, যেটা সবাই একটু দেখো, এখানে একটা বর্তনী ড্র করা আছে। তো এটাও অনেক এডমিশন টেস্ট এবং বোর্ডেও আসছে, সো খুবই গুরুত্বপূর্ণ, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। বলে দেওয়া আছে যে টোটাল এখানে তিনটা রোধ আছে, R1 হচ্ছে 2, R2 হচ্ছে 6, আর R3 হচ্ছে 1.5 ওহম। প্রথমটা বোঝা যাচ্ছে R1 এবং R2 আছে সমান্তরালে, আর তার সাথে R3 যেটা এটা আছে শ্রেণীতে। তো প্রথম প্রশ্ন হচ্ছে আই এর মান কত, টোটাল আই যদি বের করতে হয়, তাহলে আমাদেরকে যে আইডিয়াটা কাজে লাগাতে হবে, একটু এখান থেকে বোঝা যায় যে তারা না I1 এর মান দিয়ে দিছে 3 এম্পিয়ার, I1 3 এম্পিয়ার এটা বলে দিছে। আচ্ছা, আমরা নর্মালি একটা সার্কিটের কারেন্ট বের করতে যাই প্রথমে কি করি,
প্রথমে হচ্ছে তুলো রোধ, তারপর হচ্ছে টোটাল আই বের করে ফেলি। প্রথমে টোটাল আর দেন টোটাল আই, যেহেতু ভোল্টেজ অনেক সময় দেওয়া থাকে। কিন্তু এই সার্কিটটা দেখলে বুঝতে পারবা এখানে কিন্তু টোটাল ই কত দেয়া নাই, এই একটা ঝামেলা। তো টোটাল ই ছাড়া কিন্তু তুমি টোটাল আই বের করতে পারবে না। কিন্তু তারা একটা ইনফরমেশন দিয়ে দিছে যে আর 1 যে রুটটা, উপরের দিকে যে রুটটা, এখান দিয়ে নাকি 3 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে আমাদের আইডিয়াটা হচ্ছে যে উপরেরটার মধ্যে দিয়ে যদি 3 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাহলে নিচেরটা দিয়ে কত যাবে এটা এমনিতেই বোঝা যাচ্ছে। কারণ রোধের দিক দিয়ে হিসাব করলে দেখা যায় প্রথমটা রোধ হচ্ছে 2, পরেরটা হচ্ছে 6, নিচেরটা হচ্ছে 6। ইট মিনস উপরেরটার তুলনায় নিচেরটার রোধের পরিমাণ হচ্ছে 3 গুণ। আমরা জানি সমান্তরালে তাহলে পরে কারেন্ট ডিভাইড হয়ে যায়। তাহলে এবং ডিরেক্ট ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে রোধের দিক দিয়ে হিসাব করলে প্রথমটার তুলনায় দ্বিতীয়টা হচ্ছে 3 গুণ। তাহলে রোধ যদি প্রথমটার তুলনায় দ্বিতীয়টার 3 গুণ হয়, নিচেরটার 3 গুণ হয়, তাহলে কারেন্ট হবে 3 ভাগের 1 ভাগ। আবার বলি, রোধের সাথে কারেন্টের সম্পর্ক ব্যস্তানুপাতিক। যেহেতু সমান্তরাল, বিভব সেম, কারেন্টের সাথে রোধের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে উপরেরটার তুলনায় নিচেরটার রোধ যেহেতু 3 গুণ, কারেন্ট হবে 3 ভাগের 1 ভাগ। তাহলে 3 যদি 3 ভাগের 1 ভাগ করে, আমি শিওর নিচেরটা দিয়ে যাবে 1 এম্পিয়ার। আর নিচেরটা দিয়ে যদি 1 এম্পিয়ার যায়, তাহলে বোঝাই যাচ্ছে এখানে মোট কারেন্ট কত। ওভারটা যাচ্ছে 3 এম্পিয়ার, নিচেরটা দিয়ে যাচ্ছে 1 এম্পিয়ার, তাহলে টোটাল কারেন্ট হবে 4 এম্পিয়ার। আশা করি সবাই বুঝতে পারছো, ঘোরানো পেছানোর দরকার নাই। তারপরের প্রশ্ন হচ্ছে ই এর মান কত। এখন আমরা টোটাল আই জেনে গেছি, ই বের করবো। নর্মালি আমরা ই দিয়ে আই বের করি, এখন আই আগে জেনে গেছি 4, এখন ই বের করতে হবে। তার আগে টোটাল কারেন্ট একটু হিসাব করতে হবে। সো সবাই প্লিজ একটু টোটাল কারেন্ট যদি হিসাব করি, 2 আর 6 এর যদি আমরা তুলরোধ বের করতে যাই, তাহলে হচ্ছে 1/2 প্লাস 1/6, 1 ভাগ আনসার আসবে 1.5, সাথে আরেকটা 1.5, যেহেতু শেষেরটা আবার শ্রেণীতে। তুলো রুট তোমরা নিজে নিজে বের করতে পারবা। প্রথম দুইটারে আর 1 আর 2 সমান্তরাল, দেওয়ার পর আর 2 শ্রেণী হলে আনসার আসবে 3। এখন যদি আমরা বের করতে যাই, আমরা জানতাম আই ইজিকল হচ্ছে ই ডিভাইডেড বাই ক্যাপিটাল আর, যেহেতু স্মল আর নাই। তাহলে আই এর মান হচ্ছে 4, ই এর মান বের করতে হবে, আর আর এর মান হচ্ছে 3। তার মানে ই এর মান আসবে 12 ভোল্ট। তার মানে এখানে আসলে যে 12 ব্যাটারিটা ছিল, এটা টোটাল হচ্ছে 12 ভোল্টের। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আপেক্ষিক রোধের একক কোনটি। আপেক্ষিক রোধের একক কিন্তু হচ্ছে অহম মিটার। সবাই প্লিজ এটা একটু মুখস্থ রাখো। এটা অনেকে ভুল করে অহম পার মিটার দিয়ে দিতে পারো, বাট এটা অহম পার মিটার না, এটা হচ্ছে অহম মিটার। আমি একটা লজিক শিখাই দিই। আমরা জানতাম আর ইজিক্যাল হচ্ছে রো ইন্টু হচ্ছে এল ডিভাইডেড বাই এ। তাহলে আর সমান যদি হয় রো এল ডিভাইডেড বাই এ, তাহলে আমরা যদি জাস্ট রো বের করতে চাই, দেখবা আর গ্রহণ করলে পাওয়া যাবে আর এ ডিভাইডেড বাই হচ্ছে এল। এখন যদি আমরা রো এর এককগুলো বসাতে যাই, আর এর একক হচ্ছে অহম, এ এর একক হচ্ছে মিটার স্কোয়ার, দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার। একটা মিটার একটা মিটার কেটে দিলে রো এর একক হচ্ছে অহম মিটার। এভাবে তুমি মনে রাখতে পারো। এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপেক্ষিক রোধের একক হচ্ছে অহম মিটার। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী প্রশ্নে যাই। 77, এখানে একটা উইস্টন ব্রিজ দেখতে পাচ্ছি। এখানে বলে দেয়া আছে যে এইখানে যে অংশটা দেয়া আছে যে এ ব্যাটারিটা হচ্ছে 2 ভোল্টের, দেন এ পয়েন্ট পর্যন্ত কারেন্ট আসলো আই, আসার পরও দুইটা রাস্তা পাবে। একটা হচ্ছে পি, যেটা 8 ওহম, এইদিকে যাবে I1। আর একটা হচ্ছে আর, আর যেটা হচ্ছে 32 ওহম, তার মধ্য দিয়ে যাবে I2। বি বিন্দুতে আসার পর একটা কারেন্ট নিচে নামতেছে গ্যালভানোমিটার হয়ে, যে গ্যালভানোমিটারের রোধ হচ্ছে 90 ওহম। আর একটা হচ্ছে I3 দিয়ে যাচ্ছে, কিউ দিয়ে যাচ্ছে I3, এটা হচ্ছে 24 ওহম। ডি বিন্দুতে আসার পর এখানে আর I4 হয়ে এস যে রুটটা আছে 40 ওহমের, এটা দিয়ে মোট কারেন্ট আবার সিতে, সিতে এসে মোট কারেন্ট হয়ে যাচ্ছে, এটা আবার টোটালটা চলে আসতেছে। আশা করি পুরো অংশটা বুঝছো। এখন প্রথম প্রশ্ন হচ্ছে 77, যেটা বর্তনীর এ বি ডি এ, এ বি ডি এ, এই যে আবদ্ধ একটা লুপ আর কি, সবের দ্বিতীয় সূত্র ফেলবে আর কি। তো বলতেছে এই অংশে দ্বিতীয় সূত্র প্রয়োগ করা হলে নিচের কোন সমীকরণটি পাওয়া যাবে। আচ্ছা, এখানে একদমই সহজ, একটু খেয়াল করে দেখো। এ বি ডি এ এই লুপের মধ্যে আসলে তিনটা রোধ আছে। একটা হচ্ছে পি, এই যে পি গ্যালভানোমিটার নিজে, আর আরেকটা হচ্ছে আর, তিনটা রোধ আছে। এবং তাদের কারেন্টের ডিরেকশন যদি আমরা হিসাব করি, তাহলে দেখা যাবে এ, বি এবং ডি, এই যে অংশটা মানে I1 এবং আই অফ জি, যেটা এটা আসলে ঘড়ির কাঁটার দিকেই ঘুরতেছিল, ঘড়ির কাঁটার দিকেই ঘুরতেছিল। কিন্তু পরেরটা দেখা যায় আমাদের লুপ অনুযায়ী বিপরীত দিকে। যদিও এখানে ঘড়ির কাঁটার দিকে বিপরীত দিকের কোনো কাহিনী নাই, আমি বোঝানোর জন্য বলতেছি যে এই দুইটা কারেন্টের ডিরেকশন সেম। এটা হচ্ছে I1 এবং আই অফ জি, কিন্তু অপরটা আমাদের লুপ অনুযায়ী বিপরীত দিক হয়ে যাচ্ছে। কারণ একটু খেয়াল করে দেখো, আমরা এই যে এইদিকেই ঘুরতেছিলাম, কিন্তু I2টা কেমন জানি উল্টা দিকে ঘুরতেছে। তাহলে I2টা যেহেতু আমাদের এই লুপের রেসপেক্টে উল্টা দিকে, তাই আমাদেরকে যেটা করতে হবে, I1 এবং আই অফ জি যদি পজিটিভ ধরি, তাহলে অপরটা আসলে নেগেটিভ ধরতে হবে। তাহলে পুরো ইকুয়েশনটার মানে দাঁড়াইলো, আমরা যদি এখানে একটু লিখতে যাই, তাহলে লিখবো প্রত্যেকটা রোধ মানে পি ইন্টু তার কারেন্ট মানে হচ্ছে I1, প্রত্যেকটা রোধ এবং তার কারেন্ট। আচ্ছা, তাহলে লিখলাম রোধ এবং কারেন্ট। রোধ এবং কারেন্ট মানে I1, সরি, ইন্টু পি, I1 ইন্টু পি, প্লাস পরেরটার কারেন্টের যেহেতু সেম, তাহলে আই জি ইন্টু জি, মাইনাস
মাইনাস I2 × R ইজিক্যাল টু, এখানে কোনো রকমের তড়িৎচালক শক্তি নাই, তাই জিরো। আচ্ছা, মাইনাসটা কেন হয়েছে আবার একটু শুনো। তুমি একটু খেয়াল করে দেখো, I1 এবং I তারা একই দিকে ছিল, কিন্তু এই এই লুপের রেসপেক্টে I2টা হচ্ছে তার বিপরীত দিকে, তাই এটার মাইনাস দিতে হবে। এবং এখানে সমানের এই পাশে জিরো কেন? আমরা জানতাম সামেশন অফ আইআর, সামেশন দ্বিতীয় সূত্র অনুযায়ী সামেশন অফ আইআর ইজিক্যাল ছিল সামেশন অফ ই। এই বর্তনীর মধ্যে কোনো রকমের তড়িৎচালক শক্তি বা ই নাই বিদায় আনসারটা জিরো চলে আসবে সমানের ডান পাশে। আশা করি এতটুকু বুঝছো। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে, ব্রিজের চতুর্থ বাহু এস এ ক্ষত রোধ কিভাবে যুক্ত হলে ব্রিজটা সাম্যাবস্থায় আসবে? ও, সাম্যাবস্থায় আসার শর্ত হচ্ছে, আমরা জানতাম একটা উইস্টন ব্রিজ তখনই সাম্যাবস্থায় থাকে যখন তার পি বাই কিউ ইজিক্যাল হচ্ছে আর বাই এস। আমরা জানতাম যদি পি বাই কিউ ইজিক্যাল হচ্ছে আর বাই এস হয়, তাহলে ব্রিজটা সাম্যাবস্থায় থাকবে। এখানে পি হচ্ছে 8, কিউ হচ্ছে 24, আর এর মান হচ্ছে 32। ধরে নিচ্ছি এস এর মান কত আমরা জানি না, এস এর মান আমরা খুঁজে বের করবো। তাহলে 8 দিয়ে যদি এটা কাটি 3, তাহলে আর গুণন করলে 32 × 3, তার মানে টোটাল 96 ওহম যদি থাকতো, বুঝাই যাচ্ছে এখানে এস এর মান পাইবো আমরা 96। তাহলে টোটাল যদি 96 ওহম থাকতো, তাহলে আমাদের ব্রিজটা সাম্যাবস্থায় চলে আসতো, কিন্তু আছে মাত্র 40। তাহলে অবশ্যই রোধ বাড়ানোর দরকার। আমরা জানি রোধ বাড়াতে শ্রেণীতে এবং কমাতে সমান্তরালে যুক্ত করতে হয়। দরকার 96, আছে মাত্র 40, তাহলে অবশ্যই বাড়ানো লাগবে এবং আমাদেরকে শ্রেণীতে যুক্ত করতে হবে। এবং কত যুক্ত করতে হবে এটা যদি বের করতে হয়, তার আনসার হচ্ছে 96 - 40, যোগ করে দিলে পাই যাবো, বিয়োগ করে দিয়ে পাই যাবো 56। তাহলে আনসার আসবে 56 ওহম। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। তাহলে আমাদের এইটার আনসার হবে 56 শ্রেণীতে। আবার বলতেছি শ্রেণীতে কিভাবে বুঝলাম, কারণ যেহেতু রোধ বাড়ানো লাগবে, তাহলে অবশ্যই শ্রেণীতেই যুক্ত করতে হবে। আমরা জানি রোধ বাড়াতে হলে শ্রেণীতে এবং কমাতে হলে সমান্তরালে যুক্ত করতে হয়। আচ্ছা, তারপর জানতে যাচ্ছে 79, শান্ট হলো যন্ত্রের সাথে, অবশ্যই এটা মুখস্থ রাখতে হবে, এটা সমান্তরালে এবং নিম্নমানের রোধ। শান্ট অবশ্যই সমান্তরালে যুক্ত করতে হয়, কারণ তার কাজ হচ্ছে বিকল্প একটা রাস্তা তৈরি করে দেয়া। তো সমান্তরালে যুক্ত হলেই তো ও আরেকটা রাস্তা পায়। এবং তার রোধ অবশ্যই অল্প মানের হতে হবে, কারণ শান্টের রোধ যদি অনেক বেশি হয়, তাহলে তো শান্টের মধ্য দিয়ে বেশি কারেন্ট যাবে না, ওই ঘুরে ঘুরে আবার গ্যালভানোমিটারের মধ্য দিয়ে বেশি কারেন্ট যাবে এবং গ্যালভানোমিটারটা নষ্ট হয়ে যাবে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, শান্ট ব্যবহার করতে হবে সমান্তরালে এবং তার রোধ হতে হবে অল্প মানের, এটা একটু মুখস্থ রাখতে হবে। আমাদের পরবর্তী 80 নম্বর যে প্রশ্নটা আছে, এখানে বলে দেওয়া আছে 60 ওয়াট এবং 120 ভোল্ট, আর এটা আছে 60 ওয়াট এবং 110 ভোল্ট লিখা বাল্ব দুটির রোধের অনুপাত কত? একটু খেয়াল হলে দেখা যায় যে আসলে ক্ষমতাটা আসলে সেম। ক্ষমতাটা হচ্ছে 60 ওয়াট দুইটারই, কিন্তু একটার ভোল্টেজ হচ্ছে 220 আর একটার হচ্ছে 110, প্রায় অর্ধেক, ডিরেক্ট অর্ধেক, প্রায় না। রোধের অনুপাত কত জানতে চাচ্ছে। তো আমাদেরকে এমন একটা ইকুয়েশন খুঁজতে হবে যেখানে পি আছে, যেখানে ভি আছে এবং যেখানে আর আছে, এরকম একটা ইকুয়েশন জানতাম। ক্ষমতা পি ইজিক্যাল হচ্ছে ক্ষমতা পি ইজিক্যাল হচ্ছে ভি স্কোয়ার বাই আর, এরকম একটা ইকুয়েশন যেতাম। ক্ষমতা পি সমান হচ্ছে ভি স্কোয়ার বাই আর। এখানে যেহেতু পাওয়ারটা সেম, মানে পাওয়ার যেহেতু কনস্ট্যান্ট, তো আমরা আর যদি এই পাশে নিয়ে আসি, তাহলে আর ইন্টু পি সমান লিখতে পারবো ভি স্কোয়ার। যেহেতু পি কনস্ট্যান্ট, তাহলে আমরা লিখতে পারবো আর সমানুপাতিক ভি স্কোয়ার। যখন পাওয়ার কনস্ট্যান্ট, এটা অলওয়েজ না, যখন পাওয়ার কনস্ট্যান্ট তখন আর এর সাথে ভি এর সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। তাহলে আমরা একটা ইকুয়েশন লিখতে পারি, R1/R2 ইজিক্যাল হচ্ছে V1/V2 সাথে একটা হোল স্কোয়ার। এখন যদি আমরা এখানে মানগুলা বসাই দিই, তাহলে আমাদেরকে আসলে R1 এবং R2 রেশিও বের করতে বলতেছে। এখানে V1 হচ্ছে 220 আর এটা হচ্ছে 110, সাথে যদি স্কোয়ার করে দিই, তাহলে আনসারটা আসবে 2/1 হোল স্কোয়ার, ইট মিনস 4:1। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। তাহলে আনসার আসবে 4:1। এই যে 4:1। আচ্ছা, আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 81। 81-এ বলে দেওয়া আছে যে কিসের সূত্র ব্যবহার করে ও বিন্দুতে তড়িৎ প্রবাহের মান কত, এটা বের করতে হবে। ও বিন্দুতে তড়িৎ প্রবাহের মান বের করতে হবে। আচ্ছা, যদি আমাদেরকে ও বিন্দুতে তড়িৎ প্রবাহের মান বের করতে হয়, ফার্স্টে যদি আমরা বর্তনীটা দেখি, এখানে দেখবা ও বিন্দুতে আমি দেখতে পাচ্ছি এত আসতেছে, এটাও আসতেছে, আইও আসতেছে, আর এটা শুধু যাচ্ছে। তো আমরা জানতাম কোনো একটা সংযোগ বিন্দুতে মিলিত প্রবাহগুলোর বীজগাণিতিক সমষ্টি হচ্ছে শূন্য। ইট মিনস যতগুলো কারেন্ট আসবে ইজিক্যাল টু হবে যতগুলো কারেন্ট যাচ্ছে। তাহলে এখানে আসতেছে কে কে, একটু আসতেছে কে কে দেখি। প্রথমত আসতেছে হচ্ছে আই, সাথে আসতেছে 1.9, তারপর আসতেছে 0.5, এই তিনজন আসতেছে, আর যাচ্ছে হচ্ছে 3। তাহলে আমাদের হিসাব হচ্ছে যতটুকু আসতেছে ইজিক্যাল হচ্ছে যতটুকু যাচ্ছে। তো এখন যদি আমরা এগুলো যদি সলভ করতে যাই, তাহলে আই সমান আসবে 3 মাইনাস 0.5 মাইনাস 1.9, 3 মাইনাস 0.5 মাইনাস 1.9, তাহলে আনসার পাওয়া যাবে 0.6। তাহলে 0.6 মিলি অ্যাম্পিয়ার, সবগুলো মিলি অ্যাম্পিয়ারে হিসাব করা হয়েছে। আশা করি এতটুকু সবাই বুঝছো। আচ্ছা, পরের প্রশ্নে বলে দেওয়া আছে যে সরি, 82 যেটা, এমিটারের পাল্লা বৃদ্ধির সঠিক সমীকরণ কোনটি? 82 দেখো সবাই একটু, এমিটারের পাল্লা বৃদ্ধির সঠিক সমীকরণ কোনটি, এটা একটু মুখস্থ রাখতে হবে। এস ইজিক্যাল টু R/n-1। এটা আসলে আমাদের একটা প্রমাণই আছে যে এমিটারের পাল্লা বৃদ্ধির সমীকরণ কি, আমি এখন দেখাই দিচ্ছি না। এটা আমাদের মেইন বইয়ে এরকম একটা প্রশ্নই আছে, দেন আমরা সলভ করে করে এটা বের করি। শান্টের মান G/n-1।
তো সবাই এটা একটু প্লিজ মুখস্থ রেখে দিও। এমিটার বা গ্যালভানোমিটারের পাল্লা বৃদ্ধি সমীকরণ হচ্ছে এস ইজিক্যাল টু আর ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। আর আহ, আমাদের পরবর্তী প্রশ্ন 83-তে বলে দেওয়া আছে, একটু জায়গাতে আমরা এই জায়গাটা খেয়াল করি। এখানে টোটাল রোধ, প্রথমত এ বি প্রান্তে রোধ হচ্ছে একটা দুই, এখানে আরেকটা দুই তারা আছে শ্রেণীতে, তার সাথে নিচের দুইটা আছে সমান্তরালে, আর এই পুরো অংশটার সাথে এই যে পরের আরো 2 ওহম ওরা আছে শ্রেণীতে। আশা করি এতটুকু বুঝতে পারছো। আমাদের 83-তে বলা আছে বর্তনীর তুল্য রোধ কত। বর্তনীর তুল্য রোধ কত? তো তুল্য রোধ যদি বের করতে হয়, ফার্স্টে এই টু এর সাথে এই টু রে আমাদের কি করতে হবে, এই টু এর সাথে এই টু অবশ্যই শ্রেণী করতে হবে। তাহলে যদি শ্রেণী করি, তাহলে দুই এর দুই করে হবে চার, চারের সাথে নিচের দুই আছে সমান্তরালে। তাহলে আমরা যেটা করতে পারি, 1/4 প্লাস 1/2 1/আনস প্লাস 2। তাহলে বর্তনীর তুল্যরোধ দাঁড়াইলো 3.333। এই যে বর্তনীর তুল্যরোধ 3 এটা তোমরা নিজে নিজে পারবা। আচ্ছা, বর্তনীর শাখা প্রবাহগুলোর মধ্যে কোন সম্পর্কটি সঠিক? আচ্ছা, প্রথম অপশনে তারা বলতেছে যে এ বির কারেন্ট নাকি সিডির কারেন্টের চেয়ে বড়। আচ্ছা, এ বির যে কারেন্ট আমরা পাবো দেখতে পাচ্ছি, সিডির কারেন্টের চেয়ে বড় হতে পারে না। কারণ বোঝা যাচ্ছে টোটাল কারেন্টটা এই পয়েন্টে আসার পর, ধরে নিচ্ছি পি পয়েন্ট, যেটা পি পয়েন্টে আসার পর ও পি থেকে এ বরাবর যাবে কিছু, পি থেকে সি বরাবর যাবে কিছু, যে রাস্তায় রোধ কম এদিকে আসলে কারেন্ট বেশি যাবে। তাহলে যেহেতু উপরের দিকে মানে এ বি পথের রোধের পরিমাণ হচ্ছে 4, এবং নিচে মানে সিডি দিকে রোধের পরিমাণ হচ্ছে 2, যেদিকে রোধ কম কারেন্ট দিকে বেশি যাবে, তার মানে সিডি অংশের কারেন্টটা বেশি যাবে। তাহলে প্রথমটা রাইট হতে পারে না, তাহলে বরং দ্বিতীয়টা রাইট, এ বির তুলনায় সিডির কারেন্ট বেশি। তারপর প্রশ্নটা হচ্ছে পি কিউর কারেন্ট এবং কিউ ই এর কারেন্ট সেম। আচ্ছা, পি থেকে কিউ পর্যন্ত যে কারেন্ট, এটা তো আসলে মোট কারেন্ট। কিভাবে হলো দেখো, পি বিন্দুতে পর্যন্ত কিন্তু মোট কারেন্ট আসছে, আসার পর উপরে গেল কিছু নিচে গেল কিছু, এটা এসে কিন্তু আবার কিউ বিন্দুতে মিলে গেছে। যেহেতু কিউ বিন্দুতে মিলেই গেল, তাহলে তো মোট কারেন্ট হয়ে গেছে। আবার কিউ থেকে এই পর্যন্ত তো মোট কারেন্টই যাচ্ছে, তার মানে কিন্তু 3 নাম্বারটা রাইট। আবার বলছি, আমাদের টোটাল কারেন্ট এআই পি পয়েন্টে আসছে, আসার পর দুইটা ডিভাইড হয়েছে, হওয়ার পর তো কিউতে তাই এসে আবার মিলে গেছে, তাহলে পি কিউর কারেন্ট মানে তো মোট কারেন্ট। পিতে ছিল আবার ভাগ হয়েছে, আই তো আবার মিলে গেছে কিউতে। আবার এই মোট কারেন্টটাই তো কিউ থেকে ই বরাবর যাচ্ছে, তাহলে অবশ্যই দুইটার কারেন্ট সেম আসবে। তাহলে আনসার হচ্ছে 2 এবং 3, 3 নাম্বার। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, 85 যেটা, এটা হচ্ছে এই যে রাজশাহী বোর্ডে আসছে। দেখি কি বলতেছে, একটা বর্তনী দেওয়া আছে, টোটাল রুট কয়টা আছে দেখো। R1 এক, R2 দুই, R3 তিন, R4 হচ্ছে 4। আমাদের বলতেছে এ বি তুল্য রোধ বের করতে হবে, মধ্যঘাট নিচের কোন দুটি বিন্দুর মধ্যঘাট রোধ সর্বোচ্চ? আনসার দিচ্ছে, অপশন দিচ্ছে এ বির তুল্য রোধ বের করতে হবে, সিডির তুল্য রোধ বের করতে হবে, বিডি মানে কর্ণের তুল্য রোধ বের করতে হবে, এবং এডি বাহুর তুল্য রোধ বের করতে হবে। এইসব আসলে হুট করে বলা গেলেও আমার মনে হয় অনেক সময় নষ্ট করে। সবাই প্লিজ অপশন টেস্ট করতে হবে একটা একটা করে। তাহলে চলো আমরা প্রথমটা একটু দেখি। প্রথমটা হচ্ছে যে এ বির তুল্যরোধ যদি বের করি। আচ্ছা, এ আর বির তুল্যরোধ বের করতে যায় কেউ আবার শুধু ওয়ান আনসার দিয়ে দেয় না, কেউ বললো না যে এ বির তুল্যরোধ হচ্ছে ওয়ান। এটা এখানে তো বির সাথে তো এই রোধগুলা মানে R2 R3 R4 তো সংযুক্ত। তাহলে যখন আমরা এ বির তুল্যরোধ বের করবো, তখন এই R2 R3 এবং R4 এই তিনজনরে দিব শ্রেণীতে, আনসার যা আসবে তার সাথে বাকিটুকু দিব, মানে R1 রে দিব সমান্তরালে। তো এখানে একটা আইডিয়া করা যাচ্ছে যে এ বির তুল্যরোধ আসবে ওয়ানের কম, কারণ আমরা জানতাম সমান্তরালে যুক্ত হলে তুল্যরোধ আসবে ছোটটার চেয়ে ছোট। আচ্ছা, আমরা যদি সিডির তুল্যরোধ বের করি, তাহলে সিডির তুল্যরোধ বের করলে 3 এর কমে কিছু একটা পাওয়া যাবে। তাহলে এখানে 4 1 এবং 2 যদি আমরা শ্রেণী করি, তাহলে আসবে 7 আর 3। 7 আর 3 সমান্তরাল করলে 1/7 প্লাস 1/3 1/আনস। তাহলে টোটাল রুট পাবো 2.1, তাহলে সিডির পয়েন্টের তুল্য রোধ আসলো 2.1। আচ্ছা, আমরা যখন বিডির তুল্য রোধ বের করবো, বিডি মানে হচ্ছে কর্ণ, বিডির তুল্য রোধ বের করার সময় ওরা দুইজন শ্রেণী, এদিকে ওরা দুইজনও শ্রেণী, দেওয়ার পর বাকিটুকু সমান্তরাল। তাহলে 1 আর 4 এটা হলো 5 সমান্তরাল, এখানে 2 আর 3 এটা হচ্ছে সমান্তরাল। তাহলে 5 আর 5 সমান্তরাল দিলে আনসার আসবে 2.5। আর পরেরটা ডি এ অংশের তুল্য রোধ, ডি থেকে এ। আচ্ছা, ডি এ অংশের তুল্য রোধ যখন বের করবো, তখন এটা এটা এবং এটা তাদেরকে দিব শ্রেণী, তার মানে 1 2 আর 3, 1 2 আর 3 মিলে হবে 6। তাহলে 1/6 প্লাস 1/4 1/আনস। তাহলে পুরোটার আনসার পাওয়া যাবে 2.4। হাই হাই, তাহলে সবচেয়ে বেশি হচ্ছে বিডি অংশের রোধ। কিছু করার নাই, পুরোটাই অপশন টেস্ট করা লাগছে। আহ আচ্ছা, 86 যেটা, এটাও খুবই গুরুত্বপূর্ণ। বলে দেওয়া আছে একটি তারের রোধ হচ্ছে 5 ওহম, একটা তার তার রোধ বলা আছে 1.5 ওহম, টান দিয়ে দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হয়েছে।
ইয়া, দৈর্ঘ্য কিন্তু একদম দ্বিগুণ তিনগুণ বৃদ্ধি হচ্ছে এরকম কিছু বলছে না কিন্তু। এবং আয়তন অপরিবর্তিত এই কথাটা বলছে, নতুন রোধ কত। এখন আমরা অলরেডি যে অপশনটা জানি এটা ছিল এমন যে তারা বলতেছিল যে আয়তন অপরিবর্তিত রেখে যদি তারা দৈর্ঘ্যের দ্বিগুণ তিনগুণ করে, তাহলে আমাদের কাছে ডিরেক্ট একটা সূত্র আছে আমাদের, তখন আমরা যেটা লিখতে পারি ডিরেক্ট, এটা হচ্ছে R2 হচ্ছে এন স্কোয়ার ইন্টু হচ্ছে R1। এটা হচ্ছে যদি এখানে এন এর পরিচয় ছিল যদি আয়তন অপরিবর্তিত রেখে দৈর্ঘ্য দ্বিগুণ তিনগুণ করে, তখন কিন্তু এখন কিন্তু এমন বলছে না, বরং বলছে মাত্র 20%। অনেক হিসাব নিকাশ আছে। আচ্ছা, আমাদের কাছে একটা ইকুয়েশন ছিল R হচ্ছে রো ইন্টু হচ্ছে এল ডিভাইডেড বাই এ, যেখানে রো হচ্ছে আপেক্ষিক রোধ, এল হচ্ছে দৈর্ঘ্য, আর এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এখন আমাদেরকে একটা হিসাব নিকাশ করতে হবে। আমরা জানতাম ভি সমান হচ্ছে এ ইন্টু এল, যেখানে এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এল হচ্ছে দৈর্ঘ্য, আর ভি হচ্ছে আয়তন। এখানে যেহেতু ভি মানে আয়তন অপরিবর্তিত রেখে কথাটা বলছে, তার মানে আর যাই হোক ভি পরিবর্তন হবে না। তাহলে দৈর্ঘ্য যেহেতু তারা 20% পরিবর্তনের কথা বলছে, এটা আমরা এইভাবে প্রকাশ করতে পারি যে L1 রে যদি ধরি এল, তাহলে L2 আসবে, আগে যা ছিল এটা তো থাকবেই, এল প্লাস আগে যা ছিল তার 20% বৃদ্ধি, এল প্লাস এল এর 20%। এখন এল যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আসবে 1 প্লাস 0.2, তাহলে সহজ কথায় দাঁড়ালো 1.2 ইন্টু এল। আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে L2 ইজিক্যাল টু আসলো 1.2 ইন্টু এল। এখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি হিসাব করতে চাই, যেহেতু আয়তন কনস্ট্যান্ট, তাহলে A1 L1 এটা দিয়ে যা বোঝায়, A2 ইন্টু L2 এটা দিয়ে আসলে সেম বোঝায়। তাহলে এখানে যদি মানগুলো বসাই দিই, A1 ইন্টু L1 এর জায়গায় এল, A2 এর মান জানি না, আর L2 এর জায়গায় লিখতে পারবো 1.2 ইন্টু এল। এল আর এল যদি চলে যায়, তাহলে বুঝেই যাচ্ছে A2টা আসবে A1 ডিভাইডেড বাই 1.2। তাহলে দাঁড়াইলো আমরা যদি 1/1.2 দিই, তাহলে পুরোটার মান পাওয়া যাবে 0.888। তাহলে A2 এর মান পেয়ে যাবো আমরা 0.833 ইন্টু হচ্ছে A1। তাহলে আমরা A2 এর জায়গায় লিখতে পারবো 0.33 A1। এখন আমরা জানতাম R2/R1 যদি লিখি, তাহলে এল এর সাথে যেহেতু সমানুপাতিক, তাহলে L2/L1 ইন্টু এ এর সাথে যেহেতু ব্যস্তানুপাতিক, তাহলে A1/A2। এই মানগুলো যদি আমরা এখানে ইনপুট দিই, L2 এর জায়গায় লিখতে পারবো, আবার বলি, L2 এর জায়গায় লিখতে পারবো 1.2 এল, আর L1 এর মান হচ্ছে এল, ইন্টু A1 এর জায়গায় যদি A1 লিখি, A2 এর জায়গায় লিখতে পারবো 0.833 ইন্টু হচ্ছে A1। A1 ক্যান্সেল, এল এল ক্যান্সেল, আনসার আসবে 1.2 ডিভাইডেড বাই 0.833। এটা কার মান? এটা হচ্ছে R2/R1 এর মান। R1 এর মান তারা বলছিল 5, প্রথমে রুদা ছিল 5। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেটর চাপি, 1.2/0.83 ইন্টু হচ্ছে 5, তাহলে পুরোটার মান পাওয়া যাবে 7.2 ওহম, মানে প্রথমটা আনসার। বেশ ঝামেলা। 95-এ বলে দেওয়া আছে কোন উষ্ণতা একটি তারের রোধ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উষ্ণতা রোধের দ্বিগুণ হবে, তারের তাপীয় গুণাঙ্ক দেওয়া আছে। আচ্ছা, আমরা জানতাম রোধের উষ্ণতা সহগের যে ইকুয়েশন, রোধের উষ্ণতা সহগের ইকুয়েশন হচ্ছে আর অফ থিটা, মানে হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যেটা আমরা রোধ কনসিডার করি, আর অফ থিটা ইজিক্যাল হচ্ছে আর নট ইন্টু হচ্ছে 1 প্লাস আলফা থিটা। তো তারা তাপমাত্রাটা বের করতে বলছে। তো কোন উষ্ণতায় একটি তারের রোধ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উষ্ণ রোধের দ্বিগুণ হবে, আর তাপীয় গুণাঙ্ক মানে হচ্ছে ওই উষ্ণতার গুণাঙ্ক, একই কথা আর কি। তার মানে আর অফ থিটায় আমি রোধ যদি আর ধরি, তাহলে থিটাটা কি হলে ওই তাপমাত্রার রোধ হবে তার দ্বিগুণ, মানে 2R। তাহলে এদিকের আর নট যদি আর ধরি, তাহলে আর থিটাটা আসবে 2R, এটা জানতে চাচ্ছে। তাহলে আনসার আসবে 1 প্লাস আলফা ইন্টু থিটা। তাহলে আর যদি ক্যান্সেল করে দিই, তাহলে 2 ইজিক্যাল টু আসবে 1 প্লাস আলফা থিটা। বা খুবই সুন্দর প্রশ্ন। তাহলে 1 যদি এই পাশে নিয়ে আসি, তাহলে 2 - 1 সমান আলফা ইন্টু থিটা। তাহলে দাঁড়ালো 1 সমান আলফা ইন্টু থিটা। তাহলে আমাদেরকে যদি শুধু থিটা বের করতে বলা হয়, 1/আলফা। তাহলে এখানে তো আলফার মান দিয়ে দিছি, সুতরাং থিটার মান 1/আলফার মান মানে হচ্ছে 3.9 ইন্টু 10 ইনভার্স 3। দেখি তো একটু, 1/3.6 ইন্টু 10 ইনভার্স 3, আনসার আসবে 277 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, 277 তো আনসার নাই। ও সরি, ক্যালকুলেটারে ভুল চাপছি, 3.9 হবে। 1/3.9 ইন্টু 10⁻³ আনসার আসবে 256। এই যে 256 ডিগ্রি সেন্টিগ্রেড। আশা করি এতটুকু বুঝতে পারছো। আমাদের পরবর্তী প্রশ্ন 96, এখানে বলে দেওয়া আছে যে 2 ওহম ও 4 ওহম রোধের দুইটি তারকে শ্রেণীতে যুক্ত করলে সমবায়টির 6 ভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করা হলো। উৎ- দুটিতে উৎপন্ন উৎপন্ন ক্ষমতা তুলনা করো। রোধ দুটিতে ক্ষমতার তুলনা করতে বলতেছে। আচ্ছা, কিসে যুক্ত করছে আবার বলি। টু ওহম আর 2 ওহম আর 4 ওহম দুটি তারকে শ্রেণীতে যুক্ত করা হয়েছে। বিভব দেওয়া হয়েছে 6 ভোল্ট। উৎপন্ন ক্ষমতা কত? আচ্ছা, শ্রেণীতে যুক্ত করলে আমরা জানতাম আই কনস্ট্যান্ট। আচ্ছা, এইচ এর যে তিনটা ইকুয়েশন আছে, এইচ ইজিক্যাল টু হচ্ছে আচ্ছা চলো আমরা কারেন্ট বের করে ফেলি।
কারেন্ট যদি বের করতে যাই তাহলে টোটাল রোধ হচ্ছে এখানে 2 আর 4 6, ভোল্টেজ হচ্ছে 6, তাহলে আই এর মান অবশ্যই আসবে 1। আচ্ছা, আই এর মান আসলো 1, দুইটার মধ্যে দিয়ে আই সেম যাবে। এখন আমাদের হিসাব অনুযায়ী এইচ ইজিক্যাল হচ্ছে আই স্কোয়ার আর ইন্টু টি। তাহলে আই স্কোয়ার আর ইন্টু যদি টি হয়, এখানে টিকাল করে দেখো দুইটার মধ্য দিয়ে 1 এম্পিয়ার যাচ্ছে, তাহলে আই কনস্ট্যান্ট আর টি অবশ্যই হিসাব করতে হবে না। তাহলে এইচ এর সাথে আর এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। তাহলে আমাদের হিসাব অনুযায়ী H1/H2 ইজিক্যাল টু আসবে R1/R2। এখানে R1 এর মান হচ্ছে 2, R2 এর মান হচ্ছে 4, তাহলে আনসার আসবে 1/2 মানে 1:2। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। তাহলে আনসারটা আসবে 1:2 মানে প্রথমটাই। 97-এ বলে দেওয়া আছে দুটি বাল্বের রোধের অনুপাত 1:2, তার মানে R1:R2 দেওয়া আছে। এদের সমান্তরালে যুক্ত হলে একটি স্থির মানের বিভব পার্থক্য প্রয়োগ করা হলো বাল্ব দুটির উৎপন্ন ক্ষমতা হতো। আচ্ছা, এখানে যেহেতু সমান্তরালের কথা বলছে, তার মানে আগেরটার এটা আসলে সেম। সমান্তরালে যুক্ত করা হয় আসলে ভি কনস্ট্যান্ট, তখন আমাদেরকে যে ইকুয়েশনটা সাহায্য নিতে হয়, এইচ ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, এরকম একটা ইকুয়েশন আছে। তো এখানে ভি যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এইচ এর সাথে আর এর সম্পর্ক আসবে ব্যস্তানুপাতিক। তখন ইকুয়েশনটা আসবে H1/H2 ইজিক্যাল টু হবে R2/R1। তাহলে R1/R2, যেহেতু এই যে 1:2 বলে দিচ্ছে, এটা কিন্তু R1/R2, কিন্তু আমাদের দরকার R2/R1, ইট মিনস আসবে 2/1। তাহলে আনসার আসবে 2:1। চিন্তা করে দেখো, এই 96 এবং 97 তারা ওই সেম উৎপন্ন ক্ষমতা, রোধ দুটির উৎপন্ন ক্ষমতা বা বাল্ব দুটির উৎপন্ন ক্ষমতার অনুপাত জানতে চাচ্ছে, কিন্তু একটাতে বলতেছে এইচ এর সাথে আর সমানুপাতিক, একটাতে বলছে এইচ এর সাথে আর ব্যস্তানুপাতিক। জাস্ট কোন সময় কোনটা কনস্ট্যান্ট তার উপর বেস করে এটা নির্ধারিত হবে। যদি আই কনস্ট্যান্ট হয় তাহলে এইচ এর সাথে আর এর সম্পর্ক সমানুপাতিক, যদি ভি কনস্ট্যান্ট হয় এইচ এর সাথে আর এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। আশা করি এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে 98। 50 ওয়াট ক্ষমতার একটি হিটার 115 ভোল্ট সরবরাহ লাইনে কাজ করে, ভোল্টেজ কমিয়ে 110 ভোল্ট করা হলে উৎপন্ন তাপের শতকরা পরিবর্তন হ্রাস কত? মানে চিন্তা করে দেখো, মানে এমন ঝামেলা এসব যদি এমসিকিউতে আসে এবং আগে থেকে যদি তোমরা না জেনে থাকো, পরীক্ষার হলে কলম কামড়ানো ছাড়া কিছু করার থাকবে না, অনেক সময় নষ্ট করবে। আচ্ছা, আমরা যেটা করব, উৎপন্ন তাপের পরিমাণটা বের করতে বলতেছে। আচ্ছা, হিটার তো একটাই, তাহলে আমরা চলো প্রথমে তার আটটা বের করে নিই। প্রথমে প্রাথমিক অবস্থায় পাওয়ার বলে দেওয়া আছে, ওয়েট মিনিট প্লিজ, প্রাথমিক অবস্থায় পাওয়ার পি বলা আছে 500 ওয়াট। আচ্ছা, দেন তার ভি বলা আছে 115 ভোল্ট। তাহলে আমরা যদি এখন তার আর বের করতে যাই, আমরা জানতাম ক্ষমতা পি ইজিক্যাল টু ভি স্কোয়ার বাই আর, তাহলে আর ইজিক্যাল টু আসবে ভি স্কোয়ার বাই পি। তাহলে ভি এর মান বলে দেওয়া আছে প্রাথমিক অবস্থায় 115 স্কোয়ার বাই পি এর মান হচ্ছে 500। দেখি কত আসে, 115 স্কোয়ার ভাগ 500, আনসার আসলো 26 কত, আচ্ছা ভুল করলাম নাকি, 115 স্কোয়ার ভাগ 500, না ঠিক আছে, 26.45 ওহম। তার মানে রুটটা, এটা রুট হচ্ছে এত। আচ্ছা, তো তাহলে এইচ বের করি, এইচ ইজিক্যাল হচ্ছে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। এখানে যেহেতু শ্রেণীতে যুক্ত, তাহলে দেখা যাবে যে আম, কি কনস্ট্যান্ট হবে, আরও কনস্ট্যান্ট টিও কনস্ট্যান্ট। আর কনস্ট্যান্ট কারণ একটি হিটার বলছে, আর টাইম তো সমান সময় যাবে। এইচ এর কতটুকু শতকরা পরিবর্তন এটা বের করতে হবে। তাহলে আমরা একটা ইকুয়েশন লিখতে পারি, H1/H2 ইজিক্যাল হচ্ছে V1 স্কোয়ার বাই V2 স্কোয়ার। মানে আর কনস্ট্যান্ট, তাহলে এইচ এর সাথে ভি এর সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। তাহলে আমরা যদি উল্টায় লিখতে যাই, H2/H1 সমান লিখতে পারবো, সমান লিখতে পারবো V2/V1 হোল স্কোয়ার। তাহলে H2 ইজিক্যাল টু আসবে V2 এর মান হচ্ছে প্রথমে হচ্ছে পরবর্তীতে হচ্ছে 110, আর প্রাথমিক অবস্থায় আছে 115, দিয়ে আবার একটা স্কোয়ার আছে। তাহলে আনসার আসবে 110 ভাগ 115, দিয়ে আবার একটা যদি স্কোয়ার দিই, তাহলে পুরোটার মান পাওয়া যাবে H2 ইজিক্যাল টু আসবে 0.9149 ইন্টু হচ্ছে এইচ। তার মানে কত হ্রাস পাইলো, হ্রাস পাইলো 1 মাইনাস আনস দিলে তো পেয়ে যাবো কতটুকু হ্রাস পাইছে। ইন্টু যদি 100% দিতে হয়, তাহলে ইন্টু 100 গুণ করে দিলে আসবে 8.5%। সুতরাং কিভাবে বের করছে এবার শুনো, প্রাথমিক অবস্থায় কিন্তু এইচ আছে, তাহলে 1 - 0.9149, এটা কতটুকু হ্রাস পাইছে, আর যেহেতু পার্সেন্টেজ জানতে চাচ্ছে, ইন্টু পার্সেন্টেজ দিলে পরে আসবে 8.50%। এই যে 8.5%, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, 99 বলা আছে দুটি সমান্তরাল তার
বরাবর বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। বিপরীত দিকে তড়িৎ প্রবাহিত হলে তারা পরস্পর পরস্পরকে আকর্ষণ করে। এটা আসলে এই চ্যাপ্টারের না, এটা আমি বুঝাতে পারবো না। এটা চুম্বকের চ্যাপ্টার যখন পড়াবো তখন বুঝাবো। এটার খুব মানে আমি সহজে বলে রাখি যে দেখা গেছে যে তারা একই দিকে যদি তড়িৎ প্রবাহিত করে তাহলে আসলে তারা পরস্পর পরস্পরকে আকর্ষণ করে। আর যদি বিপরীত দিকে তড়িৎ পরিবহন করে তাহলে বিকর্ষণ করে। যদিও আমাদের সাবকনসিয়াস মাইন্ড উল্টা বলে, কিন্তু কিছু করার নাই, এটার একটা গাণিতিক প্রমাণ আছে, আমি পরে বুঝাবো। আচ্ছা, পরেরটাতে বলে দেওয়া আছে যে প্রতিটি আর রোধের এন সংখ্যক তারকে প্রথমে শ্রেণীতে এবং পরে সমান্তরালে যুক্ত করা হলো। শ্রেণীতে হচ্ছে আর এস, সমান্তরালে হচ্ছে আরপি। তাহলে আর এস এবং আরপির অনুপাত কত? এটা আমি অনেকবার মনে হয় একাডেমিক লাইফে পড়াই রাখছি, আবার একটু বলে ফেলি। আর অফ এস সমান হচ্ছে কিন্তু এন ইন্টু আর, আর আর অফ পি সমান হচ্ছে আর ডিভাইডেড বাই এন। এখন যদি আমরা রেশিও নেই তাহলে দেখা যাবে আর 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 ক্যান্সেল, সুতরাং আর অফ এস ডিভাইড বাই আর অফ পি ইজিক্যাল টু এন, উপরে এসে হয়ে যাবে এন স্কোয়ার। আনসার হচ্ছে 3 নম্বর। আশা করি এতটুকু সবাই বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্ন 101 নম্বর, একটি বাল্বের মধ্যে প্রবাহ মাত্রা 1% বাড়ানো হলো। যদি ফিলামেন্টের রোধের কোনো পরিবর্তন না হয় তবে উৎপন্ন ক্ষমতার শতকরা পরিবর্তন কত হবে? আচ্ছা, প্রশ্নটাতে আবার একটু বলে এখানে ইনফরমেশনটা একটু দেখো, বলে দিচ্ছে যে রোধের কোনো পরিবর্তন হচ্ছে না। ইট মিনস তারা বলে দিচ্ছে যে আর এর মান কনস্ট্যান্ট। এই অবস্থায় যদি আর কনস্ট্যান্ট হয় তাহলে আমাদেরকে বের করতে হবে আর যদি কনস্ট্যান্ট হয় তাহলে ক্ষমতার কতটুকু পরিবর্তন হবে, এটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এখানে আইডিয়াটা হচ্ছে আমাদেরকে যে অংশটা নিয়ে কাজ করতে হবে, আমরা জানতাম তার এইচ ইজিক্যাল টু বা পি যদি বের করতে হয়, পি বের করার আসলে তিনটা ইকুয়েশন আছে, আইভি ভি স্কোয়ার বাই আর, এটা হচ্ছে আইভি ভি স্কোয়ার বাই আর, আর এটা হচ্ছে আই স্কোয়ার ইন্টু আর। এরকম তিনটা ইকুয়েশন আছে, তো তার মধ্যে আমরা কোনটা চুজ করব? এখানে আই রে চেঞ্জ করার কথা বলতেছে এবং ক্ষমতার পরিবর্তন বের করতে বলতেছে যেখানে আর কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমাদের এমন একটা ইকুয়েশন নিতে হবে যেখানে আই এবং আর আছে। তাহলে আমরা নিলাম লাস্টেরটা, পি ইকুয়াল টু হচ্ছে আই স্কোয়ার ইন্টু আর। তো রুদ্র যদি আমরা কনস্ট্যান্ট করে দিই তাহলে বুঝেই যাচ্ছে পি এর সাথে আই এর সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক, তাহলে পি সমানুপাতিক আই স্কোয়ার। তাহলে আমরা একটা ইকুয়েশন লিখতে পারবো, P1/P2 ইজিক্যাল হচ্ছে I1 স্কোয়ার বাই I2 স্কোয়ার, এরকম একটা ইকুয়েশন লিখতে পারবো। এখন প্রবাহ মাত্রা যেহেতু 1% বৃদ্ধি করা হয়েছে, তাহলে আমরা প্রাথমিক অবস্থায় যে প্রবাহ I1 তারে যদি ধরি আই, তাহলে I2 হবে 1% বাড়ানোর কথা বলতেছে, আই প্লাস আই এর 1%। তাহলে আই যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আসবে 1 + 0.01। তার মানে সহজ কথায় I2 এর মান আসবে 1.01 আই। আই হোপ এতটুকু সবাই বুঝতে পারছো। এখন যদি আমরা এখানে মানগুলো বসাই দিই তাহলে আমরা ধরো P2/P1 দিয়ে শুরু করলাম, তাহলে এইদিকে লিখতে হবে I2/I1 হোল স্কোয়ার। তাহলে P2/P1 ইজিক্যাল টু I2 এর মান আসবে 1.01 আই, 1.01 আই বাই I1 এর মান তো আই আছেই, সাথে একটা হোল স্কোয়ার। এখন যদি আমরা এটাই ক্যান্সেল করে দিই তাহলে আমরা পাবো এখান থেকে P2/P1 সমান 1.01 দেওয়ার পর একটা হোল স্কোয়ার। সুতরাং P2 ইজিক্যাল টু 1.01 হোল স্কোয়ার যদি 1.01 স্কোয়ার, আনসার আসবে এখানে পাইলাম আমরা 1.0201 ইন্টু হচ্ছে P1 সরি। তাহলে পরিবর্তিত অবস্থায় ক্ষমতাটা হবে প্রথমে যে ক্ষমতা ছিল P1 তার 1.0201 গুণ। এখন যদি আমরা কতটুকু বৃদ্ধি পাই সেটা যদি বের করতে হয় তাহলে ওয়ান যদি মাইনাস করে দিই তাহলে আনসার আসবে 0.0201 গুণ বৃদ্ধি। এত গুণ বৃদ্ধি পাইছে ক্ষমতা। এখন যদি পার্সেন্টেজে নিতে হয় তাহলে ইন্টু হান্ড্রেড দিলে আসবে 2.01%। 2.01%, ইট মিনস 2%ই বলা যেতে পারে এটারে। তার মানে সহজ কথায় ক্ষমতা 2% বৃদ্ধি পাবে। তাহলে আনসার হচ্ছে 2 নম্বর। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। আমাদের পরবর্তী 102 নম্বর প্রশ্নে বলা আছে একটা ব্যাটারি যার ইএমএফ দেওয়া আছে ই এবং অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর কে বহিঃস্থ রোধ আর এর সঙ্গে যুক্ত করা হলে কোন শর্তে বহিঃস্থ রোধের উৎপন্ন ক্ষমতা সর্বাধিক? পাওয়ার ম্যাক্সিমাম হওয়ার যে থিওরিম, ওইখানে আমরা জানতাম যে ক্যাপিটাল আর এবং স্মল আর মানে বহিঃস্থ রোধ এবং অভ্যন্তরীণ রোধ যখন দুইজনই সমান তখন আসলে সবচেয়ে সর্বাধিক ক্ষমতা পাওয়া যায়। তাহলে এটার আসলে সলভ করার দরকার নাই, এটা একটা থিওরিমই, ম্যাক্সিমাম পাওয়ার থিওরিম যেটা বলা হয়। এটা হচ্ছে স্মল আর মানে বহিঃস্থ রোধ এবং অভ্যন্তরীণ রোধ যখন সমান তখন সর্বাধিক ক্ষমতা উৎপন্ন হয়। আচ্ছা, 103 নম্বর প্রশ্নটা এটা একটু মনে রাখো প্লিজ, যে ক্ষমতা সর্বাধিক হওয়ার শর্ত হচ্ছে স্মল আর মানে অভ্যন্তরীণ রোধ এবং তার যে বহিঃস্থ রোধ এই দুইজন আসলে সমান হতে হবে। 103 নম্বরে বলা আছে প্রতিটি তড়িৎচালক বল এবং স্মল আর অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট দুটি কোষকে সমান্তরাল সমবায়ে যুক্ত করে আর বহিঃস্থ রোধের সঙ্গে যুক্ত করা হলো কোন শর্তে আর সর্বাধিক হবে উৎপন্ন এটা একদম সেম কনসেপ্ট, জাস্ট এখানে ঝামেলা হইতেছে গিয়া কোষ আসলে একটা না দুইটা নিছে। তো আমি যদি একটু বলি যে অভ্যন্তরীণ রোধের দুটি কোষকে, কোষ দুইটা, তো কোষ যদি দুইটা হয় তাও তারা আবার সমান্তরালে সংযুক্ত।
ধরে নিচ্ছি এটার চিত্রটা হবে এমন যে এখানে একটা কোষ, এখানে আরো একটা কোষ, দুইটারই তড়িৎচালক শক্তি হচ্ছে ই, অভ্যন্তরীণ রোধ হচ্ছে স্মল আর, তারে একটা ক্যাপিটাল আর এর সাথে সংযুক্ত করা হয়েছে। এখন আমাদেরকে বের করতে হবে সর্বোচ্চ ক্ষমতা উৎপন্ন হওয়ার জন্য শর্ত কোনটা হবে। তো আমরা একটু আগে কি পড়ে আসছিলাম, যে তার অভ্যন্তরীণ রোধ এবং বহিঃস্থির দুইজন যখন সমান হবে তখনই ক্ষমতাটা ম্যাক্স হবে। তাহলে এই হিসাব অনুযায়ী আমাদের এখানে যেহেতু দুইটা কোষ আছে যাদের অভ্যন্তরীণ রোধ দুইটারই হচ্ছে স্মল আর, তাহলে আমরা যদি মোট স্মল আর বের করতে যাই, আমাদের ইকুয়েশনটা আসবে 1/r পি ইকুয়াল হচ্ছে 1/r+1/r, যেহেতু সমান্তরালে আছে। তাহলে আর যদি এখানে লসাগু নিয়ে নিই তাহলে 1+1, তাহলে 1/r পি যেটা, 1/r পি আমরা মান পেয়ে যাব 2/r। তাহলে শুধু যদি আর পি বের করতে যাই তাহলে আসবে r/2। তাহলে এই যে আমরা আরপির মান বের করতে পারবো, আরপি ইকুয়াল হচ্ছে r/2। আমরা সমান্তরাল সমন্বয়ের মোট আরপি যদি বের করতে চাই তাহলে r/2। এখন আমরা একটু আগে কি জানতাম, যে বহিস্থ রোধ আর টোটাল অভ্যন্তরীণ রোধ দুজন সমান হতে হবে। তাহলে বুঝেই যাচ্ছে ক্যাপিটাল আর হতে হবে r/2। আশা করি এতটুকু সবাই বুঝছো। পরের প্রশ্নতে বলা আছে যে এম্পিয়ার ঘন্টা, এটা আসলে কিসের একক? এম্পিয়ার মানে হচ্ছে আই, আর ঘন্টা তো মানে হচ্ছে টাইম। তাহলে সহজ কথায় আই এর সাথে টি রে গুণ করা হয়েছে, এটা তো অবশ্যই কিউ। কারণ আমরা জানতাম কিউ সমান হচ্ছে, আই সমান হচ্ছে কিউ/টি। তাহলে আই সমান যদি হয় কিউ/টি, তাহলে এখান থেকে তো বোঝা যাচ্ছে আই সমান কিউ/টি। তাহলে তারা আর গুণ হলে পাবো কিউ সমান I × টি। তাহলে এই যে এম্পিয়ার মানে আই এবং ঘন্টা মানে টাইম, দুইটা গুণ করতে বলতেছে, এটা আসলে কিউ বা চার্জ নির্দেশ করে। তার মানে এটা হচ্ছে তড়িৎ আদান। 105 নম্বরে বলা আছে কোষের অভ্যন্তরীণ রোধ নির্ভর করে, অভ্যন্তরীণ রোধ বা স্মল আর যেটা, এটা নির্ভর করে তড়িৎধারের কার্যকর ক্ষেত্রফলের উপর। ইয়াস, তড়িৎধার বা তড়িৎ কোষের একটা বৈশিষ্ট্য, এটা হচ্ছে তড়িৎধার তার কার্যকর ক্ষেত্রফলের উপর, তড়িৎধারের মধ্যবর্তী দূরত্বের উপর, অবশ্যই দূরত্বের উপর নির্ভর করে, ব্যবহৃত তরলের উপর, এই কোষের মধ্যে যে লিকুইড বা সলিড পদার্থটা ইউজ করা হয় তার উপর, মানে যে কেমিক্যালটা ইউজ করা হয় তার উপর অবশ্যই নির্ভর করে। তার মানে দাঁড়ালো সবগুলোই সঠিক, এটা একটু মুখস্থ রাখো প্লিজ। আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 106 নাম্বার। বলা আছে যে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 3 গুণ করা হয়েছে, উৎপন্ন তাপ কত গুণ হবে? কোনো পরিবাহী বলার সাথে সাথে বুঝে নিতে হবে বাবা আর কনস্ট্যান্ট, একটাই পরিবাহী, দুই প্রান্তের বিভব পার্থক্য 3 গুণ করা হয়েছে, উৎপন্ন তাপ কত গুণ হবে? এইচ বের করার ভি এবং আর রিলেটেড যে ইকুয়েশন, এইচ ইকুয়াল হচ্ছে v² / r হচ্ছে টি। যেহেতু আর কনস্ট্যান্ট তাহলে এইচ এর সাথে ভি এর সম্পর্ক হবে বর্গের সমানুপাতিক। তাহলে বর্গের সমানুপাতিক যদি হয় তাহলে বিভব পার্থক্য হচ্ছে 3 গুণ, তাহলে উৎপন্ন তাপ হবে 9 গুণ। লাস্টেরটা আশা করি এতটুকু সবাই বুঝছো। 107 নম্বর প্রশ্নে বলা আছে কোন পরিবাহীর আপেক্ষিক রোধ বাড়ে, আপেক্ষিক রোধ বাড়ে বা সহজ কথা আপেক্ষিক রোধ নির্ভর করতেছে কিসের উপর? তাপমাত্রা বৃদ্ধি হলে। হ্যাঁ অবশ্যই, তাপমাত্রা বৃদ্ধি হলে আপেক্ষিক রোধ বৃদ্ধি পায়। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধির সঙ্গে না, ক্ষেত্রফলের সাথে তার কোনো সম্পর্ক নাই, দৈর্ঘ্যের সাথে কোনো সম্পর্ক নাই। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হ্রাস করলে অবশ্যই না। ক্ষেত্রফলের সাথে তো আপেক্ষিক রোধের কোনো সম্পর্কই নাই। হ্যাঁ, রোধের সাথে ক্ষেত্র সম্পর্ক আছে, রোধের সাথে ক্ষেত্রফল ব্যস্তানুপাতিক, দৈর্ঘ্য সমানুপাতিক। কিন্তু আপেক্ষিক রোধের সাথে দৈর্ঘ্য অথবা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোনো সম্পর্ক নাই। বরং আমরা জানতাম আপেক্ষিক রোধ নির্ভর করে দুইটা জিনিসের উপর, একটা হচ্ছে তাপমাত্রা আর একটা হচ্ছে উপাদান। প্রথমেই বলবা উপাদান, পরে বলবা তাপমাত্রা, এই দুইটা জিনিসের উপর নির্ভর করে। আচ্ছা, 108 নম্বর প্রশ্ন, একটা সার্কিট দেওয়া আছে এবং বলতেছে এ বি বিন্দুর তুল্য কার্যকর রোধ। এখানে এ বি বিন্দুর তুল্য কার্যকর রোধ যদি বের করতে হয়, জিনিসটা আসলে এত সোজা না। একটু সার্কিটটা যদি খেয়াল করো দেখবা যে এখানে 10 10 10 5টা রোধ আছে। কিন্তু এই সার্কিট থেকে ডিরেক্ট তুমি সিদ্ধান্ত নিতে পারবা না যে কোনগুলা শ্রেণীতে আছে আর কোনগুলা সমান্তরাল আছে। আবার বলি, এখান থেকে সিদ্ধান্ত নেওয়া যায় না কোনগুলা শ্রেণীতে আছে কোনগুলা সমান্তরাল আছে। যদি এরকম সিদ্ধান্ত নিতে হয়, কেন নেওয়া যায় না এটা একটু বলি। তুমি দেখবা এই যে এখানে এ পর্যন্ত এ যে বিন্দুটা আছে এখানের পর দুইটা ভাগে ভাগ হয়েছে, তাহলে এই দুইটা রোধ একই জায়গা থেকে শুরু হয়েছে কিন্তু একই জায়গায় যায় শেষ হয়েছে না। যেহেতু একই জায়গা থেকে শুরু হয়ে একই জায়গায় শেষ হয়েছে না, তাহলে তুমি সমান্তরাল বলতে পারবে না। সমান্তরাল বলার শর্ত হচ্ছে তখনই দুইটা রোধের সমান্তরাল বলা যায় যদি দুইটা রোধ একই জায়গা থেকে শুরু হয়ে একই জায়গায় যায় শেষ হয়। তারা একই জায়গা থেকে শুরু হয়েছে কিন্তু একই জায়গায় যায় শেষ হয়েছে না। আবার শ্রেণী বলা যাবে না, কারণ শ্রেণী তখনই হয় যখন একটা রোধ শেষ হয় ওইখান থেকে যদি আরেকটা রোধের শুরু হয়, এটারে বলা হয় শ্রেণী। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একই জায়গা থেকে শুরু হয়েছে, মানে শ্রেণী হতে হলে একই জায়গা থেকে শুরু হতে পারবে না। আবার সমান্তরাল হতে হলে একই জায়গা থেকে শুরু হয়ে একই জায়গায় শেষ হতে হবে, এখানে আসলে কোনো শর্তই মানছে না। তাই এটা এই দুইটা শ্রেণীও না সমান্তরাল না। আমাদেরকে ডেল্টা টু ওয়াই নামে একটা কনভার্সন আছে, আমি জানি না তোমরা একাডেমিকে এটা পড়ছো কিনা, আমি একটু বলে দিই। এই আকৃতি থেকে এই আকৃতিতে নিতে হয়, এটার নাম দেওয়া হয়েছে ডেল্টা টু ওয়াই, ডেল্টা টু ওয়াই কনভার্সন নামে একটা কনভার্সন আছে আম, তড়িৎ বর্তনীর। এটার কাহিনীটা হচ্ছে এমন যে আমি যদি বলি যে এখানে একটা রোধ, এখানে একটা রোধ আর এখানে একটা রোধ আছে, দাঁড়াও একটু খেয়াল হলে দেখা যাবে যে তারা তিনজন আসলে
আম, একটা ডেল্টার মতো তৈরি হয়েছে। So, আমরা যদি এখন এই যে একটা ডেল্টার মতো তৈরি হইলো, এটার যদি চেঞ্জ করে ফেলি, এবং ওয়েট মিনিট প্লিজ, আমরা যদি এই অংশটা এখন চেঞ্জ করে ফেলি, চেঞ্জ করে যদি ধরে নিচ্ছি এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3, তিনটা রোধ আছিল, ওদেরকে চেঞ্জ করে আমরা এই আকৃতিতে নিয়ে আসতে পারি। এবং এই আকৃতিতে নিয়ে আসার মানে হচ্ছে, একটু খেয়াল করে দেখো তো, এটা একটা ওয়াই এর মতো হয়ে গেছে কিনা। নতুন যে রুট তিনটা ড্র করছি, তাদের মান যদি হয় পি, কিউ আর এস, তাহলে পি এর মান বের করার সূত্র হচ্ছে, প্রথমে কি কি ছিল ডেল্টাতে খেয়েছিল, R1, R2 এবং R3, তারা তিনজনের যোগ করব। আর উপরে পি যে রুটটা, এই পি রুটটা যাদের কমন পয়েন্ট থেকে বের হইছে তাদের গুণ করব। দেখো তো পি কার কার কমন পয়েন্ট থেকে বের হইছে, পি হচ্ছে R1 আর R2, তাদের কমন পয়েন্ট থেকে বের হইছে। তাহলে উপরে আসবে R1 × R2, R1 × R2। যারা এটা বুঝছো না, তারা পরেরটা দেখো। ধরো আমাদেরকে যদি কিউর মান বের করতে বলা হয়, তাহলে নিচে তো তিনটার যোগফল, R1 + R2 + R3। আর উপরে কি আসবে, উপরে আসবে কিউ যাদের কমন পয়েন্ট থেকে বের হয়েছে তাদের গুণফল। তাহলে কিউ কার কার কমন পয়েন্ট থেকে বের হয়েছে, R1 এবং R3 এর কমন পয়েন্ট থেকে বের হয়েছে। তাহলে এই দুটো গুণ করে দিলে যা আসে তাই। আচ্ছা, যদি এস এর মান বের করতে চাই, তাহলে এস নিচে তো তিনটার যোগফল, মানে কি R1 + R2 + R3। আর উপরে হচ্ছে এস যাদের কমন পয়েন্ট থেকে বেরিয়েছে তাদের গুণফল, এস হচ্ছে R2 এবং R3 এর কমন পয়েন্ট থেকে বেরিয়েছে। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। এইভাবে আমরা পি কিউ এবং এস এর মান বের করে নিতে পারবো। এখন এই জায়গায় যদি আমরা আহ, আহ, এখান থেকে যদি আমরা ডেল্টা বের করতে যাই, আমি একটু অঙ্কন করে দিই এখানে, সবাই প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো, আশেপাশে সবগুলাই যেহেতু 10 10 10, আমরা যদি সবগুলোর মান বের করতে যাই, তুমি ক্যালকুলেটর চেপে বের করতে পারবা নিজে নিজেই, তাও আমি একটু দেখাই দিই। ধরে নাও এটার নাম দিলাম আমরা পি কিউ আর দিয়ে দিই। এটা পি, এটা কিউ, আর এটা হচ্ছে আর। সো তুমি একটু খেয়াল করে দেখো, এই পি কিউ আর সবগুলোর মান আসলে সেম আসবে, কারণ আশেপাশে সবাই হচ্ছে 10। তাহলে আমি যদি পি এর মান বের করতে যাই, তাহলে নিচে 10 + 10 + 10, আর উপরে আসবে 10 × 10। কেন 10? কারণ পি এই 10 আর এই 10-এর কমন পয়েন্ট থেকে বেরিয়েছে, যাদের কমন পয়েন্ট থেকে বেরিয়েছে উপরে দুটোর গুণ করতে হয়। তাহলে 100/30, 100/30 করলে আনসার আসবে 10/3। তাহলে পি এর মানও 10/3, কিউর মানও 10/3, আর এর মানও হচ্ছে 10/3। তাহলে পি কিউ আর এই সবগুলো হচ্ছে 10/3, মানে 3.33 সহজ কথায়। এখন দেখা যাচ্ছে, তোমরা যদি এই রুটগুলারে ভুলে যাও, ধরো আমরা এখন, আমি একটু মুছেই দিচ্ছি এগুলারে, এইগুলারে আমরা ভুলে যাব, এগুলো এখন রুট নাই, এই তিনটা এখন বাদ, এই 10 নাই। এখন কাদেরকে চিন্তা করব, এই যে পি কিউ আর তিনটা রুট, আর ওইদিকে 10 আর 10। এখন যদি আমরা তুলো রুট বের করতে যাই, তাহলে দেখা যাবে এই কিউর সাথে এই 10 শ্রেণীতে আছে, তাহলে 10/3, আর 10, তাহলে 10/3 প্লাস আরো 10। তাহলে এদিকে আসলো এই এই কিউর সাথে এই দুইটা শ্রেণী আছে, তাহলে আনসার আসলো 40/3। নিচেও সেম আসবে, এই আর এর সাথে এই 10 শ্রেণীতে আছে, তাহলে 40/3। 40/3, 40/3 যদি সমান্তরাল করে দিই, মানে উপরের দুইটাই মিলে যখন একটা হইলো 40/3, নিচেও যখন 40/3, তারা দুজন তো আছে সমান্তরালে, তাহলে /2। আনসার আসলো 20/3। আর 20/3-এর সাথে এখানে একটা পি যেটা ছিল, মানে 10/3, ওরা আছে শ্রেণীতে, তাহলে +10/3। তাহলে আনসার ইন টোটাল আসলো 10 Ω। যারা বুঝছো না তাদেরকে আমি আবার প্রথম থেকে রিপিট করতেছি, আমাদের কি করতে হবে। প্রথমত কি বলছি, আমাদের ডেল্টাটারে ওয়াই এ কনভার্ট করতে হবে। আচ্ছা, নিলাম ওয়াই এ। নেয়ার পর পি কিউ আর মান সবগুলার মান কত পাইছি, 10/3। এই সবার মান যখন 10/3 আসলো, তখন আগের রুট তিনটারে ভুলে যেতে হবে। তাহলে এখন নতুন করে পি কিউ আর তিনটা রোধ, তিনটা রোধ, আর এদিকে একটা 10 10, তাহলে মোট 5টা রোধ হইলো। এই 5টা রোধের মধ্যে কিউর সাথে এই 10 আছে শ্রেণীতে, করার পর হচ্ছে 20/3, 40/3। তারপরে আবার এই আর এর সাথে এই 10 আছে এইদিকে আছে শ্রেণীতে, এটা আসলো 40/3। এই দুজন আছে সমান্তরালে 20/3, তার সাথে বাইরের পি আছে শ্রেণীতে, করে দিলে যা আসে আনসার আসছে 10। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। 109 নম্বর প্রশ্নটা দেখো সবাই, দেখো এটা অনেকবার আসছে। এখানে বলা আছে 120 ওহম রোধের একটি গ্যালভানোমিটার, তার মানে গ্যালভানোমিটারের রোধ 120, এটা হচ্ছে ক্যাপিটাল জি। সাথে 30 ওহম রোধের একটা শান্ট ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে এস এর মান। মোট প্রবাহের কত অংশ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে, তাহলে কত অংশ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে বের করতে হবে। একটু খেয়াল করে দেখো, এটা রুয়েট, বুয়েট, তারপরে জাস্ট, অনেকগুলো ইউনিভার্সিটিতে অনেকবার আসছে।
সো গ্যালভানোমিটারের মধ্য দিয়ে কতটুকু যাবে এটা আমাদের বের করতে হবে। তো আমাদের কাছে এরকম একটা ইকুয়েশন ছিল যে আমাদেরকে যদি গ্যালভানোমিটারের মধ্যে কত পার্সেন্ট যায় এটা যদি বের করতে হয়, তার মানে আমরা এইভাবে লিখতে পারি যে আমরা জানি আই অফ জি ইজ ইকুয়াল টু, বের করার যে ইকুয়েশন, নিচে আসবে জি প্লাস এস ইন্টু হচ্ছে টোটাল আই, আর এদিকে আসলো ধরো এস। আমাদেরকে বের করতে বলতেছে যে এই যে আইটা, মানে সহজ কথায় আই জি বাই আই, এটার মান বের করতে বলতেছে। গ্যালভানোমিটারের প্রবাহটা মোট প্রবাহের কত পার্সেন্ট এটা বের করতে হবে। তাহলে এখানে যদি এস এর এই যে আই রে এই পাশে নিয়ে এসে ভাগ করে দিছি, এই যে আই রে এই পাশে নিয়ে ভাগ করে দিছি, এস এর মান কত বলছে? এস এর মান হচ্ছে 30, জি এর মান 120 প্লাস 30, তার মানে 30 ডিভাইডেড বাই 150, আনসার আসবে 1/5। এটার যদি আমরা পার্সেন্টেজে নিতে চাই তাহলে আসলো 1/5 ইন্টু হচ্ছে 100%, তাহলে আনসার আসবে 20%। মানে সহজ কথা এটা আসলো 0.2। তোমরা যারা এই অংশটা বুঝছো না তারা এইদিকে দেখতে পারো যে আমি চাইলে যদি এখন আইরে আবার ওই পাশে নিয়ে নিই, তাহলে আই জি ইজিক্যাল টু আসবে 0.2 ইন্টু আই। এইটারে ভেঙে লেখা যায় আই অফ জি ইজিক্যাল টু আই ইন্টু 20%। তাহলে দেখো স্পষ্টতই বোঝা যাচ্ছে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যাচ্ছে মোট প্রবাহের 20%। আশা করি এতটুকু সবাই বুঝছো। আনসার হচ্ছে 4 নাম্বারটা, 20%। আমাদের পরবর্তী প্রশ্নতে বলা আছে 110 নাম্বার, যেটা একটু উইস্টন ব্রিজের চারটি বাহুতে চারটি বাহুতে 8 ওহম, 12 ওহম, 16 ওহম ও 20 ওহম রোধ যুক্ত আছে। চতুর্থ বাহুতে আর কত মানের রোধ শ্রেণীতে যুক্ত হলে বৃষ্টি সাম্যাবস্থায় আসবে? এটাও দেখা যায় অনেকবার আসছে। তাহলে আমি ধরে নিচ্ছি চতুর্থ বাহুতে যে 20 আছে এটা বাদ দাও। আপাতত আমাদের প্রথম কাজ হচ্ছে চতুর্থ বাহুতে কত দরকার এটা খুঁজে বের করা। আমরা জানতাম পি বাই কিউ, তার মানে 8/12 ইজিক্যাল হচ্ছে আর ডিভাইডেড বাই এস। তাহলে 16/s ধরনাম জানি না, বুঝাই যাচ্ছে এখানে এস এর মান পাবো আমরা 24। তাহলে সরি 24। তাহলে চতুর্থ বাহুতে আমাদের ইন টোটাল দরকার হচ্ছে 24 ওহম, কিন্তু চতুর্থ বাহুতে আছে মাত্র 20 ওহম। তাহলে 24 হতে হলে আরো 4 দরকার। তাহলে 4 ওহম শ্রেণীতে যুক্ত হলে হয়ে যাবে। তারা কিন্তু একদম বলে দিছে কত রোধ শ্রেণীতে যুক্ত করতে হবে। তাহলে দরকার 24, আছে 20, তার মানে আরো 4 দরকার, তার মানে শ্রেণীতে যুক্ত করে দিতে হবে। আশা করি এতটুকু সবাই বুঝছো। আমাদের পরবর্তী প্রশ্ন 111 নম্বর প্রশ্ন। 111 নম্বরে বলা আছে 8 ওহম রোধের একটি তারকে সমান 4টি খণ্ডে বিভক্ত করে এদেরকে সমান্তরাল সমবায়ে যুক্ত হলে তুল্য রোধ কত হবে? আচ্ছা, টোটাল 8 ওহম, তারা যদি সমান 4টা ভাগে ভাগ করি, দৈর্ঘ্য হবে 4/1 ভাগ, তার জন্য রোধও হবে 4/1 ভাগ। তাহলে প্রত্যেকটাতে 2 2 2 2 করে পড়বে। আচ্ছা, 2 ওহমের যদি 4টা রোধ নেই, তাহলে আমরা জানতাম তাও আবার সমান্তরালে যুক্ত করতেছে। সমান্তরালে যুক্ত করতে আর ইকুয়েশন হচ্ছে আর ডিভাইডেড বাই এন। এখানে আর এর মান হবে 2, আর টোটাল রোধ আছে 4টা, তাহলে আনসার আসবে হাফ। উপরের 2 কিভাবে আনলাম দেখো, টোটাল 8 ওহম, তারে যখন 4টা ভাগে ভাগ করব, তাহলে প্রতি ভাগে হরে পড়বে 2 ওহম করে। তাহলে প্রতি ভাগে 2, আবার 4টা আছে, তাহলে 2/4 করে দিলে 1/2 আসবে আনসার, মানে 0.5। আশা করি এতটুকু বুঝছো। আমাদের 112 নম্বর প্রশ্ন বলা আছে একটি মিটার ব্রিজের বাম ফাঁকে 5 ওহম এবং ডান ফাঁকে একটা অজানা রোধ যুক্ত করা হলো। ওই অবস্থায় প্রথমিত বিন্দু তারটিকে 3:2 অনুপাতে ভাগ করে, তাহলে অজানা রোধ কত? আমাদের হিসাব অনুযায়ী পি বাই কিউ ইজিক্যাল হচ্ছে এল ডিভাইডেড বাই 100 - এল। এখানে নিস্পন্দ বিন্দুর বামের অংশটারে বলা হয় এল, ডান পাশের অংশটারে বলা হচ্ছে 100 - এল। তো তারা এই অনুপাতটা বলে দিছে জাস্ট 3/2, আবার পি এর মানও দিয়ে দিছে। তাহলে বাম পাশে যেটা এটি তো পি, তাহলে 5/কিউ, আর এদিকে 3/2 লিখতে পারি। আবার বলতেছি 3/2 কেন লিখতে পারি, কারণ বলছে প্রথিমিত বিন্দু মানেই নিস্পন্দ বিন্দু তারটিকে 3:2 অনুপাতে বিভক্ত করে। তাহলে ভারসাম্য বিন্দু, নিস্পন্দ বিন্দু আর প্রথিমিত বিন্দু এগুলো আসলে সেম জিনিস। এগুলো যখন 3:2 অনুপাতে বিভক্ত করে মানে হচ্ছে 3/2। এখন যদি আমরা আইটারে আর গুণন করি, তাহলে দেখো বোঝাই যাচ্ছে কিউর মান আসবে 10/3। 10/3 মানে 3.33 আনসার। আচ্ছা, এখানে মেবি কোনো একটা ঝামেলা করছে তারা। এখানে অনুপাতটা উল্টা হলে মনে হয় আনসার মিলে। পি বাই কিউ ইকুয়াল হচ্ছে L/100 - L। তাহলে প্রথমটা তো হচ্ছে 3:2 বলছে, প্রথমিত বিন্দু তারটিকে এত অনুপাতে ভাগ করে 3/2। তাহলে 3টা কিউ সমান হচ্ছে 10, সুতরাং কিউর মান আসবে 10/3। আচ্ছা, এখানে তারা কোনো একটা অংশে ভুল করছে, বাট আমাদের আইডিয়াটা ঠিক আছে, তারা ভুল করছে, সরি। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাই। আনসারটা মানে এমনও হতে পারে তারা 3:2 না দিয়ে 2:3 দেওয়ার কথা ছিল। আমরা আমাদের লজিকটা ঠিক আছে, লজিকটা অবশ্যই ঠিক রাখতে হবে, আনসার মিলানোর জন্য যা কিছু ভাবলে চলবে না। 103। অথবা যদি এখানে তোমাদের মনে হয় কিছু, তোমরা প্লিজ একটু কমেন্টে জানিয়ে দিও যে এখানে কিছু ভুল হয়েছে কিনা, আমারও ভুল হতে পারে, অথবা আমি হয়তো এখন ধরতে পারতেছি না, পরে মনে পড়তে পারে। সো তোমাদের যদি মনে হয় তাহলে অবশ্যই বলে দিও, বাট আমার এখন পর্যন্ত স্টিল যা মনে হয়েছে তারা ভুল করছে। আনসার 10/3 হওয়া উচিত। আচ্ছা, পরেরটাতে আসে 113। কত উষ্ণতায় একটি তামার তারের রোধ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উষ্ণতার 3 গুণ হবে? আমরা এরকম একটা প্রবলেম অলরেডি সলভ করে ফেলছি। আর অফ থিটা
ইজগুলো হচ্ছে আর নট ইন্টু 1 প্লাস আলফা থিটা। তাহলে এখানে যদি মান বসাই দিই, তারা বলতেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যা ধরবো কত উষ্ণতায় তার 3 গুণ হবে, তাহলে এটা আসবে 3 আর, এখানে আসবে 1 প্লাস আলফা ইন্টু থিটা। তাহলে এখানে বুঝেই যাচ্ছে যে আমরা যদি এই আর আর কেটে দিই, তাহলে আলফা ইন্টু থিটা সমান 1 এর এই পাশে নিয়ে আসবে 2। সুতরাং থিটার মান পাবো 2/আলফা, 2/আলফা। 2/আলফা যদি বসাই দিই, তাহলে দেখি তো একটু কত আসে, 2/আলফা। আলফার মান হচ্ছে 4 × 10⁻³ 4 × 10⁻³ 500 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, আশা করি এতটুকু বুঝতে পারছো। 14 নম্বর প্রশ্নতে বলা আছে, 114তে বলা আছে, একটি তারের দৈর্ঘ্য হচ্ছে এল, ব্যাসার্ধ হচ্ছে আর, আপেক্ষিক রোধ হচ্ছে রো, আই প্রবাহ মাত্রা পাঠালে কত হারে তাপ উৎপন্ন হবে। আচ্ছা, তাপ উৎপন্ন হওয়ার যে ইকুয়েশন, কত হারে যেহেতু বলে দিছে, তার মানে আসলে এইচ বের করতে বলতেছে না, পি বের করতে বলতেছে। পি বের করার ইকুয়েশন হচ্ছে আম আই স্কোয়ার ইন্টু হচ্ছে আর। তাহলে আই এর জায়গায় লিখতে পারবো আই স্কোয়ার, তাহলে আর আর এর জায়গায় লিখতে পারবো রো ইন্টু এল ডিভাইডেড বাই হচ্ছে এ। এর জায়গায় আবার লেখা যায় পাই আর স্কোয়ার, তাহলে আই স্কোয়ার রয়েল বাই পাই আর স্কোয়ার। তাহলে আনসার হচ্ছে 2 নাম্বার, মানে সহজ কথায় আই স্কোয়ার আর হওয়ার কথা, আর এর জায়গায় আর না লিখে আর এর মানটা লিখে দিতে হবে, আর সমান হচ্ছে র এল বাই এ। আচ্ছা, 115 নম্বর প্রশ্নে বলা আছে, একটি বাল্বের প্রবাহ মাত্রা 4% কমালে উৎপন্ন ক্ষমতা কত পার্সেন্ট হ্রাস পাবে। আমি এরকম একটা প্রবলেম একটু আগে করে আসছি, এটা তোমরা নিজে নিজে করো। আহ, করলে পরে কি হবে। 116 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, আমার মনে হয় না এর আগে মানে এরকম মেইন বইয়ে এই মানে আমরা সলভ করছি। সো সবাই একটু প্লিজ মনোযোগ দিয়ে শুনো, এই প্রবলেমটা অনেকের কাছে নতুন হতে পারে। বলছে একটি মিলি ভোল্টমিটারের রোধ 25 ওহম, মানে ভোল্টমিটারের নিজের রোধ হচ্ছে 25 ওহম, এবং এটি সর্বাধিক 30 মিলি এম্পিয়ার পরিমাপ করতে পারে, মিলি ভোল্ট পরিমাপ করতে পারে, ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ মাপে। কিভাবে 1 থেকে 30 ভোল্ট পর্যন্ত পরিমাপ করতে পারবে, মানে আমাদেরকে শ্রেণী অথবা সমান্তরালে কিভাবে যুক্ত করতে হবে। তো এখানে আগে যে ইনফরমেশনটা জানা দরকার, আসলে ভোল্ট মিটারে একটা বর্তনীর সাথে সমান্তরালে যুক্ত করতে হয়। তাহলে আমরা যখন অপশনগুলো দেখো, উম রোধ যুক্ত করতে হবে। আচ্ছা, তো ভোল্ট মিটারের নিজের রোধ হচ্ছে 25। কারণ আমরা যদি আরো একটা রোধ শ্রেণীতে যুক্ত করে দিই, আর মানে রোধ একটা শ্রেণীতে যুক্ত করে দিলাম, তখন দেখা যাবে যে ভোল্টেজটা ডিভাইড হয়ে যাবে। ভোল্টেজটা ডিভাইড হয়ে যাবে বলতে কি বোঝাচ্ছি, যে ও তো সর্বাধিক ভোল্ট মিটার তো সর্বাধিক মাত্র 30 মিলি ভোল্ট পর্যন্ত পরিমাপ করতে পারে, কিন্তু আমরা চাচ্ছি প্রয়োজনে আমরা একটা রোধ কানেক্ট করে দিই যেন 30 ভোল্ট পর্যন্ত মাপা যায়। কিন্তু 30 ভোল্টের পুরোটা যদি এই ভোল্ট মিটারের মধ্যে ড্রপ করে, মানে এতটুকু ভোল্টেজ যদি তার মধ্য দিয়ে অতিক্রম করতে চায়, তাহলে কিন্তু হচ্ছে দেখা যাবে যে এটা নষ্ট হয়ে যাবে, কারণ তার সর্বাধিক ক্ষমতায় দেওয়া আছে 30 মিলি ভোল্ট। তাহলে আমরা ধরে নিচ্ছি ভোল্ট মিটারেরটা হচ্ছে V1, আর এখানে যতটুকু ভোল্টেজ ড্রপ করবে এটা হচ্ছে V2। এখন আমাদের হিসাব অনুযায়ী যদি আমরা V1 এর মানটা বের করতে যাই, তাহলে আমাদের কারেন্ট ভোল্টেজ ডিভাইডেড রুল যেটা শিখাইতো, নিচে হচ্ছে R1 + R2 ইন্টু হচ্ছে টোটাল ভোল্টেজ, আমরা চাচ্ছি ম্যাক্স যেন 3 ভোল্ট পর্যন্ত মাপতে পারে, 3 ভোল্ট পর্যন্ত মাপতে পারে। আর তাহলে ভোল্ট মিটারের সময় উপরে জানি আমরা যার দুই প্রান্তের বিভব পার্থক্য বের করবো তারটাই উপরে লিখতে হয়। আমরা চাচ্ছি আমাদের যে ভোল্ট মিটারটা 25 ওহমের, তার মধ্য দিয়ে যেন 30 মিলি এম্পিয়ার পর্যন্ত যায়, এই যে দেখো 30 মিলি এম্পিয়ার পর্যন্ত যায়। তাহলে 30 মিলি এম্পিয়ার মানে হচ্ছে 30 × 10⁻³ ইজিক্যাল টু আসবে 25/R/25 ইন্টু হবে 30। এটা হচ্ছে ভোল্টেজ ডিভাইডেড রুল থেকে আমি নিয়ে আসছি। তাহলে এখান থেকে যদি আমরা আর বের করতে যাই, তাহলে দেখো আসবে 25 + R সমান 25 × 30 ডিভাইডেড বাই, এটা যদি নিচে নেমে নেই, তাহলে 30 × 10⁻³। এটা যদি আমরা ক্যালকুলেটার চাপি, 25 × 30 ডিভাইডেড বাই 30 × 10⁻³ তাহলে পুরোটার মান পাওয়া যাবে। তাহলে 25 + R সমান হচ্ছে 25,000, মাইনাস যদি 25 করে দিই, তাহলে আসবে 24,975 ওহম। এটা হচ্ছে শুধু আর এর মান। তার মানে দাঁড়াইলো, আমরা যদি 24,975 রোধ শ্রেণীতে যুক্ত করি, এই যে শ্রেণীতে যুক্ত করি, তাহলে দেখা যাবে যে টোটাল 30 ভোল্টের মধ্যে ভোল্ট মিটারের মধ্যে ড্রপ করবে 30 মিলি এম্পিয়ার, আর বাকিটুকু ড্রপ করবে আমাদের ওই কোষের ওই রোধের দুই প্রান্তে, এতে তার ভোল্ট মিটারটা নষ্ট হবে না। আশা করি আইডিয়াটা বুঝতে পারছো। আমাদের পরের প্রশ্নটা হচ্ছে আম, একটি মিলি একটি মিলি এমিটারের সর্বাধিক 5 মিলি এম্পার পর্যন্ত মাপতে পারে, তার মানে এটা হচ্ছে আই অফ জি এর মান ধরতে পারি আমরা। পরিমাপ করতে হলে যন্ত্রটির সাহায্যে সর্বাধিক এই 5 এম্পিয়ার মাপতে হবে, তার মানে এটা হচ্ছে টোটাল কারেন্ট যেন 5 এম্পিয়ার পর্যন্ত হয়। ফলে কি পরিবর্তন আনতে হবে, কুণ্ডলীর রোধ, মানে গ্যালভানোমিটারের নিজের রোধ দেওয়া আছে জি, তাহলে সহজ কথায় শান্ট যুক্ত করতে হবে, এখানে এস এর মানটা বের করতে হবে। ইকুয়েশন কোনটা নিব, আই অফ জি ইজ ইকুয়াল টু, এখানে কি আসবে, আমরা জানতাম আই অফ জি এর ইকুয়েশনটা হচ্ছে নিচে তো জি প্লাস এস,
ইন্টু হচ্ছে আর টোটাল আই, আর উপরে আসবে তখন এস, এটা বসাই দিয়ে এস এর মানটা বের করতে হবে। 118 নম্বর, এটা হচ্ছে আমাদের লাস্টের প্রশ্ন। তাহলে এই চ্যাপ্টার শেষ। এটা ঢাকা বোর্ড 2016-তে আসছে, প্রবাহ ঘনত্ব যেটা যে দ্বারা প্রকাশ করা হয়, এটার এককটা কি আসবে? এটা হচ্ছে এম্পিয়ার এম্পিয়ার পার মিটার স্কয়ার। প্রতি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় এটার বলা হয় প্রবাহ ঘনত্ব, সরি এ। তাহলে আই ডিভাইডেড বাই এ, যেহেতু আমরা যদি এখানে এককটা বসাতে যাই, তাহলে আই এর হচ্ছে এম্পিয়ার, আর ক্ষেত্রফল এ যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মিটার স্কয়ার, তাহলে এম্পিয়ার পার মিটার স্কয়ার, মানে 3 নাম্বারটা। আশা করি এতটুকু সবাই বুঝতে পারছো। আজকে তাহলে এই পর্যন্তই। এই ছিল আমাদের আহ আহ, চলতরিৎ থেকে যত এমসিকিউ। আমি আশা করতেছি যেটা বোর্ড পরীক্ষা এবং মেডিকেল এডমিশন টেস্টের জন্য তোমাদের একদম 100% কার্যকরী, এর বাইরে কোনো প্রশ্ন আসে না। আহ, যদি এতটুকু বুঝে দেখো আমি যা বলছি, আমি তো নট অনলি এমসিকিউ পড়াইলাম, আমি তো প্রত্যেকটা এমসিকিউর সাথে রিলেটেড কিছু কথাবার্তা বলে রাখছি। যদি এগুলো বুঝে থাকো, এর বাইরে আসলে কিছু আসবে না। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই অনেক অনেক ভালো থাকো।